আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো দেখে নেই গুণগত রসায়নের অ্যাডভান্স প্রবলেম কি কি আছে। অ্যাডভান্স প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম, হোয়াটএভার, ব্রেইন টিজিং ম্যাথ যাই বলো, সবই আমরা দেখবো ইনশাল্লাহ এখানে। সো আমরা কয়েকটা টাইপে ভাগ করছি। সেখানে হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, কোয়ান্টাম সংখ্যা সবই এখানে থাকবে। সো প্রথম প্রশ্ন বলছে, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এত জুল। তোমরা জানো যে এনার্জির একটা বিশাল ইকুয়েশন ছিল। এনার্জির ইকুয়েশনটা কি ছিল আমি একটু লিখে দেই। ইকুয়েশনটা ছিল হচ্ছে এইটা, ই সমান হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার, 2 পাই স্কোয়ার, তারপর হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই তো, এটাকে অনেকে অনেকগুলো ফরম্যাটে লিখে, যে ফরম্যাটে লিখে সমস্যা নেই। তো মেন কথা আসি, এনার্জিকে আমরা মাইনাস কেন ধরি, কারণ আমরা জানি যে এনার্জির ম্যাক্সিমাম মানটা অসীমে, সেই মানটা শূন্য। তো সেখান থেকে যত কাছে নিয়ে আসবো মান তো কমবে। মান যদি কমে যায়, শূন্য থেকে ছোট যে কোনো মান নেগেটিভ হবে। তো ওই মানটা আমাকে দেওয়া আছে, আমাকে বলছে দ্য এনার্জি অফ দ্য থার্ড বোর অ্যাটম, মানে তোমাকে প্রথম শক্তি স্তরের শক্তি দেওয়া আছে, তৃতীয় শক্তি স্তরের শক্তির মান চাইছে। দেখো সবগুলোতে কিন্তু ভ্যালু চাইছে, ভ্যালু, সবগুলো হচ্ছে ভ্যালু চাইছে। এখন এই ঘটনাটা আমি কিভাবে করব, মানে বাংলা যদি প্রশ্নটা আমি বুঝাই দিই, বাংলায় বলছে যে হাইড্রোজেনের আমাকে বলছে প্রথম বোর অরবিট বা প্রথম শক্তি স্তরের শক্তির মান দেওয়া আছে, তৃতীয় শক্তি স্তরের শক্তি কত। এখন দেখো তো ভাই, এই সবগুলো যদি আমি কনস্ট্যান্ট ধরি, যেহেতু হাইড্রোজেনের জন্য, তার মানে জেড কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, তাহলে এইটুকু বলা যায় যে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল মাইনাস 1/n তার স্কোয়ার। দাঁড়া, মাইনাসটা ভালো মতো পড়ে নেই। সো এখানে ফর্মুলা হচ্ছে ই সমানুপাতিক মাইনাস 1/n তার স্কোয়ার। এই তো। সো কথা হচ্ছে, আমি যত বেশি হচ্ছে কাছে নিয়ে আসবো, তত সেই মানটা কি হবে, ছোট হবে। সো আমি যদি তোমাদেরকে কয়েকটা কথা বলি, ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর, ধরে নাও যেরকম তিনটা শক্তি স্তর আছে। এবং আমরা বলি এগুলো উচ্চ শক্তি স্তর, এইগুলো নিম্ন শক্তি স্তর। দেখো এইগুলো উচ্চ শক্তি স্তর, এগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর। এখন উচ্চ শক্তি স্তরে মাইনাস তো এখানেও হবে, মাইনাস এখানেও হবে, মাইনাস এখানেও হবে, তাই না? কিন্তু এখানে মাইনাসের পরে মানটা হবে ছোট। খেয়াল করো, মাইনাসের পরে মানটা হবে ছোট, কারণ মাইনাসের পরে মানটা ছোট হলে তো আলটিমেট মানটা বড় হয়। আর এখানে মাইনাসের পরে মানটা হবে বড়, ভ্যালুটা হবে বড়। এবং সেই ভ্যালুটা কিভাবে নির্ধারিত, 1/n তার স্কোয়ার। অর্থাৎ সোজা কথা বলি, যে এইখানে যদি মান হয় হচ্ছে এইটা, এইখানের মান হবে হচ্ছে ই সমান ওই যে মাইনাস 1 বাই কি হবে, 9 হবে না, কারণ যেহেতু n এর বর্গের সমানুপাতে পরিবর্তন হয়। সো তুমি যদি ভ্যালু চিন্তা করো, তাহলে এই ভ্যালুটা কি হবে, 1/9 অফ দিস ভ্যালু। এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে হচ্ছে কোথায় শক্তি বেশি, প্রথম শক্তি স্তরে বেশি না তৃতীয় শক্তি স্তরে বেশি, অবশ্যই তৃতীয় শক্তি স্তরে বেশি হবে। শক্তি স্তরে বেশি মানে কি, মাইনাস সহকারে আলটিমেটলি ওভারঅল যে মানটা, সেই মানটা বেশি। কিন্তু এইখানে যেটা বলছে যে কেন বেশি, কত গুণ বেশি হবে, 9 গুণ বেশি হবে, কারণ আমরা কি জানি শক্তিটা বর্গের সমানুপাতে পরিবর্তন হয়। তাহলে প্রথম শক্তি স্তরের শক্তি থেকে তৃতীয় শক্তি স্তরের শক্তি 9 গুণ বেশি হবে। কিন্তু মানটা আবার কি হবে, মানটা হবে মানে মাইনাসটাকে, ওরা যখনই ভ্যালুটাকে চিন্তা করছে, বুঝছো, যখনই ভ্যালু কথাটা বলছে, তখনই ওরা ইনডিরেক্টলি মিন করছে, বাবা তুমি মাইনাস নিয়ে টেনশন করা লাগবে না, তুমি জাস্ট মানটা নিয়ে টেনশন করো। সো মান যদি চিন্তা করি, এখানে মাইনাসের পরে মানটা কি হয়, ছোট হয়। সো মাইনাসের পরে মানটা ছোট মানে যেহেতু বর্গের সমানুপাতে পরিবর্তন হয়, তাহলে এখানে কি হবে, 1/9 হবে। এটা JEE মেইন 2023, মানে আইআইটি ভর্তি পরীক্ষা 2023 আসছিল। সো ম্যাথটাকে সংক্ষেপে রিক্যাপ করে দিই। প্রথম শক্তি স্তরের শক্তি দেওয়া আছে, তৃতীয় শক্তি স্তরের শক্তি বের করতে বলছে। এখন প্রথমটা দেওয়া আছে, তৃতীয়টা বের করতে বলছে। কিভাবে কি করব, আমি তৃতীয়টা আমি জানি যেহেতু বর্গের সমানুপাতে, তাহলে হয় 9 গুণ হবে, না হয় 1/9 গুণ হবে। সো এখানে অপশনে কোথাও না 9 এর ব্যাপার স্যাপার নাই। সো তুমি বুঝো না বুঝো, আনসারটা ঠিক হবে। আর যদি এখানে এরকমও থাকতো যে 9th অফ দিস ভ্যালু এরকম যদি থাকতো, আর 1/9 অফ দিস ভ্যালু থাকতো, তাহলে তোমাকে একটু টেনশন করতে হইতো। বাট সোজা কথা বলি যে আমি জানি প্রথম থেকে তৃতীয় শক্তি স্তরে শক্তি বেশি, মানে ওভারঅল বেশি হবে, মানে চিহ্ন সহ আলটিমেট ভ্যালুটা হচ্ছে বেশি হবে। সো চিহ্ন সহ মানটা যদি বেশি হয়, তাহলে চিহ্নর পরের মানটা কি হইতে হবে, ছোট হইতে হবে। সো এইখানে তৃতীয় শক্তি স্তরের মানটা ছোট হবে। ইজি পিজি, শুধু ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। The total number of orbitals associated with the principal quantum number 5 is, তোমাদেরকে শর্টকাট কথা বলি,
তোমরা কি শিখছো ইলেকট্রন সমান হচ্ছে 2n স্কয়ার, তাই না? 2n স্কয়ার। এখন তুমি তো এটাও শিখছো যে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। তাহলে একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে অরবিটাল সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা ডাবল, ইলেকট্রন সংখ্যা যা হবে অরবিটাল সংখ্যা তার অর্ধেক। তাহলে ইলেকট্রন যদি 2n স্কয়ার হয়, অরবিটাল হচ্ছে n স্কয়ার। অরবিটাল যদি n স্কয়ার হয় তাহলে এখানে 5 তার স্কয়ার। সো 5 তার স্কয়ার যদি হয় তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 25টা। বাবারে বাবা, দাগ পড়ে না কেন? তাহলে এখানে থাকে হচ্ছে 25। এই 25 হচ্ছে আমাদের আনসার। এটা সহজ প্রশ্ন গেল এটা। পরের প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এনার্জি অফ এ পসিবল এক্সাইটেড অফ হাইড্রোজেন। মানে হাইড্রোজেনকে যদি আমি এক্সাইটেড করি, মানে নরমালি কি হয় দেখো, যদি আমি এখানে একটা ছবিকে দেখাই, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এখন ইলেকট্রন এখানে আছে। এক্সাইটেড বলতে কি মিন করে? এক্সাইটেড বলতে মিন করে ইলেকট্রন এখান থেকে জাম্প করে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, তাই না? সো আমরা যদি হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের এনার্জি চিন্তা করি, তাহলে ই সমান হচ্ছে এরকম দাঁড়ায়, ই সমান হচ্ছে -13.6 ইন্টু হচ্ছে n বাই হচ্ছে জেড স্কোয়ার। আমি বিশ্বাস করি যে এখানে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করতে আসছে সেই ফর্মুলাটা জানে। মানে এই ফর্মুলাটাকে, এই যে এই ফর্মুলাটাকে তুমি ইলেকট্রন ভোল্টে যদি লিখো তাহলে এই মানটা দাঁড়ায়। এত হচ্ছে ইলেকট্রন ভোল্ট, বুঝছো? এটা সবার মুখস্থ থাকা উচিত। এটা তুমি ফিজিক্সেও পড়ছো, তুমি এটা কেমিস্ট্রিতেও পড়ছো, মানে এটা ফিজিক্সেরও প্রশ্ন, কেমিস্ট্রির প্রশ্ন। এখানে হচ্ছে ই সমান -13.6, এখানে হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার। সো এন স্কোয়ার বাই হচ্ছে জেড গেল এইটুকু। এখন এন স্কোয়ার বাই জেড যেহেতু হচ্ছে আমি হাইড্রোজেনের জন্য বলতেছি, তার মানে এখানে জেড নিয়ে আমার কোনো কথা বলা নাই। মানে জেড নিয়ে আমি এখানে কোনো কথাই বলবো না। আমি শুধু হচ্ছে এখানে, দাঁড়াও আমি কি ফর্মুলাটা ঠিক বলছি? একটু ঠিকঠাক করে নেই। 5.3 উপরে হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে জেড। এখানে হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে জেড। একটু আগেরটা দেখে আসি, আগেরটাকে ঠিকঠাক লিখছিলাম। ই প্রপোর্শনাল হচ্ছে এন স্কোয়ার, সরি উপর হচ্ছে জেড স্কোয়ার আর বাই হচ্ছে এন স্কোয়ার। জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার। দেখছো উল্টায় পাল্টায় ফেলছি। আচ্ছা, এখানে হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার। এখন যেহেতু হাইড্রোজেনের জন্য, সো জেড স্কোয়ার আমাদের এখানে কোনো কাজে লাগবে না। লেখার পরে একটু খুঁতখুঁতে লাগছিল মনের মধ্যে যে ভুলভাল লিখছি কিনা। সো 13.6 জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার, এত ইলেকট্রন ভোল্ট। ওকে, খুব বড় কথা বলে ফেলছি যে সবার মুখস্থ থাকা উচিত, বাট আমারই মুখস্থ নাই। বাট আমার যেটা হয়েছিল এটা স্লিপ অফ পেন হয়েছিল। যাই হোক, তোমরা একটু কেয়ারফুলি লিখবা। এখন যেহেতু হাইড্রোজেন, তার মানে আমাদের জেড নিয়ে কোনো কথা বলার দরকার নেই, আমরা হচ্ছে এন স্কোয়ার নিয়ে ডিল করব। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে ই সমান হচ্ছে -13.6 1/n তার স্কোয়ার। এবার তুমি যদি দ্বিতীয় শক্তি স্তর চিন্তা করো, দেখো তো ভাই, দ্বিতীয় শক্তি স্তরের জন্য তুমি মানটা একটু বসো। সো দ্বিতীয় শক্তি স্তরের জন্য মান যদি বসাও তাহলে হচ্ছে এন এর মান কি দাঁড়ায়? এন এর মান দাঁড়ায় হচ্ছে -13.6 ইন্টু 1 হচ্ছে 2 মানে 4 দাঁড়ায়, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে এইটা। E2 সমান দাঁড়ায় হচ্ছে -3.4 এত ইলেকট্রন ভোল্ট। যদি আমি তৃতীয় শক্তি স্তরে যাই তাহলে এখানে থাকে হচ্ছে 9, এখানে থাকে হচ্ছে -E3 সমান হচ্ছে -1.5 এত ইলেকট্রন ভোল্ট। যদি আমি চতুর্থ শক্তি স্তরে যাই, মানে এখানে 16 বসাবো, বুঝছো? তাহলে এখানে থাকে হচ্ছে ফোর্থ শক্তি স্তরে E4 সমান হচ্ছে -0.85 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এনার্জেটিক মানে কি? উত্তেজিত মানে কি? ইলেকট্রনগুলো উপরের দিকে যাবে। উপরের দিকে যেতে গেলে দেখছো মানটা না আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে হ্যাঁ, ওভারঅল মানটা বড় হচ্ছে, বাট এই মাইনাসের পরে মানটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসের পরে মানটা ছোট হচ্ছে মানে কি? এই 13.6 তো হবেই না। মিনিমাম কোনটা পসিবল? 3.4 পসিবল না? দেখো এইটা হচ্ছে মিনিমাম। উত্তেজিত হইলে সে অ্যাটলিস্ট কোথায় যাবে? দ্বিতীয় শক্তি স্তরে যাবে। হয় দ্বিতীয়, না হয় তৃতীয়, না হয় চতুর্থ, না হয় পঞ্চম, না হয় ষষ্ঠ। যত উপরে যাচ্ছে এই ভ্যালু তো কমে যাচ্ছে। সো এখানে সেইখানের সেই মিনিমাম ভ্যালু যেটা বা ম্যাক্সিমাম ভ্যালু যেটা মাইনাসের পরে, সেটাই তো এটা। আর কোনো মান কিন্তু সে ধারণ করতে পারে না, কারণ দেখো 3.4 এর বদলে আর কোনো মান কিন্তু E2 নিতে পারে না, কারণ এই আলটিমেটলি ভ্যালুগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এই যে এইটুকু ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এটা হচ্ছে আনসার।
যে পসিবল কোনটা, হাইড্রোজেনকে যদি এনার্জেটিক করি এই পর্যন্তই পসিবল, এর উপরে যদি যেতে চাই মানে এখানে যদি ধরো হচ্ছে এরকম থাকতো আরো কোনো ছোট ছোট মান থাকতো তাহলে আমি দেখতে পারতাম যে ওইটা আমাদের আনসার হলেও হতে পারতো, বাট যেহেতু এইটাই হচ্ছে আমাদের সব থেকে কম অথবা হচ্ছে মাইনাসের পরে ভ্যালুটা সব থেকে বেশি আর এখানে যেহেতু ওটা আছে সুতরাং এখানেই যাবে। The correct set of 4 quantum number of the valence electron of rubidium, আচ্ছা সো রুবিনিয়াম কোথায় থাকে তোমাকে এটা বের করতে হবে। দেখো ভাই, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিনিয়াম। এখন লিথিয়ামের শেষে কি আছে 2s1, সোডিয়ামের শেষে কি আছে 3s1, পটাশিয়ামের শেষে হচ্ছে 4s1, রুবিনিয়ামের শেষে কত হবে 5s1। সো এই হচ্ছে রুবিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। 5s1 তার মানে ভাই আমাদের n সমান এখানে কত 5, n সমান যদি 5 হয় l সমান কত 0, কারণ আমরা জানি যে s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে প্রথমটা আনসার না, এটাও আমাদের আনসার না। m এর মান কত হবে, m এর মান হবে হচ্ছে 0, তাহলে এই যে আমরা পেয়ে গেছি ইজি পিজি লেমন স্কুইজি, এই হচ্ছে আমাদের আনসার। কারণ আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে 5 0 0 ওরকম অপশন একটাই আছে। মজার প্রশ্ন। এরপরে বলছে ইনকারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার অফ দ্য ফলোইং, ইনকারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার, চলো দেখি ইনকারেক্ট সেট হচ্ছে কোনটা কোনটা 2 এর জন্য -2, 1 এর জন্য 3, এখানে হচ্ছে l এর জন্য 2 -2, ms হচ্ছে প্লাস মাইনাস প্লাস হাফ, এটা তো ঠিকই মনে হচ্ছে। প্রথমটা চেক করি চলো। 4 এর জন্য 3 পসিবল, 3 এর জন্য -3 -2 -1 0 +1 +2 +3 আর ms এর জন্য -1, ঠিক আছে। 5 এর জন্য 2 পসিবল, 2 এর জন্য -2 -1, এই যে দেখো এখানে 0 নাই, সো এইখানে যেহেতু 0 নাই এই জন্য এটা হচ্ছে ভুল। আমি ভুল খুঁজে পাচ্ছিলাম না যে ভুলটা কোথায়, সো ভুলটা হচ্ছে এইখানে, এই হচ্ছে ভুল। এরপরে বলছে যে এটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন, খুব মজার একটা প্রশ্ন, তোমাদেরকে পড়ে শোনাই। এখানে বলছে when electromagnetic radiation of wavelength 300 ন্যানোমিটার, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ছে যার তরঙ্গদৈর্ঘ্য 300 ন্যানোমিটার, মানে ইউভি, বুঝছো? যদিও এই ম্যাথ করতে ইউভি কিনা জানা লাগে না, বাট ধরে নিলাম তুমি জানো ইউভি, না জানলেও বলে দিচ্ছে। 300 ন্যানোমিটার falls on the surface of a metal, মানে একটা মেটালের সারফেসে 300 ন্যানোমিটারের একটা লাইট পড়ছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ছে। তো সেখান থেকে ইলেকট্রনস এমিটেড হয়, ওই যে মনে আছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ধরো যে তোমার কাছে এখানে একটা পাত আছে, একটা মেটাল খণ্ড আছে, সেই মেটাল খণ্ডের উপরে তুমি হচ্ছে ফোটন কণা দিচ্ছ, বুঝছো? যে লাইট দিচ্ছ, তুমি হচ্ছে লাইট দিচ্ছ, তুমি হচ্ছে লাইট দিচ্ছ, আর এখান থেকে তাহলে কি বের হবে, এখান থেকে ইলেকট্রন বের হবে, এই যে এখান থেকে ইলেকট্রন বের হবে, এখান থেকে ইলেকট্রন বের হবে, এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবং তুমি যদি ইলেকট্রনের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পড়তে যাও তখন এই জিনিসটা কাজে লাগে, কারণ এই ব্যাখ্যাটা করার জন্য আলোর কণা ধর্ম দরকার হয়, এই ব্যাখ্যার জন্য আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যাটা দেওয়া যায় না। সো ইলেকট্রন প্রতি মোলের জন্য এতটুকু কাইনেটিক এনার্জি দরকার হয়। আমাকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এনার্জি নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল, মানে ইলেকট্রনকে মেটাল থেকে রিমুভ করার জন্য মিনিমাম কতটুকু এনার্জি দরকার, সেই হচ্ছে প্রশ্ন। তাহলে বাংলা যদি ট্রান্সলেট করি তাহলে এরকম দাঁড়ায়, একটা পাতের উপর দিয়ে আমি ফোটন কণা ফেলতেছি, তার তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 300 ন্যানোমিটার। তো ফোটন কণা ফেললে কি হয়, ইলেকট্রন ওইখানে অ্যাক্সেলারেটেড হয়, ইলেকট্রন ওইখানে গতিশক্তি পায়, সেই গতিশক্তির প্রতি মোল ইলেকট্রনের জন্য মানটা দেওয়া আছে, এবং আমাকে বলছে একটা ইলেকট্রন ওইখান থেকে তুলতে কি পরিমাণ শক্তি লাগবে, সেই হচ্ছে প্রশ্ন। এখন ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয় তোমাদেরকে একটু বুঝাই দেই। প্রথমে এই এনার্জি আসে, এনার্জি প্রথমে পাত থেকে ইলেকট্রনকে উঠায় আনে, তারপর ইলেকট্রন অ্যাক্সেলারেটেড হয়, মানে গতিশক্তি অর্জন করে। জিনিসটা কেমন, ধরো তুমি কারোর সাথে ঢিল ছোড়াছুড়ি খেলতেছো, বুঝছো? এখন ঢিল ছোড়াছুড়ি খেললে কি হয়, প্রথমে ঢিলটা উঠাইতে হয় মাটি থেকে, ধরো হালকা ভেজা মাটি কাদা মাটি, তোমাকে উঠাইতে এনার্জি লাগবে আবার ছুটতেও এনার্জি লাগবে। এখানেও সেম ঘটনাই ঘটে, ঢিলটা প্রথমে হচ্ছে মাটি থেকে উঠে, ইলেকট্রন প্রথমে পাত থেকে উঠে, তারপরে গিয়ে ইলেকট্রন গতিশক্তি লাভ করে। সো আমরা যে ফোটনের এনার্জিটা দিচ্ছি সেটা দুই ভাগে কাজে লাগছে, এক ইলেকট্রনকে তুলতে, দুই ইলেকট্রনকে গতিশক্তি দিতে, এবং আমাদের সেই একটা মান এখানে দেওয়া আছে যে এতটুকু গতিশক্তি সে হচ্ছে লাভ করে, বুঝছো? মানে একটা পার্ট দেওয়া আছে। তাহলে আমরা একটু আগে মোট শক্তিটা বের করি যে কতটুকু শক্তি এখানে দরকার ছিল। সো ফোটনের শক্তি তোমরা জানো যে E সমান হচ্ছে h c বাই হচ্ছে ল্যামডা।
সো আমি যদি এখানে প্রত্যেকটা ভ্যালু বসাই এবং তোমাকে অবশ্যই সবগুলো এসআই তে বসাতে হবে। এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার -34, 3 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডাটা দেওয়া আছে 300 ন্যানোমিটার, তো 10 টু দি পাওয়ার -9। তাহলে এখানে থাকে হচ্ছে এইটা 6.626 10 টু দি পাওয়ার -19 জুল। এটা হচ্ছে ভাই একটা ফোটনের শক্তি, বুঝছো? কিন্তু তোমার তো এখানে শক্তির হিসাব নিকাশ সব মোলে দেওয়া আছে। সো একটা ফোটনের শক্তি থেকে আমি 1 মোল ফোটনের শক্তি বের করব। সো 1 মোল ফোটন যদি বের করি, তাহলে ওইটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে থাকে হচ্ছে এইটা 3.99 10 টু দি পাওয়ার 5 এত জুল। তাহলে এই যে 1 মোল ফোটনে যে শক্তিটা এখানে দিছিলাম, এই শক্তি কিন্তু দুইটা কাজে লাগছে। কি? একটা হচ্ছে ইলেকট্রনকে ওইখান থেকে তুলতে, আরেকটা হচ্ছে ইলেকট্রনকে ছুটতে। এখন ছোড়ার জন্য শক্তিটা আমাকে দেওয়া আছে, এখন তোলার জন্য শক্তিটা যদি বের করতে বলি তাহলে কি রকম দাঁড়ায়? সো আমি এখানে করব হচ্ছে ইলেকট্রন তুলতে দরকার, মানে ইলেকট্রন তুলতে কতটুকু শক্তি দরকার। এখন এই যে 3.99 10 টু দি পাওয়ার 5 ভাই, এটা হচ্ছে মোট শক্তি। আর এখানে যে মানটা দেওয়া আছে 1.68 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে ইলেকট্রনকে গতিশক্তি দিতে শক্তি। তাহলে মোট শক্তি থেকে গতিশক্তির যদি মাইনাস করি তাহলে কি দাঁড়ায়? ইলেকট্রন তুলতে কি পরিমাণ শক্তি লাগে? তাহলে এখানে 1.68 10 টু দি পাওয়ার -5 মাইনাস করব। 1.68 10 টু দি পাওয়ার 5, তাহলে -1.68 10 টু দি পাওয়ার 5। তাহলে এখানে থাকে হচ্ছে 2.31 10 টু দি পাওয়ার 5 এত জুল। তাহলে ইলেকট্রন তুলতে এতটুকু শক্তি দরকার, ইলেকট্রন পাত থেকে বের করতে। এবং এটা কিন্তু অপশনের সঙ্গে মিলে যায়, দেখো ভাই, এই যে অপশনের সঙ্গে মিলে যায়। কিন্তু এটা অপশন না, এটা তো 1 মোলের জন্য। আমাকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এনার্জি নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন, খেয়াল করো, অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। তাহলে এটাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবা, যে একটি ইলেকট্রনের জন্য কত। একটি ইলেকট্রনের জন্য হচ্ছে এই যে 2.31 10 টু দি পাওয়ার 5, এটাকে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব 6.02 10 টু দি পাওয়ার 23। সো 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে 3 পয়েন্ট থাকে হচ্ছে 3.83 10 টু দি পাওয়ার -19 এত জুল। 3.83 10 টু দি পাওয়ার -19, এই হচ্ছে আমাদের আনসার। সো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, নিট আসছিল 2022-এ। এটা বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতেই পারে। পরের প্রশ্ন দেখি। ইফ দ্য রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট অফ হিলিয়াম আয়ন, মানে হিলিয়ামের সেকেন্ড বোর অরবিট বা দ্বিতীয় শক্তি স্তরের আমাকে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে অন 105.8 পিকোমিটার। আমাকে বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ লিথিয়াম 2+। সো হিলিয়াম প্লাসের হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে, লিথিয়াম 2+-এর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বের করতে বলছে। এখন তুমি আর এর একটা ফর্মুলা জানো না? ফর্মুলা কি দেখো ভাই, আর সমান হচ্ছে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এবং এখানে থাকে হচ্ছে n স্কয়ার বাই হচ্ছে z। এইটুকু তুমি কনস্ট্যান্ট চিন্তা করো, এটা সেন্টিমিটার দেখো কি, বুঝছো? আমরা তো এটা বলতে পারি যে r ইজ প্রপোর্শনাল n স্কয়ার বাই z। এই কাঁচা বাচ্চারা এটুকু তো বুঝতেই পারি যে r হচ্ছে n এবং z এর অনুপাতের, n স্কয়ার বাই z এর অনুপাতের সমানুপাতিক। তাহলে এখানে লিথিয়াম 2+, মানে r অফ লিথিয়াম 2+ তো বাদ দিলাম। 2+ আসলে কেন বলছে? যেহেতু বোরের মডেল, আর বোরের মডেল তো একটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য, সেই জন্য ওরা 2+ বলছে। ডিভাইডেড বাই r অফ হচ্ছে হিলিয়াম সমান আর কি n স্কয়ারের সমানুপাতিক। এখন লিথিয়ামের জন্য আমার কত শক্তি স্তর বলছে? 3। সো এখানে আমরা কি নিব? এখানে আমরা নিব হচ্ছে 3 তার হচ্ছে স্কয়ার। আর হিলিয়ামের জন্য কি দেওয়া আছে? হিলিয়ামের জন্য দেওয়া আছে হচ্ছে 2। সো 2 তার স্কয়ার। এবং যেহেতু n এর সমানুপাতিক, এজন্য উপরেরটা উপরে গেল, নিচেরটা নিচে গেল, মানে লিথিয়ামেরটা উপরে গেল, হিলিয়ামেরটা নিচে আসলো, ইনটু z যেহেতু ব্যস্তানুপাতিক আছে, মানে এটা কিন্তু উল্টে যাবে ভাইয়া। যদি উল্টে যায়, আমরা উপরে নিছি লিথিয়াম, তাহলে উপরে নিব আমরা হিলিয়ামের z। হিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন হিলিয়াম 4। আর লিথিয়ামের জন্য কত? লিথিয়ামের জন্য হচ্ছে 7। লিথিয়ামের জন্য কি আসলেই 7? ধরো একটু দেখি লিথিয়ামের জন্য কত। লিথিয়ামের জন্য হচ্ছে 6.94।
তাহলে আমাদেরকে এই মানগুলো যদি আর অফ লিথিয়াম বের করতে চাই, চলো একটু দেখি কত আসে। এখানে থাকে হচ্ছে 9 ইন্টু হচ্ছে 4 বাই হচ্ছে 4 ইন্টু বাই হচ্ছে 7, এত ইন্টু হচ্ছে 105.8, এখানে থাকে 136.02, এত হচ্ছে পিকোমিটার দেওয়া আছে। 136 এত পিকোমিটার, কোথায় জানি কি জানি একটা ভুল হয়েছে, দাঁড়াও আবার চেক করি। 5.3 10 টু দি পাওয়ার -9 এবং থাকে হচ্ছে n স্কয়ার বাই z, n স্কয়ার বাই z, ওকে ভালো কথা। সো n স্কয়ার বাই z যদি হয়, আচ্ছা আমরা যদি এই একেবারে রিয়েল মানটা বসাই, রিয়েল মান হচ্ছে লিথিয়ামের রিয়েল মান হচ্ছে 6.9 আর হিলিয়ামের রিয়েল মান হচ্ছে 4.00। সো যদি 6.9 বসাই তাহলে কি আনসার অন্য কিছু হয়? ধরো 6.9 বসাইলাম, n স্কয়ার বাই হচ্ছে z, ওকে n স্কয়ার বাই হচ্ছে z, তাহলে লিথিয়ামের জন্য হচ্ছে 3 উপরে গেল, হিলিয়ামের জন্য হচ্ছে 2 নিচে আসলো, ওকে যেহেতু সমানুপাতিক। আর এটা যাবে হচ্ছে z যাবে উপরে 4/6.9। এবার একটু করে দেখি, 6.9 এত ইন্টু হচ্ছে 105.8, এবার আসে হচ্ছে 138, ওকে। তাহলে আর অফ লিথিয়াম, ও আল্লাহ, জেড তো হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড তো পারমাণবিক ভর না, দেখছো বোকার মতো কি করছি। পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা লিথিয়ামের জন্য হচ্ছে 3 তার হচ্ছে স্কয়ার, আর এখানে 2 তার হচ্ছে স্কয়ার। এরকম ভুল হবে মাঝে মধ্যে, পরীক্ষার হলে তোমাদেরও হবে। ইন্টু হচ্ছে 4 বাই হচ্ছে 7 ইন্টু হচ্ছে 105.8। 3 বাই হচ্ছে 2 লিথিয়ামের হচ্ছে, ও কাহিনী তো এইখানে, এখানে তো বোধহয় ঠিকই ছিল। এখানে হচ্ছে হিলিয়ামের জেড হচ্ছে হিলিয়ামের কত? হিলিয়ামের জেড হচ্ছে কত, হিলিয়ামের জেড হচ্ছে 2 আর লিথিয়ামের হচ্ছে 3। এবার দেখি কি হয়। 9 বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 105.8, 158.6 মিলছে। সো আর অফ লিথিয়াম সমান থাকে হচ্ছে 158.7 এত পিকোমিটার। এই হচ্ছে আমাদের আনসার। এরকম ভুল হবে পরীক্ষার হলে, এরকম মাঝে মাঝে তোমার অজান্তে কিছু ভুল হবে, এগুলো রেকর্ড করতে করতে এইখানে কারেন্ট চলে গেছিল। আচ্ছা আমরা আবার শুরু করি। এখানে বলছে যে এ পার্টিকুলার, এই যে দেখো আমরা এটা শেষ করছিলাম, এরপরে হচ্ছে এটা। A particular station of Bangladeshi radio, Dhaka broadcast on a frequency of এত কিলোহার্জ, মানে হচ্ছে 1368 কিলোহার্জের একটা রেডিও ফ্রিকোয়েন্সি। The wavelength of the electromagnetic radiation emitted by the transmitter, মানে সোজা কথা বলি, ঢাকা বেতার কেন্দ্র বা ঢাকা রেডিওর একটা তোমাকে দেওয়া আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তোমার কাছে নিউ দেওয়া আছে, বুঝছো? সো নিউ এর মান দেওয়া আছে হচ্ছে 1368 এত কিলোহার্জ। সো কিলোহার্জ থেকে তুমি হার্জ বানাও, তার মানে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে 1368 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত হার্জ। আর তোমাকে বলছে ওয়েভলেন্থ বের করতে বলছে। ওয়েভলেন্থ মানে কি বের করতে বলছে বলো তো ভাই? ল্যামডা বের করতে বলছে। তাহলে তুমি কি জানো? তুমি জানো সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, তাই না? ওই যে ভি সমান এফ ল্যামডা 9 10 ছিল যেটা। তো আমি যদি এখানে করি, সি হচ্ছে 3 10 টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে নিউ হচ্ছে 1368 10 টু দি পাওয়ার 3, সো আলটিমেটলি থাকে হচ্ছে 219.2 মিটার। সো এই হচ্ছে আমাদের আনসার। এটা খুব ইজি পিজি লেমন স্কুইজি জিনিস, নিট 2021।
নিট মানে ইন্ডিয়াতে যেটাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমরা যেটাকে মেডিকেল অ্যাডমিশন বলি ওইটা। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশন, আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশন অফ দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম ফলস ইন ভিজিবল রিজিয়ন, মানে বাংলা যদি করি তাহলে বলে যে নিচের কোনটা, এটা ট্রানজিশন হবে না ট্রান্সমিশন হবে, যাই হোক ওটা হয়তো যে টাইপ করছে সে অটো কারেক্ট করার সময় ট্রান্সমিশনকে ট্রানজিশন লিখছে, কোনটা আসলে ভিজিবল রেতে হবে। আমরা জানি কি লাইম্যান সিরিজ ইউভি, বামার সিরিজ দৃশ্যমান, আর বাকি সবগুলো প্যারসেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রেস সবই হচ্ছে আইআর এ পড়ে। তাহলে আমাকে বলছে কোনটা ভিজিবল রিজনে পড়ে, সেটা কোন সিরিজ, বামার সিরিজ। এটা খুবই সহজ প্রশ্ন। তারপর হচ্ছে 4d 5p 5f 6p orbitals are arranged in the order of decreasing energy, the correct option is, এটা কোন নীতি থেকে আসছে তোমাদেরকে বলে দিই, এটা আসছে হচ্ছে আউফবাউ নীতি থেকে, তাই না, আউফবাউ। এবং আউফবাউ নীতির মূল কথা কি, মূল কথা হচ্ছে n প্লাস এল, এদের যোগফল যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই তো। তাহলে তুমি n প্লাস এল এর যোগফলটা বের করো, যোগফলটা যদি বের করি, সো 6p মানে 6 প্লাস হচ্ছে p এর জন্য 1, সো 6p এর ক্ষেত্রে কত আসে, 6p এর ক্ষেত্রে 6 প্লাস 1 মানে হচ্ছে 7 থাকে, তাই না। 5f 5f এর ক্ষেত্রে হচ্ছে 5 প্লাস f এর জন্য 3 সমান এখানে থাকে 8। 4d 4d মানে হচ্ছে 4 প্লাস 2 সমান এখানে থাকে হচ্ছে 6, আর 5p 5p সমান থাকে হচ্ছে 5 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 6, এই তো। সো আমি যদি হিসাব নিকাশ করি তাহলে এই দুইটার যে কোনো একটা সবথেকে বেশি শক্তিকার, সবথেকে বেশি শক্তি হচ্ছে 5f, তাহলে 5f সামনে আছে, যে এইটা আছে আর হচ্ছে এইটা আছে, সো 5f হচ্ছে সবার আগে, তারপরে শক্তিকার, তারপরে শক্তি হচ্ছে 6p। ওকে, এরপরে কার, আমরা জানি দুইটা শক্তি যদি সমান হয়, যেখানে n এর মান বেশি তার শক্তি বেশি, আর তোমরা শিখছিলে যেখানে n এর মান কম সেখানে আগে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে। তাহলে এখানে n এর মান বেশি কোনটা, 5p, সো এখানে হচ্ছে 5p, আর সবার শেষে হচ্ছে 4d, এই তো। তাহলে আমাদের এইটা দেখো কোন আনসারের সাথে মিলে, 5f 6p 5p 4d, উত্তর মিলে হচ্ছে সি এর সাথে। ইজি পিজি প্রশ্ন। How many electrons can fit in the orbital for which n সমান 3 and l সমান হচ্ছে 1? সো n সমান যদি 3 হয় আর l সমান যদি 1 হয়, তাহলে n সমান 3 মানে হচ্ছে 3 দেখো, আর l সমান 1 মানে হচ্ছে p, এই তো। So how many electrons can fit in the orbital for which n সমান 3 and l সমান 1? তাহলে 3p, এখন 3p p সাবশেলে কয়টা অরবিটাল থাকে, p সাবশেলে তিনটা অরবিটাল থাকে, তিনটা অরবিটাল মানে কি কি, একটা হচ্ছে 3px, একটা হচ্ছে 3py, একটা হচ্ছে 3pz। তোমাদেরকে একটু বলে দিই ভাই, এটা হচ্ছে সাবশেল, তোমাদের বইতে সাবশেল আর অরবিটালকে এক ধরে করছে, আর এগুলো হচ্ছে অরবিটাল। সো মোট অরবিটাল তিনটা, অরবিটাল যদি তিনটা হয়, ইলেকট্রন একটা অরবিটালে কয়টা করে থাকে, দুইটা করে থাকে না, তাহলে ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন হবে হচ্ছে 6টা। তাহলে আমাদের কারেক্ট আনসার ইজ 6, ইজি পিজি, তাই না। ওমা, হাউ মেনি ইলেকট্রনস ক্যান ফিট ইন দ্য অরবিটাল ফর হুইচ n সমান 3 and l সমান হচ্ছে 1? এখানে একটু কথা বলে দিই, শোনো, এইটাই প্রশ্নটা খুবই কনফিউজিং প্রশ্ন, কারণ আমি যখন হচ্ছে বাংলাদেশি যতগুলো প্রশ্ন সলভ করাইছিলাম সেখানে ওরা অরবিটালের জায়গায় সাবশেল লিখে রাখছে, সাবশেলের জায়গায় অরবিটাল লিখে রাখছে, এবং আলাদা করা আসলে দায়। এবং ওরা নর্মালি যে কোনো অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে, সেটা যে কোনো অরবিটাল, যেমন এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, বুঝছো, যে কোনো অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে। কিন্তু সাবশেলে ইলেকট্রন পিতে থাকে, যেমন এস সাবশেলে থাকে দুইটা, ঠিক আছে, পি সাবশেলে থাকে 6টা, ডি সাবশেলে থাকে 10টা, এন্ড এফ সাবশেলে থাকে হচ্ছে 14টা। কিন্তু বাংলাদেশি বইগুলোতে ভাই সাবশেলের জায়গায় ধুমায় অরবিটাল লেখা, অরবিটালের জায়গায় ধুমায় সাবশেল লেখা। সো এই জন্য এই প্রশ্নটার উত্তর আমি বলবো এখানে যেহেতু হচ্ছে n সমান 3 l সমান 1, এবং এখানে যেহেতু হচ্ছে অরবিটাল বলছে, সুতরাং দুইটা হওয়া উচিত, বাট বাংলাদেশি প্রশ্ন অনুযায়ী সব জায়গায় উত্তর এখানে হবে হচ্ছে 6। সো এই প্রশ্নটা তোমাদেরকে একটু বলে দিলাম, যদি বাংলাদেশে এরকম প্রশ্ন আসে এত কনফিউজিং থাকে না, কারণ এখানে 2ও হয় 6ও হয়, দোনোটা আনসার হয়। কিন্তু এটা ওই যে বললাম তো, আমি যদি এখানে সাবশেল না দিয়ে আমি এখানে হচ্ছে অরবিটাল বাদ দিই, অরবিটাল বাদ দিয়ে আমি এখানে সাবশেল লিখে দিই, তখন প্রশ্নটা সেন্স মেক করে, বুঝছো। অরবিটাল বাদ দিয়ে যদি সাবশেল লিখি তাহলে আনসার হয় হচ্ছে 6। অনেকগুলো প্রশ্ন কেটে কেটে আমি ঠিক করছি, যখন ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করাইছিলাম তখন কেটে কেটে ঠিক করা লাগছে।
কারণ কেটে কেটে ঠিক না করলে হিসাব নিকাশগুলো ভুল হয়ে যায়। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। Which of the following pairs of d orbitals, আচ্ছা, which of the following pairs of d orbitals will have electron density along the axis, মানে নিচের কোন d orbital গুলোর মধ্যে অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ডেনসিটি থাকে, প্রশ্ন হচ্ছে সেটা। এখন দেখো তোমাদেরকে বলি যে d অরবিটাল কয়টা, dxy, dyz, dzx। এই তিনটার ক্ষেত্রে তোমরা জানো যে ইলেকট্রন ডেনসিটি গুলো অক্ষের মাঝে থাকে, মানে লোবগুলো থাকে অক্ষের মাঝে। xy তে x এবং y অক্ষের মাঝে, yz এ y এবং z অক্ষের মাঝে, zx এ z এবং x অক্ষের মাঝে। কিন্তু এই দুইটা dx স্কয়ার y স্কয়ার আর dz স্কয়ার, যেমন ধরো এটা হচ্ছে dx স্কয়ার y স্কয়ার আর এটা হচ্ছে তোমরা শিখছো dz স্কয়ার, তাই না? এই দুইটার ক্ষেত্রে থাকে হচ্ছে অক্ষ বরাবর, সুতরাং এটা হচ্ছে এটা। আর খবরদার ভাই, এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু একটা হাইফেন, dx স্কয়ার y স্কয়ার, বুঝছো? পরের প্রশ্নে আসি। দ্য ইলেকট্রনস অকুপাইং দ্য সেম অরবিটালস আর ডিস্টিংগুইশড বাই, এটা বলে দিই ইলেকট্রন অকুপাইং দ্য সেম অরবিটালস আর ডিস্টিংগুইশড বাই, মানে ইলেকট্রনগুলো যারা সেম অরবিটালে আছে সেটা কি দিয়ে ডিস্টিংগুইশড হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। উত্তর কি হবে? দ্য ইলেকট্রনস অকুপাইং দ্য সেম অরবিটালস আর ডিস্টিংগুইশড, মানে ডিস্টিংগুইশড বলতে এখানে কি বুঝেছে তারও, মানে যখন দুইটা ইলেকট্রন একটা অরবিটালে থাকে তখন তাদের কি হয়, তাদের m এর মানটা সেম হয়, বুঝছো? আর তাদের s এর মানটা ভিন্ন হয়, বাকি সবকিছু সেম। সো ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা যায়, কি দিয়ে পার্থক্য করা যায়? তাদের s এর মান দিয়ে, তাই না? কারণ একটার মান হবে হচ্ছে প্লাস হাফ আর একটার মান হবে হচ্ছে মাইনাস হাফ। তাছাড়া তাদের l এর মান সবার সেম হবে, n এর মান সবার সেম হবে, m এর মান সবার সেম হবে। সো তুমি ডিস্টিংগুইশ করতে পারবে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, কারণ এটাই পার্থক্য হয়। আর এটাই কি ছিল? পলিস এক্সক্লুশন ল, পলির বর্জন নীতি। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি দ্য লিস্টেড অরবিটালস ইন দ্য অ্যাটম অফ দ্য টাইটেনিয়াম। ও বাবারে বাবা, আমাকে বলছে যে হচ্ছে which of the correct order of increasing energy in the listed orbitals of the atom of the titanium, মানে টাইটেনিয়ামের ক্ষেত্রে কোনটা ইনক্রিজিং অর্ডার অরবিটালের শক্তির বা উপশক্তি স্তরের শক্তির, বুঝছো? তাহলে তুমি নরমালি ইলেকট্রন বিন্যাস করো, দেখো তো যে 3s2 3p6 4s2 3d10। সো 3d10 হবে না টাইটেনিয়ামের ক্ষেত্রে, 3d2 হবে আর কি, বুঝছো? তাহলে 3s 3p 4s 3s 3p 4s 3d, তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে এ। আসলে যদিও টাইটেনিয়াম নাম উল্লেখ করে দিয়েছে, ভাই সোজা কথা, এটা নরমালি আহ্বান নিয়মটাই তোমাকে জিজ্ঞেস করছে। পরের প্রশ্ন আসে, টু বেসবলস, ওকে, টু বেসবলস মানে দুইটা বেসবল, যার হচ্ছে প্রথমটার ভর m1 100 গ্রাম, দ্বিতীয়টার ভর m2 50 গ্রাম, আর থ্রোন মানে দুইটা বেসবলকে থ্রো করা হয়েছে, বুঝছো? বোথ অফ দেম মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি, মানে তাদের দুইজনই সুষম বেগে যাচ্ছে, মানে দুজনের বেগ সুষম, বাট বেগ কিন্তু সমান না, বলছে বেগ সুষম। বাট দ্য ভেলোসিটি অফ m2 is 1.5 times that the m1। ওকে, ভালো কথা। আমাকে বলছে দ্য রেশিও অফ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থস ল্যামডা m1 এবং m2 এর ক্ষেত্রে কি হবে? সো মেইন কথাটা বলি, দুটো বস্তুকে সুষম বেগে ছড়া হয়েছে, একটার বেগ আরেকটার বেগের কত গুণ এটা বলে দেওয়া আছে, দুজনের ভর আলাদা বলে দেওয়া আছে। আমাকে বলছে ডি ব্রগলির যে ওয়েভলেন্থ তাদের রেশিও কত। এখন তুমি তো ভাই এটা জানো, তুমি জানো ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে h বাই m ইন্টু ভি, তাই না? এখন এখানে h বাদে বাকি সব কিন্তু ভ্যারিয়েবল, কারণ mটা দেখো সেম না, 100, একজন 100 গ্রাম একজন 50 গ্রাম, ইভেন ওদের ভেলোসিটিও সেম না, একজন থেকে আরেকজন 1.5 গুণ। তাহলে এই যদি কনস্ট্যান্ট হয় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এরকম, এখানে লিখি ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান, উল্টে যাবে না? সো m2 বাই হচ্ছে m1 ইনটু হচ্ছে v2 বাই হচ্ছে v1। চলো দেখি, m2 হচ্ছে 50 আর m1 কত? m1 হচ্ছে 100 ইনটু v2 বাই হচ্ছে v1। সো আমাকে বলছে ভেলোসিটি অফ m2 is 1.5 টাইমস দেন m1, তার মানে এখানে সিম্পল হবে হচ্ছে 1.5, এই তো। সো আমি যদি এখানে হিসাব নিকাশ করি, উপরে থাকে হচ্ছে 50 ইনটু হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 100, সো এখানে 3/4, সো 3:4, এই সি হচ্ছে আমাদের সঠিক উত্তর।
ওকে, সো এটা ভালো প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা হচ্ছে সবাই বুঝতে পারছো কি ঘটনা ঘটছে, ডি ব্রগলির ইকুয়েশন থেকে আসছে। নেক্সট প্রশ্ন বলছে আমাদের দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ mn2। আচ্ছা, mn2 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, আগে দেখি mn এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এখানে ঘটে 4s2 3d5, এই তো। দেখো, এই বয়সে এসে আমি বিশ্বাস করি ইলেকট্রন বিন্যাস সবার পারার কথা, পারা উচিত। যখন এটা দুইটা ইলেকট্রন দিয়ে দেয় mn2+, তখন সে কি তৈরি করে 4s0 এবং 3d5। এই যে 3d5, এই d এর 5টাই কি থাকবে, অযুগ্ম থাকবে না? তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 5। এই হচ্ছে 5 আনসার। পরের প্রশ্ন বলছে the de Broglie wavelength lambda for electron, proton and helium ion are in the following order. Okay, speed of electron, proton and alpha at the same. আচ্ছা, ঠিক আছে। তার মানে আসলে কি বলছে, de Broglie wavelength of electron, proton and helium 2+ ion are in the following order. The wavelength, speed of electron are the same. ও আচ্ছা, মানে এখানে বলছে তিনটা কণা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে হিলিয়াম 2+, মানে আলফা কণা, বুঝছো? এই তিনটার স্পিড যদি সেম হয়, মানে এই তিনটার স্পিড যদি সেম হয়, তাহলে আমাদেরকে বলছে যে ওয়েভলেন্থের ক্রম কোনটা হবে। তার মানে তুমি ইকুয়েশন কি জানো? তুমি ইকুয়েশন জানো হচ্ছে ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে h/m ইনটু v, তাই না? সো ল্যামডা সমান h/m ইনটু v যদি হয়, এদের জন্য কি কনস্ট্যান্ট? দেখো ভাই, h কনস্ট্যান্ট আর এদের জন্য v কনস্ট্যান্ট। v যে কনস্ট্যান্ট ওটা বলে দিছে যে সবার স্পিড সেম। তাহলে আমি তো বলতে পারি ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল m, মানে ল্যামডা m এর ব্যস্তানুপাতিক। এখন ল্যামডা যদি m এর ব্যস্তানুপাতিক হয়, তাহলে এদের মধ্যে যার m কম তার ল্যামডা বেশি। তাহলে এদের মধ্যে m সব থেকে কম কার? m সব থেকে কম হচ্ছে ইলেকট্রনের। ডেফিনেটলি ইলেকট্রনের m সব থেকে কম। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি হবে। আলফা কণা এবং প্রোটন, এদের মধ্যে ভর সব থেকে কম কার? সব থেকে, মানে আলফা আর প্রোটনের মধ্যে প্রোটনের ভর কম। তাহলে এই হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে আলফা কণা। তো উত্তর হচ্ছে ডি। উত্তর কি আমার এখানে দেওয়া আছে? না, দেওয়া নাই। এই হচ্ছে আনসার। ইলেকট্রনের ভর সব থেকে কম, তাহলে ওর ল্যামডা সব থেকে বেশি। আলফা কণার ভর এদের মধ্যে সব থেকে বেশি, তাহলে আলফা কণার ল্যামডা সব থেকে কম। সুন্দর প্রশ্ন, ইজি পিচ। In the Bohr model atom, the radius of hydrogen atom in the ground state of R1 and the radius of helium ion in the ground state is R2. Okay, so which of the following is correct? মানে which of the following is correct? তাহলে আমাকে বলছে যে হাইড্রোজেনের জন্য, সো আমি যদি হাইড্রোজেনের জন্য বলি তাহলে এই মানটা হচ্ছে আমাদের R1, আর হিলিয়াম প্লাসের জন্য বলছে এই মানটা হচ্ছে R2। এখন তোমার কাজ হচ্ছে এই R1 এবং R2 এদের মধ্যে একটা রেশিওটা বের করা। তো তোমাদেরকে দেখো মনে আছে কিনা যে তোমাদেরকে এই জিনিসটা আমি শিখাইছিলাম যে R সমান কি দাঁড়ায়? R সমান দাঁড়ায় হচ্ছে এইটা, R সমান হচ্ছে 5.3 ইন্টু 10⁻⁻9 ইন্টু এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে n স্কোয়ার বাই হচ্ছে z। আশা করি এটুকু মনে আছে। এই ইকুয়েশনটা আমার নিজেরও বারবার ভুলে যাই, মানে ভুল হয় আবার ঠিক হয়। আর যদি স্টুডেন্ট সামনে থাকে তাহলে ওরা ঠিক করে দিতে পারে, বাট স্টুডেন্ট সামনে নাই, তো এই জন্য ফোন থেকে দেখে আমি শিওর হয়ে তারপরে করাচ্ছি। রেকর্ড করা কিন্তু অনেক কঠিন ভাই, কারণ এখানে যেটা ভুল হয় এটা ঠিক করে দেওয়ার কেউ নাই। যখন মানে অন ইয়ারে পড়ানো হয় তখন তো স্টুডেন্টরা বলে ভাইয়া এখানে ভুল হয়েছে, ঠিক করে দেন, ঠিক করে দেন। সো আমি এটুকু বলতে পারি আর সমান হচ্ছে সমানুপাতিক n স্কোয়ার বাই হচ্ছে z। এবার আমি যদি এইখানে R1/R2 রেশিও করি, দেখো R1/R2 সমান, আমাকে কি বলছে? ইন বোর মডেল দ্য রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট, মানে হাইড্রোজেনের প্রথমটা হচ্ছে R1, দ্য রেডিয়াস ইন দ্য গ্রাউন্ড স্টেট। সো দুজনের ক্ষেত্রে n কনস্ট্যান্ট, সো এখানে আমাদের n নিয়ে ডিল করতে হবে না, n আমাদের কনস্ট্যান্ট, আমাদের ডিল করতে হবে শুধু z নিয়ে। তাহলে কি হয়ে যাবে? Z2 বাই হচ্ছে Z1। এখন Z2 এর মান কত? এই z কিন্তু পারমাণবিক সংখ্যা, আমি আগের বার ভুল করে ফেলছিলাম, z কে পারমাণবিক ভর চিন্তা করে ফেলছিলাম। z যদি পারমাণবিক সংখ্যা হয়, হিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর এখানের জন্য 1, তাহলে আমি বলতে পারি R1/R2 সমান এখানে কত? এখানে হচ্ছে 2। সো R1/R2 সমান হচ্ছে 2, 2 তো কোথাও নাই, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। R2/R1 সমান হচ্ছে হাফ। যদি ভুল ত্রুটি হয়
তাহলে ভাই কমেন্টে ঠিক করে দিও, বলো না যে শাওন ভাই কিছু পারে না, বলবা যে ভাই আপনার এখানে ভুল হয়েছে ঠিক করে দেন। আর যে ভুল ঠিক করে দিবা দেখা হইলে আমার কাছ থেকে চা কফি খেয়ে নিও, বুঝছো? পরে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস, মানে কোনটা কারেক্ট। যে ই 2022 আসছিল, চলো দেখি 3 এর জন্য 1 এটা ভুল, কারণ এই যে এই -2 কখনোই হবে না, তারপর এই -3 কখনোই হবে না, তারপরে হচ্ছে এখানে কি ঠিক আছে 4 3, এই -1 কখনোই হবে না, ডি হচ্ছে কারেক্ট। ওকে, 3 এর জন্য 2, 4 এর জন্য 3 পসিবল, 3 এর জন্য -2 পসিবল, -half এখানে পসিবল। পরের প্রশ্ন বলছে the atomic masses of helium and neon are 4 and 20 amu respectively. সো আমাকে হিলিয়ামের জন্য দেওয়া আছে হচ্ছে 4 আর এটার জন্য দেওয়া আছে 20. The value of de Broglie wavelength of helium gas at -70 degrees Celsius is m times the de Broglie wavelength of এত, the value of m is এত। ওকে, ভালো কথা। এখন তুমি কি জানো? তুমি জানো ল্যামডা সমান হচ্ছে h বাই হচ্ছে m ইনটু v, তাই তো? সো আমাকে বলছে the atomic masses of helium and neon are 4 and 20 mu respectively. ওকে, ভালো কথা। The value of the de Broglie wavelength of helium gas at -70 degrees Celsius. কেন জানি মনে হচ্ছে এখানে মাইনাস হবে না, এখানে অন্য কিছু একটা হবে। দাঁড়া আমি একটু অঙ্কটা দেখে ঠিক করে তারপরে হচ্ছে কারেক্ট করি, কারণ একটা হচ্ছে -73 আর একটা হচ্ছে 727, এটা হওয়ার কথা না। একটু ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। না, ম্যাথটা ঠিক আছে, ম্যাথে কোনো সমস্যা নেই, তাপমাত্রা সব ঠিকঠাক আছে। So আমাকে কি বলছে? The atomic masses of helium and neon are 4 and 20 mu respectively. The value of de Broglie wavelength of helium gas at -73 degrees Celsius and de Broglie wavelength of neon at 7 to 7 degrees Celsius. So আমাদেরকে দুইটা তাপমাত্রা দেওয়া আছে এবং দুইটা তাপমাত্রায় এর de Broglie আর ওর de Broglie ওয়েভলেন্থটা দেওয়া আছে। আমাকে বের করতে বলছে যে এটা থেকে ওটা কত টাইমস, মানে হিলিয়ামের de Broglie যে ওয়েভলেন্থ সেইটা নিয়ন থেকে কত টাইমস এবং তাপমাত্রার তারতম্য দেওয়া আছে। এবং তোমরা জানো যে গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুগুলোর মুভমেন্ট বাড়ে, তার গতিশক্তি বাড়ে, তার de Broglie ওয়েভলেন্থও পরিবর্তন হবে। সেখানে কোন ফর্মুলা দিয়ে করতে হবে সেটা একটু বলে দেই। ল্যামডা সমান h বাই হচ্ছে mv। এবং তুমি কি জানো ভাই? তুমি জানো হচ্ছে এই ফর্মুলা তো জানো, E কে সমান কি? হাফ ইন্টু m ইন্টু v তার স্কোয়ার, তাই না? সো হাফ ইন্টু m ইন্টু v তার স্কোয়ার। সো আলটিমেটলি এখানে কি দাঁড়ায়? আলটিমেটলি এখানে v সমান দাঁড়ায় হচ্ছে রুট ওভার এখানে 2 ইন্টু ek ইন্টু হচ্ছে কি দাঁড়ায়, দাঁড়াও, v সমান দাঁড়ায় হচ্ছে 2 ইন্টু ek বাই হচ্ছে m থাকে, নিচে হচ্ছে m। ওকে, এই মানটা দাঁড়ায়। সো আমি যদি এখানে ওই মানটা বসাই তাহলে ল্যামডা সমান কি দাঁড়ায়? ল্যামডা সমান দাঁড়ায় হচ্ছে h বাই হচ্ছে এখানে m তো m ইন্টু হচ্ছে রুট ওভার 2 ইন্টু ek বাই হচ্ছে m। সো এটা কাটাকেটে গেলে আলটিমেটলি থাকে হচ্ছে h বাই হচ্ছে রুট ওভার 2 ইন্টু m ইন্টু ek। ওকে, এইটুকু থাকে। এখন তোমার তো ek মানে গতিশক্তি নিয়ে তো কোনো কাজ করতে বলে নাই। তুমি গ্যাসের জন্য কিন্তু কি জানো? তুমি গ্যাসের জন্য এইটা জানো যে ভাই ek is proportional কি? ek is proportional হচ্ছে t। তার মানে আমি এখানে এটা বলতে পারি যে ল্যামডা সমান হচ্ছে বা ল্যামডা সমানুপাতিক, এখানে কি কি কনস্ট্যান্ট থাকে দেখো, এখানে h এর মান কনস্ট্যান্ট, তাই না? এখানে 2 এর মান কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল হচ্ছে m এবং হচ্ছে ek। তাহলে আলটিমেটলি এটা বলা যায় যে ল্যামডা ইজ প্রপোর্শনাল 1 বাই রুট ওভার 2 না নেই, 2 তো সব জায়গায় কমন যাবে, কাটাকাটি যাবে, এখানে থাকে হচ্ছে m ইন্টু হচ্ছে t। এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। দেখছো ফাইনাল ইকুয়েশনটা কতটা মানে জাস্ট মজার, যে তুমি ইকুয়েশনগুলো নিজে নিজে পয়দা করতেছো। তাহলে আমাদেরকে বলছে হচ্ছে একটা হিলিয়াম আর একটা হচ্ছে নিয়ন। তাহলে ল্যামডা হিলিয়াম বাই হচ্ছে ল্যামডা নিয়ন সমান, যেহেতু রুট ওভার হবে দিলাম রুট ওভার, ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে উপরে কাট যাবে, উপরে যাবে নিয়নেরটা কত? নিয়নেরটা হচ্ছে 20 বাই কত? বাই হচ্ছে 4।
ইন্টু টিও উল্টে যাবে। এখন এই যে 727 ডিগ্রি সেলসিয়াস, 727কে যদি আমি কেলভিনে নেই, 727 যোগ হচ্ছে 273, তাহলে কেলভিনে নিলে থাকে হচ্ছে 1000 কেলভিন, বুঝছো? আর এইটাকে যদি আমি হচ্ছে -73কে যদি কেলভিনে নেই, তাহলে হচ্ছে -73 প্লাস হচ্ছে 273, তাহলে এখানে থাকে হচ্ছে 200। সো তুমি যদি এখানে হিসাব নিকাশ করো, আলটিমেটলি কি দাঁড়ায়? এখানে দাঁড়া হচ্ছে 5, এখানে 5, মানে আলটিমেটলি 5 দাঁড়ায়। সো যেহেতু m গুণ, এই m এর মান কত? 5, সো উত্তর হবে হচ্ছে 5 টাইমস। ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। পরের প্রশ্নে আসে। পরের প্রশ্নে বলছে হাইড্রোজেন পরমাণুর বোর্ডের কক্ষপথের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ। এটা খুব ইজি পিজি প্রশ্ন, কারণ তুমি কি জানো? তুমি জানো হচ্ছে mvr সমান হচ্ছে n ইন্টু h/2π, এই তো। কিন্তু আমাকে যেহেতু প্রথম শক্তি স্তর বলছে, এদের মান আমরা নাই নেই, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে mvr সমান হচ্ছে h/2π। তোমাদেরকে কার মান বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে বেগের মান, এবং সব আমরা সিজিএস এ নিব। যদি সিজিএস এ নেই, তাহলে h এর মান থাকে হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার -34। -34 তো নেওয়া যাবে না, -27 নিতে হবে। 2 ইন্টু 3.1416 ইন্টু থাকে হচ্ছে m হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার -28। তাহলে এখানে থেকে 1 পয়েন্ট, ও মা, একটার সাথেও তো মিলে না, ইন্টু এখানে হচ্ছে 0.53 2.18 সো এটা হচ্ছে আমাদের আনসার 2.18 10 টু দি পাওয়ার, ওকে চলো আবার একটু করে দেখি, 6.626 10 টু দি পাওয়ার -27, ওকে NH 2 ইন্টু 3.1416 ইন্টু, সো 2 নিলাম, পাই নিলাম, তারপর নিতে হবে আমাদের m, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার -31 হচ্ছে কেজি, 28 নিতে হবে, ইন্টু হচ্ছে 0.53, তাহলে এখানে থাকে 2.18 এত হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে তো আসলে এতগুলো, এই 2.18 এর পরে এই জিনিসগুলো তো দরকার হয় না, তাহলে কেন আসলে এই জিনিসগুলো এখানে নিছে? আচ্ছা, ভুলটা কোথায় করছি দেখো, h এর মানটা আমরা নিছি হচ্ছে সিজিএস এ, সো 10 টু দি পাওয়ার -27 নিছি, ভালো কথা। আমরা 2 নিলাম, আমরা হচ্ছে পাই নিলাম, সো 2 নিলাম এবং হচ্ছে পাই নিলাম, এবং হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার -28 সবই নিছি, তাহলে এটা হচ্ছে আনসার। আমার যতদূর মনে হচ্ছে যে এইখানে হয়তো ব্যাসার্ধ, ভাই এত বড় ব্যাসার্ধ তো হয় না, বুঝছো? সো এইখানে কোনো একটা কাহিনী দেওয়া আছে, বাট এখানে আনসার হচ্ছে এটা, কোনোটা আনসার না। আমরা এটা কেটে দেই, কারণ প্রশ্নে ডেটা মিসিং আছে, যেহেতু ডেটা মিসিং আছে সেহেতু আমরা এটা নিয়ে এত মাথা না ঘামাই, নিয়মটা বুঝলেই হচ্ছে। পরের প্রশ্ন আসে। এখানে বলছে the radius of the first orbit of hydrogen atom is alpha naught, okay, then the de Broglie wavelength of the electron in third orbits is এত। ওকে, ভালো কথা। তোমাকে বলছে যে হাইড্রোজেনের প্রথম অরবিটের যে হচ্ছে রেডিয়াস, সেটা দেওয়া আছে হচ্ছে এটা, মানে আর এর মান দেওয়া আছে এটা। সো আমাদেরকে এখানে দেওয়া আছে হচ্ছে আর এর মান, the first radius of the first orbit of hydrogen is এত, then the de Broglie wavelength electron in third orbit is কত হবে সেটা। এখন দেখো ভাই, আমরা কি জানি? আমরা জানি ল্যামডা সমান হচ্ছে h বাই হচ্ছে m ইন্টু ভি, তাই না? সো h সমান m বাই ভি যদি হয়, এরপরে আবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে mvr সমান কি থাকে, n ইন্টু h বাই হচ্ছে 2π, এই তো। সো mvr সমান nh বাই 2π থাকে। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে 2πr কে আগে নিয়ে আসো, 2πr সমান কি থাকে, n ইন্টু h বাই হচ্ছে mv, তাই না? তাহলে আমি আলটিমেটলি বলতে পারি, দেখো 2πr সমান এই যে h বাই mv মানে কি, n ল্যামডা। এটা তোমরা জানো যে ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে অতগুলো পূর্ণ ল্যামডা কমপ্লিট করে, কিন্তু আমাদের তো আসলে ল্যামডা বের করতে বলছে। সো আমি যদি ল্যামডা দিয়ে ডিল করতে চাই, তাহলে এখানে এরকম দাঁড়ায় যে ল্যামডা সমান আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ভাই, ল্যামডা সমান দাঁড়াচ্ছে হচ্ছে 2
পাই তারপরে হচ্ছে আর বাই হচ্ছে এন, এই তো। সো ল্যামডা সমান হচ্ছে 2 পাই আর বাই এন। সো আমি পুরো জিনিসটাকে যদি একটু এই পাশে বাম পাশে সাম আপ করে লিখি তাহলে এরকম দাঁড়ায়। ধরো এটা একটু কেটে লিখি তোমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। বাম পাশ থেকে লেখা শুরু করে আমরা একটা জানি হচ্ছে এইটা, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই হচ্ছে এম ইন্টু ভি, তাই তো। তাহলে ল্যামডা সমান হচ্ছে ওই যে এই ফর্মুলা, এম ভি আর সমান হচ্ছে এন এইচ বাই হচ্ছে 2 পাই। তাহলে আলটিমেটলি ল্যামডা সমান কি দাঁড়ায়? ল্যামডা সমান দাঁড়ায় হচ্ছে এই এমভির মান যদি বসাই, এমভির মান কি দাঁড়ায়? এমভির মান দাঁড়ায় হচ্ছে, এত কাহিনী না করি, এখানে 2 পাই আর সমান থাকে হচ্ছে এনএইচ বাই হচ্ছে 2 পাই এমভি আর। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ায়? আমাদের দাঁড়ায় হচ্ছে 2 পাই আর সমান হচ্ছে এন ল্যামডা, তাই তো। তাহলে ল্যামডা সমান দাঁড়ায় হচ্ছে এইটা, ল্যামডা সমান দাঁড়ায় হচ্ছে 2 পাই আর বাই হচ্ছে এন। এখন এখানে কিন্তু কাহিনী শেষ না, এখানে তোমাকে কিছু কাজ করতে হবে। আবার তুমি কি জানো? তুমি এই ফর্মুলা জানো না যে আর সমান কি? আর সমান হচ্ছে আর নট, মানে প্রথম শক্তি স্তর বা আলফা নট, ইনটু হচ্ছে কি? ইনটু হচ্ছে এন স্কোয়ার। এই ফর্মুলা আশা করি আমরা সবাই জানি যে আর সমান হচ্ছে আলফা নট ইনটু হচ্ছে এন স্কোয়ার। সো তুমি যদি হচ্ছে এই আর এর মানটা বসাও তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় দেখো তো? আলফা সমান দাঁড়ায় হচ্ছে 2 ইনটু পাই ইনটু আলফা নট ইনটু এন স্কোয়ার বাই হচ্ছে এন। কাটাকাটি গেলে কি থাকে? 2 পাই ইনটু হচ্ছে আলফা নট ইনটু এন থাকে। এখন যদি এটা কি হয়? যদি এটা হয় হচ্ছে থার্ড অরবিট হয়, তাহলে এন এর মান আমি কি বসাবো? এন এর মান 3 বসাবো। যদি এন এর মান 3 দাঁড়ায় তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? 6 ইনটু পাই ইনটু আলফা নট। তাহলে 6 ইনটু পাই ইনটু আলফা নট। সো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রশ্নটা একটু বুঝাই দিই, খুব ভালো প্রশ্ন ছিল এটা। প্রশ্ন হচ্ছে আমাদেরকে, আমি জানি ল্যামডা সমান এইচ বাই এম ভি, ওকে। তারপর 2 পাই আর সমান এন ল্যামডা, সেখানে ল্যামডা বের করলাম। আর এর মানটা আমরা জানি কি, যে প্রথম শক্তি স্তরের যে ব্যাসার্ধ সেটা থেকে পরেরগুলো বর্গের ব্যাসার্ধের অনুপাতে পরিবর্তন হয়। ওইগুলো বসাইছি, পরে দেখলাম এখানে 6 ল্যামডা এই পর্যন্ত খুব সহজে মিলে যায়। ওকে ওকে, চলো পরের ম্যাথ দেখে। এই ম্যাথটাও আগের মতোই, বলছে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফোর্থ বোর অরবিটস, মানে চতুর্থ শক্তি স্তরে ডি ব্রগলির যে ওয়েভলেন্থ সেটা কত হবে। এখন দেখো, তুমি তো ভাই গত ইকুয়েশন থেকে এটা জানো যে ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে 2 পাই আর, এই আর মানে কি 2 পাই আর, এটুকু তো পাইলাম, ইনটু হচ্ছে এন। সো 2 পাই আর মানে হচ্ছে 2 পাই এই আলফা নট, যদি আলফা নট হয়, ইনটু হচ্ছে এন, এই তো। দেখো এটা কিন্তু আমরা আগের অঙ্কেই বা আগের সমীকরণে প্রমাণ করে আসছে। তাহলে আলটিমেটলি যদি আমাদেরকে ফোর্থ বলে তাহলে আলটিমেটলি কি হবে? এখানে 2 পাই আলফা নট ইনটু হচ্ছে 4, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 8 পাই ইনটু হচ্ছে আলফা নট। সো এই হচ্ছে আমাদের আনসার। আলফা নট মানে কি, ইন্ডিয়ার বইতে এটা খুব স্টাবলিশড যে আলফা নট দিয়ে কি বোঝায়? আলফা নট দিয়ে বা এ নট দিয়ে প্রথম শক্তি স্তরের তোমার হচ্ছে ব্যাসার্ধ বোঝায়। পরের প্রশ্ন, দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর অরবিট ইন টার্মস অফ বোর রেডিয়াস এ নট ইন লিথিয়াম ইজ কত? মানে আমাদেরকে বলছে হচ্ছে দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর অরবিট ইন টার্মস অফ বোর রেডিয়াস এ নট ইন লিথিয়াম ইজ কত। এখন লিথিয়ামের ক্ষেত্রে যদি হচ্ছে এ নট কি, এ নট হচ্ছে প্রথম শক্তি স্তর, তাই না? এই এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। ইন টার্মস অফ দ্য বোর রেডিয়াস ইন লিথিয়াম, ধরো প্রশ্নটা আমি একটু বাংলায় ট্রান্সলেট করি। দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর অরবিট ইন টার্মস অফ বোর রেডিয়াস, ওকে, এ নট ইন লিথিয়াম 2+। এই এ নটটা কি ওরা হাইড্রোজেনের মিন করছে না লিথিয়ামের মিন করছে? ধরো এ নটটা হচ্ছে হাইড্রোজেনের মিন করছে, যতটুকু মনে হচ্ছে এ নট হচ্ছে হাইড্রোজেনের। এখন যদি আমি কম্পেয়ার করি হাইড্রোজেন এবং লিথিয়ামের মধ্যে, তোমরা তো এটা জানো যে আর সমান কি, আর ইজ প্রপোর্শনাল হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে জেড। তাহলে আর সমান হচ্ছে এন স্কোয়ার বাই যদি জেড হয়, তাহলে আমি এটা বলতে পারি যে হচ্ছে সেকেন্ড বোর অরবিট জিজ্ঞেস করছে। তাহলে সেকেন্ড বোর অরবিট মানে হচ্ছে আর অফ লিথিয়াম বাই আর অফ হাইড্রোজেন সমান, দেখো এখানে হচ্ছে এনটা উল্টে যাবে, এনটা যেরকম আছে সেরকম থাকবে। লিথিয়ামের বলছে দ্বিতীয় শক্তি স্তর,
ওকে 2 স্কয়ার। আর হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তর মানে এখানে a নট দেওয়া আছে, a নট মানে হচ্ছে এখানে 1 হবে, ইনটু জেড তো উল্টে যাবে, লিথিয়ামের জেড কত, লিথিয়ামের জেড হচ্ছে 3, সো লিথিয়ামের জেড 3 এবং হাইড্রোজেনের জেড হচ্ছে 1। তাহলে আর অফ লিথিয়াম সমান কি দাঁড়ায়, লিথিয়াম সমান দাঁড়ায় হচ্ছে 4 বাই হচ্ছে 3 ইনটু হচ্ছে আলফা নট বা a নট। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি কি দাঁড়ায় 4/3 হচ্ছে a নট। সো নরমালি এই যে a নট দিয়ে বোঝায় হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান বইগুলোতে খুব স্টাবলিশড একটা টার্ম, তোমাদের হয়তো এতটা পরিচিত না যে a নট দিয়ে কি বোঝায়। থাকে না কিছু কিছু বইতে কিছু কিছু সিম্বল এত পরিমাণ ইউজ করা হয় মানে যেটাকে আর আলাদা করে বলে দিতে হয় না পরীক্ষাতে, ওদের কালচারটাই এমন। Which of the following sets of ion represents a collection of isoelectronic species? মানে কাদের আসলে আইসোইলেকট্রনিক আছে, মানে কাদের ইলেকট্রন সংখ্যা সমান আছে। সমান কার আছে দেখো এখানে পটাশিয়াম, পটাশিয়ামের কত, পটাশিয়ামের হচ্ছে 18টা আছে তাই না, ক্লোরাইডের কত 18টা, ক্যালসিয়ামের কত 18টা, স্ক্যান্ডিয়াম 3+, ওর ছিল 21, সেই 21 থেকে 3টা দিয়ে দিচ্ছে, এখানেও কত হবে 18 হবে। এটা সহজ প্রশ্ন, বাট তারপর আসলে ধরতে একটু কষ্ট হবে, সময় লাগবে যে কোনটাতে আসলে ইলেকট্রন সংখ্যা সমান আছে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অরবিটালস ইন ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি, মানে এখানে কার এনার্জি কত হবে। এখন এনার্জি মানে কি, আউবয় নিয়ম কি বলছে, আমি n প্লাস এল এই দুটাকে যোগ করবো তাই না, n প্লাস এল যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এনার্জি। তাহলে এখানে 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে থাকে হচ্ছে, সরি 3 আর 0 যোগ করলে 3 থাকে, 4 এবং 0 যোগ করলে 4 থাকে, 3 আর 1 যোগ করলে 4 থাকে, আর হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 থাকে। তাহলে সব থেকে বেশি এনার্জি এখানে কে ক্যারি করে, সব থেকে বেশি এনার্জি ক্যারি করে ডি। ডি এর পরে ক্যারি করে কে, হয় বি হবে না হয় সি হবে, কিন্তু বি তে এন এর মান বড়, আমরা কি জানি এন প্লাস এল এর যোগফল যদি সমান হয় তাহলে যেখানে এন এর মান বড় তার এনার্জি বেশি। তাহলে প্রথমে হবে হচ্ছে ডি, তারপরে কি হবে, ডি এর পরে হবে হচ্ছে বি, ওকে, তারপরে আবার কি হবে সি। তাহলে হচ্ছে ডি, বি, সি এবং সর্বশেষে হচ্ছে এ। সো আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে ঠিক আছে। পরের প্রশ্ন বলছে which transition of the hydrogen spectrum would have the same wavelength as the Balmer type transition from n সমান 4 to হচ্ছে n সমান l helium spectrum। আগে প্রশ্নটা তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দিই। প্রশ্ন বলছে which transition in the hydrogen spectrum would have the same wavelength, would have the same wavelength, ওকে, মানে হাইড্রোজেনের কোন ট্রানজিশন, মানে কোন বর্ণালীটা ইলেকট্রন যখন ট্রানজিশন হয় উপর থেকে নিচে নামে, তাহলে which transition in the hydrogen spectrum would have the same wavelength, একই ওয়েভলেন্থ হবে মানে ল্যামডা সেম হবে as the Balmer type transition, Balmer type transition from n সমান 4 n সমান 2 of the helium spectrum। ধরো প্রশ্নটা একটু আমি আগে বাংলায় হজম করি তারপর তোমাদেরকে একটু হেল্প করে দিচ্ছি। ওকে প্রশ্নটা হজম করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে প্রশ্ন এটা বলছে যে হুইচ ট্রানজিশন অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম উড হ্যাভ দ্য সেম ওয়েভলেন্থ, মানে হচ্ছে হাইড্রোজেনের কোন ট্রানজিশনটাতে ওয়েভলেন্থ সেম হবে মানে ল্যামডা সেম হবে যখন হিলিয়ামের ইলেকট্রন 4 থেকে 2 এ নামে। মানে প্রশ্নটা হচ্ছে এরকম, তোমার কাছে একটা হিলিয়াম প্লাস দেওয়া আছে বুঝছো, সেই হিলিয়াম প্লাসের একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নামছে। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে কোন স্তর থেকে, মানে কোন স্তর থেকে এন হাই, কোন স্তরে নামলে এন লোতে নামলে এদের দোনোজনের ওয়েভলেন্থটা কি হবে, ওয়েভলেন্থটা সেম হবে বুঝছো। সো ল্যামডাটা সেম হইতে হবে, এই হচ্ছে প্রশ্ন। এখন ল্যামডা যদি সেম হইতে হয় হাইড্রোজেনের জন্য বলি হিলিয়ামের জন্য বলি, তোমাদের মেইন ইকুয়েশন কি ছিল, মেইন ইকুয়েশন ছিল হচ্ছে 1 বাই ল্যামডা সমান হচ্ছে আর এইচ 1 বাই এন লো তার স্কোয়ার মাইনাস 1 বাই এন হাই তার স্কোয়ার ইন্টু হচ্ছে জেড স্কোয়ার, এই তো। এখন তুমি দেখো ভাই ওই আর এইচ এর মান তো হিলিয়ামের জন্য যা হাইড্রোজেনের জন্যও তাই, তাই না, আর এইচ এর মানের তো কোনো পরিবর্তন হয় না। সো হাইড্রোজেনের জন্য জেড এর মান 1, এই জন্য জেড আমরা দেখি না, হিলিয়ামের জন্য তো অবশ্যই জেড থাকবে। সো আমি আগে হিলিয়ামের জন্য একটু বের করে দেখাই যে 4 থেকে 2 এ নামলে কি হয়, আর তারপরে হাইড্রোজেনের কোনটা আনসার হবে সেটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সো 4 থেকে যদি 2 এ নামি আর এইচ বাদ দিই তাহলে আলটিমেটলি কি থাকে 1 বাই 2 তার স্কোয়ার মাইনাস 1 বাই 4 তার স্কোয়ার, আর হিলিয়ামের জন্য হচ্ছে 2 স্কোয়ার, জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার। সো আলটিমেটলি থাকে 1 বাই 4 মাইনাস 1 বাই 16 ইন্টু হচ্ছে 4। সো তুমি যদি এটাকে গুণ করে দাও 4 দিয়ে তাহলে থাকে 1 মাইনাস 1 বাই 4। সো দিন শেষে হিলিয়ামের জন্য এই মাঝখানের অংশটুকু থাকে হচ্ছে 1 মাইনাস 1 বাই 4।
এই অংশটুকু মাঝখানে থাকে। ভালো কথা। এখন হাইড্রোজেনের জন্য কই থেকে কই নামলে এই অংশটুকু হবে, কারণ যেহেতু হাইড্রোজেনের জন্য z এর মান অটোমেটিক্যালি 1, তাহলে আমাকে আসলে ভিতরে এই অংশটুকু বানাইতে হবে। সো এখানে আসলে তোমাকে খুবই স্মার্ট হইতে হবে। স্মার্টনেসটা এরকম যে দেখো এটা হচ্ছে আনসার, কারণ কি 1 থেকে 2 এ গেছে, 1 থেকে 2 এ গেলে মানে তুমি এখানে আসলে কি বসাবা, এখানে বসাবা 1 মাইনাস 1/2 তার স্কোয়ার, তাই না, ইন্টু z এর মান তো 1 স্কোয়ার। সো আলটিমেটলি কি থাকে 1 মাইনাস 1/4। তাহলে বুঝতে পারছো হিলিয়ামের জন্য 4 থেকে 2 এ নামা যে কথা, 4 থেকে 2 এ নামা যে কথা, হাইড্রোজেনের জন্য 2 থেকে 1 এ নামা সেই কথা। কারণ হিলিয়ামের জন্য এখানে একটা 4 অটোমেটিক চলে আসে, সেই 4টা এখানে কম্পেনসেট হয়ে যায়। খুব সুন্দর প্রশ্ন। এই হচ্ছে আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে হাইড্রোজেন হ্যাজ 3 আইসোটোপস A, B and C, মানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে A, B, C. The number of neutrons in A, B and C respectively X, Y, Z. The sum of the X, Y, Z is, তাহলে দেখো তো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, A আছে, B আছে এবং C আছে। ওকে, ভালো কথা। এবং এই 3টা আইসোটোপে hydrogen has 3 isotopes A, B and C. The number of isotopes in A, B, C, number of neutrons দেওয়া আছে। ওকে, নাম্বার অফ নিউট্রনস এখানে দেওয়া আছে হচ্ছে A তে হচ্ছে X, A তে নিউট্রন আছে হচ্ছে X, সো নিউট্রন এখানে A তে হচ্ছে X and B তে হচ্ছে Y আর C তে হচ্ছে Z। আমাকে বলছে যে যোগফল কত। ভাই আমরা জানি হাইড্রোজেনের প্রথম আইসোটোপে কোনো নিউট্রন থাকে না, তারপরে একটা থাকে, তারপরে দুইটা থাকে, তাহলে যোগফল কত? যোগফল হচ্ছে 3। এটা ইজি প্রশ্ন। আমরা জানি প্রোট্রিয়ামে কোনো নিউট্রন থাকে না, ডিউটেরিয়ামে একটা নিউট্রন থাকে, আর ট্রিটিয়ামে দুইটা নিউট্রন থাকে। পরের প্রশ্ন আসি, দ্য নাম্বার অফ অরবিটালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য কোয়ান্টাম নাম্বার 5। ওকে, ঠিক আছে। সো কোয়ান্টাম নাম্বার 5 যদি হয়, তোমাদেরকে শিখিয়েছিলাম অরবিটাল সংখ্যা কি n তার স্কয়ার। সো n স্কয়ার যদি হয় তাহলে এখানে কয়টা অরবিটাল হবে? 25টা, তাই না, 5 তার স্কয়ার। The group number of valence electron and valence of an element with atomic number 15 respectively, এটা খুবই বাচ্চা পোলাপানের প্রশ্ন। 15 কার? 15 হচ্ছে ফসফরাস, তাই না? তাহলে ফসফরাসের গ্রুপ কোনটা? ফসফরাসের গ্রুপ 15। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে গ্রুপ নাম্বার পেয়ে গেলাম, গ্রুপ নাম্বার হচ্ছে 15। তারপরে কি চাইছে? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন 5টা। ওকে, এন্ড ভ্যালেন্সি ফসফরাসের 3ও হয়, ফসফরাসের 5ও হয়। তাহলে হচ্ছে 15, 5 এবং হচ্ছে 3। 15, 6 তো হবে না, 15, 5 and 3। শোনো, ফসফরাসের ভ্যালেন্সি কিন্তু কখনো 3 হয়, কখনো 5 হয়, বাট এখানে 5 তো কোথাও লেখা নাই, এটা ছাড়া তোর কোনো অপশন হয় না। পরের প্রশ্নে আসি, দ্য রেশিও অফ শর্টেস্ট ওয়েভলেন্থ অফ টু স্পেকট্রাল সিরিজ অফ হাইড্রোজেন spectrum is found to be about 9. The spectral series are, আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন। আমাকে বলছে the ratio of the shortest wavelength of two spectral series of hydrogen spectrum is found to be about 9। কেন জানি এখানে মনে হচ্ছে 9 না হয়ে অন্য কোনো কিছু হবে। আগে করে দেখি, যদি না মিলে তখন অন্য কিছু করাবো। তো আমাকে বলছে the ratio of the two shortest wavelength, মানে যেটাকে আমরা কি বলি, ল্যামডা মিনিমাম বলি, তাই না? সো দুইটা সিরিজের ল্যামডা মিনিমাম, এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের পরিমাণ দেওয়া আছে হচ্ছে মাত্র 9। দ্য স্পেকট্রাল সিরিজ, আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে 9 হবে না, সংখ্যাটা আরো বড় হবে। সো আমি একটু চেক করি, কারণ ভুল অঙ্কে সময় নষ্ট করে তো সমস্যা। একটু চেক করে তোমাদেরকে শিওর হয়ে জানাচ্ছি। ওকে, ওইখানে আসলে 9 হবে না, এটা হবে হচ্ছে 1:9। আমি ঠিক করে দেখলাম, মানে একটু ব্যাক ক্যালকুলেশন করে তারপরে হিসাবটা মিলাইছি। সো আমাকে বলছে দ্য রেশিও অফ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ আপ টু স্পেকট্রাল সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রাম, মানে হাইড্রোজেন স্পেকট্রামের শর্টেস্ট ওয়েভলেন্থ মানে হচ্ছে যেটাকে আমরা ল্যামডা মিনিমাম বলতাম, তার রেশিও দেওয়া আছে 1:9। দ্য স্পেকট্রাল সিরিজ আর, মানে কোন বর্ণালী দ্বারা, কোন সিরিজ। সো তোমাকে আসলে বলছে হাইড্রোজেনের দুইটা বর্ণালীর বা দুইটা সিরিজের যে ল্যামডা মিনিমাম বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তার হচ্ছে রেশিও দেওয়া আছে 1:9। এখন বলছে যে এটা আসলে কোন সিরিজ। এখন ল্যামডা মিনিমাম কখন হয় তোমরা জানো কিনা? আমি যখন তোমাদের মতো বাচ্চা ছিলাম তখন এভাবে কম্পেয়ার করতাম, ল্যামডা যখন মিনিমাম হয় তখন এনার্জি তখন ম্যাক্সিমাম হয়, বুঝছো? এনার্জি ম্যাক্সিমাম কই থেকে আসবে, মানে এনার্জি ম্যাক্সিমাম কখন হয়? ইলেকট্রন যখন কই থেকে আসে? ইলেকট্রন যখন অসীম থেকে আসে, মানে এখানে এন হাই সমান হচ্ছে ইনফাইনাইট। তাহলে ল্যামডা মিনিমাম মানে এনার্জি ম্যাক্সিমাম যদি হয় তাহলে ইলেকট্রন অসীম থেকে আসে। তো দুই ক্ষেত্রে অসীম থেকে আসবে। এখন ধরো
অসীম থেকে যদি আসে আমরা ধরলাম যে হচ্ছে প্রথমটার জন্য ফর্মুলা কি ছিল 1/λ, ধরলাম 1/λ1 সমান এখানে হচ্ছে RH ইনটু হচ্ছে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে 1 হচ্ছে n লো তার স্কয়ার মাইনাস হচ্ছে 1/∞ তার স্কয়ার। আর এরপরে কি দাঁড়াইলো, এরপরে দাঁড়াইলো হচ্ছে এটা 1/λ2 সমান এখানে RH, আর এখানে থাকে 1 হচ্ছে n লো তার স্কয়ার, n লো 1 দেই, এখানে n লো 2 দেই, n লো না জাস্ট n দেই, বুঝতেই পারছো যে হচ্ছে n হইলে বুঝবা, মাইনাস হচ্ছে 1/∞ তার হচ্ছে স্কয়ার। এই তো হিসাব নিকাশ। সো আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে উপরে যাবে λ2 আর নিচে যাবে হচ্ছে λ1। দেখো এইটুকু কাটা যায়, r1 RH কাটাকাটি যায়, এবং এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 1 হচ্ছে n1 তার স্কয়ার ইনটু হচ্ছে উপরে কি থাকে 1 হচ্ছে n2 তার স্কয়ার, এখানে হচ্ছে n2 তার হচ্ছে স্কয়ার। এখন এটা কত দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1/9। কেন এটা 1/9 দেওয়া আছে, কারণ আমাদেরকে হচ্ছে শর্টেস্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে যে রেশিও দেওয়া আছে সেটা কিন্তু উল্টে গেছে, কারণ λ1/λ2 হইতো, এখানে λ2/λ1 গেছে। সো 1/9 আলটিমেটলি এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে n2 বাই হচ্ছে n1 তার হচ্ছে স্কয়ার, তাই না? সো আমি যদি এটাকে উল্টাই ফেলি, n2/n1 না নিয়ে যদি এরকম নেই, ধরো হচ্ছে n1 বাই হচ্ছে n2 সমান এখানে থাকে হচ্ছে 3, বুঝতেই পারছো রুট ওভার করলে 3 দাঁড়ায়। সো উপরেটা যদি 3 হয় নিচেরটা কি হবে, নিচেরটা 1 হবে। তাহলে একটা হচ্ছে লাইম্যান সিরিজ, দেখো n লো যখন 3 তখন পার্সিয়ান সিরিজ, আর n লো যখন 1 তখন লাইম্যান সিরিজ। তাহলে উত্তর হবে হচ্ছে লাইম্যান সিরিজ এবং পার্সিয়ান সিরিজ, এই হচ্ছে আনসার। তাহলে কিভাবে করলাম একটু মিলাই দিই। এখানে আমরা করলাম হচ্ছে ল্যামডা মিনিমাম কখন হয়, যখন এনার্জি ম্যাক্সিমাম হয়। এনার্জি ম্যাক্সিমাম কখন হয়, ইলেকট্রন যখন অসীম থেকে আসে। তাহলে আমাদের ওদের যে রেশিও সেই রেশিওটা দেওয়া আছে, ওই রেশিও যদি দেওয়া থাকে আমি সেই রেশিও অনুযায়ী দেখলাম যে 1/λ1 1/λ2 দুই ক্ষেত্রে লোর যে মান সেই মান বের করছি, রেশিও বের করছি। সো এটা আসলে এক্স্যাক্টলি না, এখানে এমনও হতে পারে 3 একের জায়গায় 9 3 হইতে পারে, বাট 9 3 দিয়ে কোনো সিরিজ তো তুমি জানো না। তুমি জানো লাইম্যান, বামার, পেয়ারসন, ব্রাকেট, ফান্ড, হামফ্রেস, এইগুলো তুমি জানো। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভটা করলাম, আমরা সলভ করলাম হচ্ছে ল্যামডার রেশিও নিলাম, সেখানে n লো এর রেশিও বের করলাম, দেখলাম এখানে একটা 1 হয় একটা 3 হয়, সো একটা লাইম্যান সিরিজ একটা পেয়ারসন সিরিজ। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন শেল উইথ n নাম্বার 4, মানে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এখানে হচ্ছে 2 × 4 তার স্কয়ার, তাই না? সো আলটিমেটলি কত দাঁড়ায়, 32টা দাঁড়ায়। সো উত্তর হচ্ছে 32। এটা ইজি পিজি প্রশ্ন। The shortest wavelength of hydrogen atom in Lyman series is lambda. ওকে ঠিক আছে, শর্টেস্টটা দেওয়া আছে হচ্ছে ল্যামডা, বুঝছো? আমাকে বলছে লংগেস্ট ওয়েভলেন্থ ইন বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস ইজ কত হবে। তাহলে আমাকে এটা বলছে হাইড্রোজেনের জন্য হচ্ছে শর্টেস্ট ওয়েভলেন্থ দেওয়া আছে হচ্ছে ল্যামডা, দ্য লংগেস্ট ওয়েভলেন্থ ইন বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস এর কত হবে। দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন অ্যাটম ইন লাইম্যান সিরিজ, তাহলে ল্যামডার মানটা একটু বের করে দেখো তো। আমরা যদি হচ্ছে শর্টেস্ট ওয়েভলেন্থ কখন হবে, শর্টেস্ট ওয়েভলেন্থ মানে হচ্ছে এখানে ল্যামডা হচ্ছে মিনিমাম, বুঝছো? ল্যামডা যদি মিনিমাম হয় তখন আমি সবসময় মনে মনে এটা চিন্তা করতাম ই কি হবে, ই হবে হচ্ছে ম্যাক্সিমাম। এটা আমি সব সময় হচ্ছে আগে হিসাব নিকাশ করতাম, ল্যামডা মিনিমাম হলে এনার্জি হবে হচ্ছে ম্যাক্সিমাম। এনার্জি ম্যাক্সিমাম মানে কই থেকে আসবে, এনার্জি ম্যাক্সিমাম মানে হচ্ছে অসীম থেকে আসবে। অর্থাৎ আমি বলতে পারি 1/λ মিনিমাম, তার মান দেওয়া আছে ল্যামডা সমান এখানে হচ্ছে RH ইনটু, যেহেতু লাইম্যান সিরিজ বলে দেওয়া আছে মানে 1/1 তার স্কয়ার মাইনাস 1/∞ তার হচ্ছে স্কয়ার। তাহলে আলটিমেটলি 1/λ সমান দাঁড়ায় হচ্ছে RH। ওকে, বা RH সমান হচ্ছে 1/λ। তুমি এই মানটা জেনে রাখো। এরপর আমাকে বলছে হচ্ছে দ্য লংগেস্ট ওয়েভলেন্থ ইন ইজ বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস। লংগেস্ট ওয়েভলেন্থ মানে কখন হবে, যখন এনার্জি হবে মিনিমাম। এনার্জি মিনিমাম কখন হয়, সো ল্যামডা যখন হচ্ছে ম্যাক্স হয় তখন এনার্জি হয় হচ্ছে মিনিমাম। সো মিনিমাম এনার্জি কখন বিকিরিত হয়, ঠিক উপরেরটা থেকে আসলে, তাই না? 3 যদি নামে 4 থেকে আসলে, 4 যদি নামে 5 থেকে আসলে, সো আমি বলতে পারি তখন n হাই সমান হয় হচ্ছে n লো তার থেকে 1 বেশি। এই তো। সো আমি যদি এখানে চিন্তা করি 1/λ ম্যাক্স যেটা আমাকে বের করতে বলছে,
সমান এখানে কি দাঁড়ায় RH। যেহেতু বলছে বামার সিরিজ মানে হচ্ছে 1/2 তার স্কোয়ার আসবে কই থেকে 3 থেকে 1/3 তার স্কোয়ার। এখন RH এর মান কি জানো? RH এর মান তুমি জানো হচ্ছে 1/λ, সেই মানটা এখানে বসাও। আর এখানে থাকে হচ্ছে 1/4 মাইনাস 1/9। সো এখানে হচ্ছে 1/λ ইন্টু হচ্ছে যদি লসাগু নেই 4 9 36 উপরে থাকে হচ্ছে 5। ওকে, এটা কি 1/λ ম্যাক্স, কিন্তু তোমাকে তো ল্যামডা ম্যাক্স বের করতে বলছে। সো ল্যামডা ম্যাক্স সমান কত দাঁড়ায়? উল্টাও, ল্যামডা ম্যাক্স সমান দাঁড়ায় হচ্ছে 36 ইন্টু ল্যামডা বাই হচ্ছে 5। এই হচ্ছে তোমার আনসার, ইজি পিজি। 36 ইন্টু ল্যামডা বাই হচ্ছে 5। এটা ভালো প্রশ্ন, মানে এগুলো আসলে এত ইজি পিজি প্রশ্ন না, তোমাকে কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, একটু ম্যাথ ট্যাথ করে তারপরে বের করতে হবে। পরের প্রশ্নে বলছে দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন অ্যাটম ইন লাইমেন সিরিজ ইজ ল্যামডা 1, দ্য লংগেস্ট ওয়েভলেন্থ ইন দ্য বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস। ওই একই প্রশ্ন, ওইখানে ল্যামডা দেওয়া ছিল, ওইটা আসছিল 23-এ, এটা আসছিল 20-এ। অনেকে মনে করবে বাবারে বাবা, অঙ্ক তো মনে হয় চেঞ্জ করে দিছে। ভাই অঙ্ক কি আদৌ চেঞ্জ করে দিছে? যেখানে ল্যামডা ছিল এখানে ল্যামডা 1 দিছে। তাহলে ওইটা হচ্ছে 36 ল্যামডা বাই 5, এটা 36 ওমা। দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন অ্যাটম ইন লাইমেন সিরিজ, সবই তো সেম দেওয়া আছে। The shortest wavelength of hydrogen atom in Lyman series lambda 1, the longest wavelength in the Balmer series of helium plus। আমি তো দেখি এখানে কোথাও ভুল করছি কিনা। ওকে, ল্যামডা মিনিমাম সমান হচ্ছে এনার্জি ম্যাক্সিমাম। ওকে, এনার্জি যদি ম্যাক্সিমাম হয় 1/λ সমান RH, যেহেতু হচ্ছে লাইমেন সিরিজ 1, তারপরে হচ্ছে এখানে কি থাকে, তাহলে থাকে 1/λ সমান হচ্ছে RH। এরপর হচ্ছে দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ বামার সিরিজ। হ্যাঁ, ভুল একটু করছি। কোথায় করছি জানো? ভুলটা করছি হচ্ছে এইখানে, এখানে জেড স্কোয়ার হবে। জেড স্কোয়ার মানে হচ্ছে হিলিয়ামের জন্য হচ্ছে 2 তার স্কোয়ার, 2 তার স্কোয়ার, তার মানে এখানে 4 হয়। সো এখানে একটা 4 গুণ হবে। এখানে যদি 4 গুণ হয় তাহলে এখানে থাকে হচ্ছে 9। দেখছো, ভুল করার পরেও না উত্তর মিলে, এখানেই সব থেকে বড় সমস্যা। সো এখানে হবে হচ্ছে 9, কারণ 4 9 36। তাহলে এখানে উত্তর এটা হবে না, উত্তর হবে হচ্ছে এইটা, 9 ল্যামডা বাই হচ্ছে 5। আর এটা হবে হচ্ছে 9 ল্যামডা 1 বাই হচ্ছে 5। ওকে, তারপর হচ্ছে নাম্বার অফ s ইলেকট্রন প্রেজেন্ট ইন an ion with 55 protons in its unpositive state is, okay, unipositive state is the number of s electrons present in an ion। So number of s electrons, কতগুলো s electron present থাকে in an ion with 55 protons in its unipositive state। ওকে, সো তোমাকে প্রশ্ন এটি কি বলছে, যদি আমি বাংলা করে দিই তাহলে এরকম দাঁড়ায়। আমাকে বলছে দ্য নাম্বার অফ s electrons present, কতগুলো s electron present থাকবে an ion with 50 protons। 50 protons মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার 55, বুঝছো? অ্যাটমিক নাম্বার 55। ওকে, ইন ইটস ইউনিপজিটিভ স্টেট। ইউনিপজিটিভ স্টেট মানে +1 চার্জ, বুঝছো? ইউনি মানে তো এক। সো 55 আসলে কি? 55 আসলে সিজিএম। সো সিজিএম এর +1। এখন সিজিএম এর +1 এ মোট কয়টা s ইলেকট্রন আছে সেটা হচ্ছে তোমার আলটিমেট প্রশ্ন। তো চলো একটু বের করি কয়টা s ইলেকট্রন আছে। সিজিএম এর ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, লিথিয়াম, তারপরে হচ্ছে লিথিয়ামের পরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিনিয়াম এন্ড শেষে সিজিএম। সো সোডিয়ামের ক্ষেত্রে তুমি জানো 3s1, এখানে হচ্ছে 4s1, এখানে শেষে 5s1, আর সিজিএম এর কত 6s1 হবে না? মানে সিজিএম এর শেষে গিয়ে আমি 6s1 পাবো। এখন 6s তো চলে গেছে, ওই ইলেকট্রন তো আর নাই, তাহলে মোট কয়টা ইলেকট্রন ফাঁকা থাকে? সিজিএম এর ক্ষেত্রে দেখো কোথায় কোথায় s আছে। 1s এর মধ্যে 2টা আছে, 2s এর মধ্যে 2টা আছে, 3s এর মধ্যে 2টা আছে, 4s এর মধ্যে 2টা আছে, 5s এর মধ্যে 2টা আছে। তাহলে মোট s এর ইলেকট্রন কয়টা আছে? দেখো 5s এর মধ্যে 2টা মানে হচ্ছে 10টা হচ্ছে আনসার। মানে খুব সুন্দর প্রশ্ন, খুব ক্রিয়েটিভ প্রশ্ন, বাট তোমাকে আসলে চিনতে হবে 55 অ্যাটমিক নাম্বার কার। 55 অ্যাটমিক নাম্বার কার এটা চেনা যায়, কারণ কি 54 হচ্ছে তোমার হচ্ছে জেনন। সো 54 যদি জেনন হয় তার পরেরটাই হচ্ছে 55, 55 তো গ্রুপ 1 এই থাকবে, তাই না? পরের প্রশ্নে আসি। The magnetic moment of a transition metal compound has been calculated to be 3.87 atto Bohr magneton. The metal ion is, okay, ঠিক আছে।
সো ম্যাগনেটিক মোমেন্টে যদি ফর্মুলাটা কেউ না জানো, জানা উচিত। ফর্মুলা হচ্ছে এইটা, ম্যাগনেটিক মোমেন্ট যদি এটা হয় সেটা হচ্ছে √n ইন্টু n প্লাস 2। এখানে nটা কি? nটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন, বুঝছো? সো n ইন্টু n প্লাস 2 কতগুলো ইলেকট্রন অযুগ্ম আছে? সো আমরা আগে 10 এর মানটা বের করি, মানে আনপেয়ার্ড ইলেকট্রনটা বের করি, তারপরে পরমাণু আমরা খুঁজে বের করব। সো এটা দেওয়া আছে হচ্ছে 3.87 সমান √n ইন্টু n প্লাস 2। তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে n স্কয়ার প্লাস হচ্ছে 2n মাইনাস কত দাঁড়ায়? n স্কয়ার প্লাস 2n। আমি যদি 3.87 কে যদি স্কয়ার করি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে অলমোস্ট 15 সমান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি n স্কয়ার প্লাস তোমরা জানো এখানে কত হবে 5n, তারপরে হচ্ছে মাইনাস 3n মাইনাস 15 সমান হচ্ছে 0। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে n প্লাস 5 মাইনাস 3 কমন গেলে থাকে হচ্ছে n প্লাস 5 সমান 0। সো এখানে আসলে n সমান 3 দ্বারা এটা তো গ্রহণযোগ্য না। সো তিনটা বিজোড় আছে, এখন তোমাকে খুঁজে বের করতে হবে তিনটা বিজোড় কোথায় আছে। সো তিনটা বিজোড় যদি খুঁজে বের করতে চাই আমরা একটু চেক করি। ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে? ক্রোমিয়াম 2+ 4s0, কারণ দেখো যে 4s1 3d5 ছিল, তাহলে 4s থেকে চলে গেছে হচ্ছে একটা, আর 3d থেকে চলে গেছে হচ্ছে একটা, মানে 3d4। সো এখানে চারটা বিজোড়, আমার বিজোড় লাগবে কয়টা? তিনটা, তার মানে এটা আনসার না। আমি যদি হচ্ছে Mn2+ চিন্তা করি, Mn2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা 4s0 3d5, এটা আনসার না, এখানে পাঁচটা বিজোড়। যদি টাইটেনিয়াম 2+ চিন্তা করি, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়ামের 2+ হচ্ছে এইটা 4s0 এবং হচ্ছে 3d4s2 3d2, এটাও না। ভ্যানাডিয়াম 2+ যদি চিন্তা করি, এখানে থাকে 4s0, এখানে থাকে 3d5 না 3d3। সো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ভ্যানাডিয়াম 2+। সো আশা করি সবাই বুঝতে পারছো, এই ফর্মুলা দিয়ে তোমাকে বিজোড় ইলেকট্রন বের করতে হবে, তারপরে তোমাকে ক্রস চেক করতে হবে যে কোনটাতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 3 আছে। প্রশ্নটা ভালো, প্রশ্নটা মজার। পরের প্রশ্নে আসি হচ্ছে গিভেন দ্য বিলো অফ দ্য কোয়ান্টাম নাম্বার 4 ইলেকট্রন ইজ, আচ্ছা ঠিক আছে। সো এখানে বলছে যে কারেক্ট অপশন ফর দ্য অর্ডার, কার শক্তি বেশি? সো এখানে 3 আর 2 যোগ করলে কত থাকে? 5। 4 আর 1 যোগ করলে কত থাকে? 5। 3 আর 2 যোগ করলে কত থাকে? 5। আর 3 আর 1 যোগ করলে সব 4 থাকে। তো সবার ক্ষেত্রে 5, কিন্তু given below are the quantum number for 4 electrons, আচ্ছা ঠিক আছে। the correct option for the order is, সবথেকে বেশি কোনটা হবে? সবথেকে বেশি হবে b। তাহলে b সবথেকে বেশি কোথায় আছে? এখানে কোথাও ঘাপলা আছে, দেখি উত্তর কোনটা দিছে। সবথেকে বেশি হচ্ছে c, c হচ্ছে 5, এখানে 3 এবং হচ্ছে 2, এখানে 3 2, কেন জানি এখানে 4 মনে হচ্ছে। ধরো যেখানে যদি 4 হয় তাহলে বোধহয় হয়, এখানে 4 হইলে এখানে কত হয়? 5 এর জায়গায় 6 হয়। ওকে, 5 এর জায়গায় 6, মানে এই প্রশ্ন তোমরা পারবে আমি জানি। সো এখানে 6, তারপরে হচ্ছে বি নাম্বার, ওকে, তারপরে হচ্ছে এই প্রশ্নটাই বাদ দেই ভাই, বিশ্বাস করে এই প্রশ্ন তুমি পারবা, কিন্তু এখানে হচ্ছে অপশনগুলো উল্টাপাল্টা দেওয়া আছে। সো আমরা এটা নিয়ে প্যারা না নেই, আমরা একটু এইখানে চেক করি এটা। The correct decreasing order of energy of the orbitals having following set quantum numbers, 3 আর 1 যোগ করলে থাকে হচ্ছে 3, 4 আর 0 যোগ করলে থাকে হচ্ছে 4, 3 আর 0, 3 আর 1 যোগ করলে থাকে 4, 3 2 যোগ করলে থাকে 5। তাহলে সবথেকে বেশি কার হবে? সবথেকে বেশি ডি এর হবে, ডি এর পরে বেশি বি এর হবে, বি এর পরে বেশি হবে হচ্ছে সি, এ হচ্ছে উত্তর, এই যেটা। এবার এটা ঠিক আছে অপশন। Which of the following set of quantum number is not allowed? এই 3 এর জন্য 2 হয় 0 হয় অ্যালাউ, 3 এর জন্য 2 হয় -2 হয় অ্যালাউ, 3 এর জন্য 3 হয় -3 হয় অ্যালাউ, 3 এর জন্য 0 হয় 0 হয় অ্যালাউ। ওমা, 3 এর জন্য 2 পসিবল, 2 এর জন্য 0 পসিবল, তাহলে এখানে উত্তর কোনটা? 3 এর জন্য, ও আচ্ছা যে এটা ঠিক আছে, এটা পসিবল না, কারণ 3 এর জন্য এল এর মান 3 পাওয়া যাবে না। A p orbital can accommodate up to 4 electrons, 6 electrons, এই p orbital না, এটা p subshells, 2 electrons with parallel spin, 2 electrons with opposite spin, D নাম্বার আনসার। হ্যাঁ ঠিক আছে, p orbital,
শোনো p অরবিটাল মানে কোনটা জানো? px একটা অরবিটাল, py একটা অরবিটাল, মানে যে কোনো অরবিটাল দুইটা করে ইলেকট্রন ধারণ করে। ইন্ডিয়ান বইগুলোতে জিনিসটা ভুল খুব একটা নাই, বাংলাদেশি বইগুলোতে অরবিটাল উপশক্তি স্তর এই দুটাকে একেবারে একাকার করে ফেলছে। পরের প্রশ্ন, দ্য আইসোইলেকট্রনিক সেট অফ আয়ন্স, আইসোইলেকট্রনিক কোনটা হবে? উত্তর হবে হচ্ছে এইটা, কারণ প্রত্যেকটাতে দেখো ভাই 8টা করে ইলেকট্রন আছে, 10টা করে, 8টা করে না সরি। কেন? সোডিয়ামের 11টা ছিল, একটা দিয়ে দিছে, 9টা ছিল একটা নিচে, 8টা ছিল 2টা নিচে, 7টা ছিল 3টা নিচে। সো প্রত্যেকের ক্ষেত্রে আমার কি আছে? একটা করে 10টা করে ইলেকট্রন আছে। Which of the following sets of quantum number represents an impossible arrangement, মানে কোনটা অসম্ভব, কোনটা সম্ভব না, তোমাকে এটা বের করতে বলছে। সো দেখি সম্ভব কিনা। 3 এর জন্য 2 -2 পসিবল, 4 এর জন্য 0 0 পসিবল, 3 এর জন্য 2 যেটা পসিবল নয়, যে এটা হবে না, তাহলে সি হচ্ছে আনসার। পরের প্রশ্নে আসি, বোর মডেল ক্যান এক্সপ্লেইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন মলিকিউল। হ্যাঁ, বোর মডেলটা হাইড্রোজেনের স্পেকট্রামটা ব্যাখ্যা করতে পারে। দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম অনলি, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেকট্রাম অফ অ্যান অ্যাটম অর আয়ন কন্টেনিং ওয়ান ইলেকট্রন অনলি, দ্য সোলার স্পেকট্রাম, না সোলার ও বোর মডেল ক্যান এক্সপ্লেইন স্পেকট্রাম অফ অ্যান অ্যাটম কন্টেনিং ওয়ান ইলেকট্রন অনলি। দেখো এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর, এটা 1985 সালে আসছিল, আমার আব্বুর জন্ম হয়েছে ওই সময়। সো কথা হচ্ছে যে এই স্পেকট্রামের ক্ষেত্রে এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর, বাট এটা হচ্ছে মোর অ্যাকুরেট, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। তো যদি 3 নাম্বারটা না থাকতো উপরের গুলো, এটা সঠিক উত্তর হিসেবে আমরা বিবেচনা করলেও করতে পারতাম। The number of radial nodes and total number of nodes in 4p respectively are কত? So the number of radial nodes and total number of nodes 4p এর জন্য কত হবে? ওকে চলো সলভ করি। সো তোমাকে একটু আগে জানতে হবে রেডিয়াল নোড কি আর অ্যাঙ্গুলার নোড কি। আগে দেখি নোড কি জিনিস। নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রন থাকে না, যেখানে ইলেকট্রন নাই বা থাকে না সেটাকে বলা হয় নোড, বুঝছো? আর নোড বলতে আসলে নোডাল প্লেন বোঝায়, যে তলে ইলেকট্রন থাকে না। এখন এই নোড দুই রকম হয়। নোড একটা হয় হচ্ছে রেডিয়াল। সো রেডিয়াল নোড কোনটা? রেডিয়াল নোড মানে হচ্ছে একটা গোলক যেখানে ইলেকট্রন থাকে না, বুঝছো? আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার, ANGULAR। অ্যাঙ্গুলার নোড কি? অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা তল যেখানে ইলেকট্রন থাকে না। তাহলে আবারও বলতেছি, যে গোলক স্পেস থাকে, যে গোলক স্পেস ইলেকট্রন থাকে না সেটা হচ্ছে আমাদের রেডিয়াল নোড, আর যে প্লেন বরাবর ইলেকট্রন থাকে না সেটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। সো আগে অ্যাঙ্গুলার নোডটা তোমাদেরকে একটু বুঝাই আসে। ধরো আমি যদি বলি হচ্ছে PX, এই হচ্ছে PX। এখন আমরা তো এটা জানি যে অক্ষ তো তিনটা, তাই না? একটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর আরেকটা হচ্ছে জেড অ্যাক্সিস, এরকম। সো PX এর ক্ষেত্রে কি থাকে? PX এর ক্ষেত্রে ইলেকট্রনের যে হচ্ছে ইয়াগুলো আছে, কি বলে, ইলেকট্রনের যে হচ্ছে ক্লাউডগুলো আছে, সেগুলো তো এক্স অ্যাক্সিস বরাবর থাকে, তাই না? সো ইলেকট্রনের ক্লাউডগুলো যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, সো এই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে দেখো ভাই ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর তো কোনো ইলেকট্রন নাই। সো এইটাকে কি বলে জানো? এটাকে বলা হয় হচ্ছে লোব, যেখানে ইলেকট্রন থাকে। আর যেখানে ইলেকট্রন থাকে না সেটাকে বলা হয় নোড। যেমন এখানে ইলেকট্রন নাই, নোড, এখানে নাই, নোড, এখানে নাই, নোড। সো নোড বলতে আসলে নোডাল প্লেন বোঝায়, কোন তলে ইলেকট্রন থাকে না। সো PX এর ক্ষেত্রে দেখো, PX এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের ঘনত্ব থাকে, ওয়াই এবং জেড যে তলটা তৈরি করে, তোমরা যেহেতু অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করতে আসছো, সো দুইটা জানো, দুইটা অ্যাক্সিস মিলে একটা তল হয়। সো ওয়াই এবং জেড যে তল, সেই তলে কোনো ইলেকট্রন থাকবে না, ওইটাকে বলা হয় নোডাল প্লেন বা ওইটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোড। তাহলে আমি বলতে পারি এইখানে নোডাল প্লেন কোনটা? নোডাল প্লেন হচ্ছে ওয়াই এবং জেড। ওয়াই এবং জেড অ্যাক্সিসটা মিলে যে প্লেন তৈরি করে সেটা হচ্ছে নোডাল প্লেন, এবং এই নোডাল প্লেনে কোনো ইলেকট্রন থাকে না, এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার নোড, ANGULAR, অ্যাঙ্গুলার নোড। তো আশা করি অ্যাঙ্গুলার নোড সবাই বুঝতে পারছো। এবং তাহলে PX এর ক্ষেত্রে বা P অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোড একটা থাকে। অলরেডি একটা আনসার পেয়ে গেছো। এবার দেখি আমরা একটু রেডিয়াল নোডটা বোঝার চেষ্টা করি। রেডিয়াল নোড কি জিনিস? রেডিয়াল নোড হচ্ছে কোনো একটা গোলক বরাবর ইলেকট্রন থাকবে না, তাই না? সো ধরো এটা হচ্ছে আমার 1s, এটা হচ্ছে আমার 1s, আর এটা হচ্ছে আমার 2s। তাহলে খেয়াল করছো 1s এবং 2s এদের মধ্যে কোনো ইলেকট্রন নাই,
তাহলে এই যে এইখানে যে ফাঁকা জায়গাটা তুমি পাচ্ছ, এই যে এইখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গা, এইখানে যেহেতু কোনো ইলেকট্রন নাই, এটাকে বলা হয় রেডিয়াল নোড। রেডিয়াল নোড মানে এটা কিন্তু দেখে তোমার কাছে গোল মনে হচ্ছে, বাট এটা কিন্তু একটা গোলক, বুঝছো? এখন শর্টকাট বলে দিই। শর্টকাট হচ্ছে, দেখো px এর জন্য তোমার অ্যাঙ্গুলার নোড একটা ছিল, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গুলার নোড সমান কত? অ্যাঙ্গুলার নোড হচ্ছে, অ্যাঙ্গুলার নোড এটা হচ্ছে এল এর মান। আর রেডিয়াল নোড যদি বলি, রেডিয়াল নোডের শর্টকাট ফর্মুলা হচ্ছে n মাইনাস এল মাইনাস 1। এই হচ্ছে শর্টকাট ফর্মুলা। এখন তুমি তো অ্যাডমিশন দিবা ভাই, তোমার তো আর ওই বেসিক, ঠিক আছে আমি তোমাকে বেসিক টুকটাক শিখাই দিলাম, বের করলে এমনই হবে। সো n মাইনাস এল প্লাস 1 যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে বলছে হচ্ছে 4p। 4p, এখানে n এর মান কত? 4, আর p এর জন্য l এর মান কত? 1। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গুলার নোড কয়টা? অ্যাঙ্গুলার নোড হচ্ছে এখানে আমাদের একটা। আর রেডিয়াল নোড কয়টা? এই যে 4 মাইনাস 1 মাইনাস 1, আলটিমেটলি 2টা। তাহলে আমাদের বলতে পারি এখানে হচ্ছে রেডিয়াল নোড কয়টা? এখানে রেডিয়াল নোড হচ্ছে 2টা, এই যে রেডিয়াল নোড 2টা বের করলাম। আর অ্যাঙ্গুলার নোড কয়টা? অ্যাঙ্গুলার নোড একটা, যোগ করলে মোট কয়টা হয়? 3টা। তাহলে রেডিয়াল নোড হচ্ছে 2টা, আর টোটাল নাম্বার অফ নোডস হচ্ছে 3টা। এই হচ্ছে আমাদের প্রশ্ন। পরের প্রশ্নে আসি। দ্য নাম্বার অফ নিউট্রনস ইন ডিপোজিট ও ডাই পজিটিভ জিঙ্ক আয়ন উইথ দ্য মাস অফ 70 ইজ, নাম্বার অফ নিউট্রন বলছে। তাহলে কথা হচ্ছে নাম্বার অফ 70, ম্যাস নাম্বার অফ 70, আমরা এখানে জিঙ্ক নিব, কাঁচা বাচ্চারা জিঙ্ক কত? 30, আর মাস কত? 70। ডাই পজিটিভ না কোন পজিটিভ এটা দেখারই দরকার নেই, কারণ ডাই পজিটিভে তো আমার ইলেকট্রন চলে গেছে, আমার নিউট্রন প্রোটন তো যায় নাই। তাহলে কত হবে? হবে হচ্ছে এখানে 30 এবং 70, মানে হচ্ছে 40 আনসার। ইজি পেজি প্রশ্ন। রেডিয়াস অফ দ্য অ্যাটমিক নিউক্লিয়াস ইজ দ্য অর্ডার অফ, কত হবে? এখানে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার। এখানে নিউক্লিয়াসের রেডিয়াস কত হইতে পারে? এটা মুখস্থ জিনিস, মানে এটা হচ্ছে আইআইটি জেই 1985। একটা সময় আইআইটিতে এরকম প্রশ্ন আসতো, মুখস্থ করার জিনিস। বাট ইদানিংকালে দেখা যায় 2015 2010-এর পর থেকে আইআইটি গুলো অনেক ক্রিয়েটিভ কোয়েশ্চেন করে। অলরেডি দেখেই বুঝতে পারছো, যেখানে শুধু ডাটা মুখস্থ করলে আসলে হয় না, ডাটা মুখস্থ করার সাথে সাথে তোমাকে কনসেপ্টও রাখতে হয়। পরের প্রশ্ন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ রিলেটেড টু, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কিসের সাথে রিলেটেড? সাইজ অফ দ্য অরবিটাল? না। তারপরে হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল ইন স্পেস। আচ্ছা, সাইজ অফ দ্য অরবিটাল, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রধান কোয়ান্টাম নাম্বার সাইজ অফ অরবিট প্রকাশ করে, অরবিটের সাইজ। তো ঠিক আছে, অরবিটের সাইজ যদি বড় হয় তাহলে অরবিটালের সাইজও বড় হবে আর কি, এই জন্য প্রথমে বলছিলাম যে না। তারপরে বলছে যে রাদারফোর্ডস স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ইজ রিলেটেড টু দ্য সাইজ অফ, রাদারফোর্ডস স্ক্যাটারিং, ওই যে আলফা কণা পরীক্ষার কি এক্সপেরিমেন্ট, ইজ রিলেটেড টু দ্য সাইজ অফ দ্য কি, সাইজ অফ দ্য হচ্ছে নিউক্লিয়াস। কারণ ওই যে ম্যাক্সিমাম আলফা কণা ভেদ করে চলে যায়, তো সেখানে সে কি বলছিল, যেহেতু ম্যাক্সিমাম আলফা কণা ভেদ করে চলে যায়, সুতরাং পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা এবং নিউক্লিয়াস খুবই ছোট, নিউক্লিয়াসের সাইজ প্রকাশ করে। Rutherford's experiment on scattering alpha particles showed for the first time that an atom has a nucleus. ওকে, এটা খুব ভালো প্রশ্ন, কত সালে আসছিল? 1981 সালে। তারপরে বলছে the ratio of the energy of a photon of 200 angstrom wavelength that 400 angstrom radiation is. সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ওয়েভলেন্থ দেওয়া আছে, E সমান কি? hc বাই হচ্ছে ল্যামডা, তাই না? তো h এবং c দুটোটাই তো কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি E is inversely proportional হচ্ছে ল্যামডা। প্রশ্ন বলছে the ratio of the energy of a photon of 2000 অ্যাংস্ট্রম, মানে একটা ফোটনের যদি ওয়েভলেন্থ 2000 অ্যাংস্ট্রম হয় আর একটা যদি 4000 অ্যাংস্ট্রম হয়, তাদের এনার্জির রেশিওটা কত হবে? ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে E1 বাই হচ্ছে E2 সমান ল্যামডা 2, ল্যামডা 2 মানে হচ্ছে 4000 বাই হচ্ছে 2000। সো আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি 2 হচ্ছে আনসার। এরপরে বলছে দ্য ইনক্রিজিং অর্ডার, ওকে, লোয়েস্ট ফার্স্ট, প্রথমটা লোয়েস্ট ফার্স্ট, ফর দ্য ভ্যালুস অফ ই বাই এম, ই বাই মানে হচ্ছে চার্জ বাই মাস রেশিও, ফর দ্য ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড আলফা পার্টিকেল ইজ, মানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং আলফা পার্টিকেলস, এদের যে চার্জ বাই ভর, চার্জ বাই ভর, হ্যাঁ চার্জ বাই ভরের যে রেশিও সেটা বের করতে বলছে। এখন প্রত্যেকটার যদি হচ্ছে আমি আপেক্ষিক চার্জ এবং আপেক্ষিক ভর নিই, তাইলে তুমি মোটামুটি আনসারটা পেয়ে যাচ্ছ। চলো দেখি ইলেকট্রনের জন্য। ইলেকট্রনের জন্য চার্জ কত? -1। আর ভর কত জানো?
ভর হচ্ছে 0.00054 AMU তে নিচ্ছি। তুমি AMU তে নিলে যা হবে ভাই, তুমি যদি গ্রামে নাও ওই তাই মান আসবে, বুঝছো? কারণ কি, ওই বাট AMU তে নিলে মানটা সুন্দর আসবে। ইলেকট্রন, তারপরে হচ্ছে আমি যদি ইলেকট্রন, তারপরে বলছে প্রোটন। প্রোটনের ক্ষেত্রে হচ্ছে এখানে, আর আমাদেরকে ভ্যালু বলছে, বুঝছো? ভ্যালুস আমরা মাইনাস টাইনাস না নেই। প্রোটনের ক্ষেত্রে 1 বাই হচ্ছে 1.0074, নিউট্রনের জন্য হচ্ছে 0 বাই 1.0086, আর আলফা কণার জন্য হচ্ছে, আলফা কণার চার্জ কত, 2, দ্বিতীয়ত হিলিয়াম নিউক্লিয়াস, আর ভর হচ্ছে অলমোস্ট 4 এর কাছাকাছি। এখন এদের মধ্যে কার মানটা 0 হবে? দেখো নিউট্রনের মানটা কিন্তু 0 হবে, সো নিউট্রন প্রথমে থাকবে, কারণ লোয়েস্ট ফার্স্ট বলছে, নিউট্রন প্রথমে অনেকগুলোতে আছে, সো লোয়েস্ট ফার্স্ট। আচ্ছা, প্রত্যেকটা যদি মান বের করি, সো এটা 0 হবে, সব থেকে ছোট হচ্ছে নিউট্রন 0। তারপরে তোমরা ক্যালকুলেটরে বসায় যদি মান বের করো, এখানে মানটা দ্বারা হচ্ছে 0.5, 0.5, এইখানে মানটা হয় 1 এর কাছাকাছি, এইখানে মানটা অনেক বড় হবে। আচ্ছা, মানটা বের করেই দেখাই, আমার কাছে ক্যালকুলেটর ছিল। 1 বাই 0.000054, তাহলে এইখানে দাঁড়ায় হচ্ছে এইটা 1851। তারপরে হচ্ছে উপরে 1 বাই 1.0074, এইখানে দাঁড়ায় হচ্ছে 0.99, এরকম কিছু একটা দাঁড়ায়, আর এখানে দাঁড়াইতে হচ্ছে 0.5। তাহলে সব থেকে ছোট হচ্ছে নিউট্রন, তারপরে হচ্ছে আলফা কণা, তারপরে হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে ইলেকট্রন। এই হচ্ছে আমাদের আনসার। সো নিউট্রন, আলফা কণা, প্রোটন এবং ইলেকট্রন, ডি হচ্ছে, ডি শুড বি দ্য আনসার। ডি কি আনসার? হ্যাঁ, ডিটা হচ্ছে আনসার। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস অফ দ্য ভ্যালেন্স আউটমোস্ট ইলেকট্রন অফ এ রুবিনিয়াম। রুবিনিয়াম কোনটা? রুবিনিয়াম হচ্ছে ওই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম ওইখানে, এবং শেষে কি থাকে? শেষে থাকে হচ্ছে 5s1। সো 5s1 এর জন্য n সমান কত? 5, s এর জন্য l সমান হচ্ছে 0, m সমানও 0, আর s সমান হচ্ছে প্লাস হাফ দিলেও হয়, মাইনাস হাফ দিলেও হয়, একটা কথা আছে, সমস্যা নাই। তাহলে 5 0 0 প্লাস হাফ, এই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন, হুইচ ইলেকট্রন লেভেল উড অ্যালাউ দ্য হাইড্রোজেন অ্যাটম টু অ্যাবজর্ব এ ফোটন বাট নট টু এমিট এ ফোটন? মানে হাইড্রোজেনের কোন ইলেকট্রনটা একটা ফোটন অ্যাবজর্ব করতে পারে বাট এমিট করতে পারে না, এই হচ্ছে কথা। ওকে, তো দেখো ইলেকট্রন যদি ফোটন অ্যাবজর্ব করে, ইলেকট্রন ফোটন অ্যাবজর্ব করলে সে উপরে যায়, তখন হয় শোষণ, তাই না? আর উপর থেকে নিচে আসলে বিকিরণ হয়, বাট আমাদেরকে বলছে যে সে অ্যাবজর্ব করবে বাট সে বিকিরণ করতে পারবে না। মানে এরকম থাকে না যে অনেকে বলে যে তুই অধঃপতনের এমন অবস্থানে গেছিস যে তোর আর অধঃপতনের সুযোগ নাই। এটা অনেকটা এরকম যে সব থেকে নিচের স্তর, সব থেকে নিচের স্তর কোনটা? দেখো সব থেকে নিচের স্তর হচ্ছে তোমার 1s হাইড্রোজেনের জন্য। সো 1s এ থাকলে এর থেকে তো নিচে নামা যায় না, তাই না? দেওয়ালে পিঠ থেকে গেছে, সো এখান থেকে সেই ইলেকট্রন কখনো এনার্জি কখনো হচ্ছে বিকিরণ করবে না, শোষণ করবে। সো উত্তর হচ্ছে 1s। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ইজ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ মানে কি? দেখো এই পাশে তোমাদের ছিল হচ্ছে গামা, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে ইউভি, ভিজিবল লাইট, তারপরে হচ্ছে আইআর, তারপরে হচ্ছে কি বলে রেডিও, সরি মাইক্রো, এবং তারপর হচ্ছে রেডিও, এই তো। সো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ডান পাশের গুলো গেলে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হয়। সো এখানে কি আছে? এখানে হচ্ছে রেডিও ওয়েভ হচ্ছে ম্যাক্সিমাম হবে। The number of radial and angular nodes in 4d orbitals are respectively. So তোমাদেরকে বলছিলাম 4d, 4d মানে হচ্ছে এইটা, এখানে n সমান হচ্ছে 4 আর l সমান হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে হিসাব নিকাশ করি, এখানে আমাদের অ্যাঙ্গুলার নোড কোনটা? অ্যাঙ্গুলার নোড হচ্ছে দুইটা, কারণ l সমান হচ্ছে অ্যাঙ্গুলার নোড। আর রেডিয়াল নোড কয়টা? রেডিয়াল নোড হচ্ছে 4 - 2 - 1, তার মানে কয়টা? একটা। তাহলে এখানে উত্তর হচ্ছে 1 এবং হচ্ছে 2, এই হচ্ছে আমাদের আনসার। এরপরে বলছে যে the radius of the third Bohr orbit of hydrogen atom is r3, মানে হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে r3, and the radius of the fourth Bohr orbit is r4,
দেন R4 and R3 তোমরা কি জানো? তোমরা জানো হচ্ছে R is proportional n square by হচ্ছে Z, এই তো। Z তো এখানে আসলে কোনো ফ্যাক্টর না, কারণ এখানে হাইড্রোজেনের জন্যই, তার আমরা বলতে পারি R সমান হচ্ছে n স্কয়ার। তাহলে তুমি জানো হচ্ছে R3 বাই হচ্ছে R4 সমান আসলে কি? উল্টাই নেই, কারণ হচ্ছে R4 তো চাইছে, যেটা চাইছে উপরে নেওয়া ভালো। R4 বাই হচ্ছে R3 সমান এখানে n স্কয়ার মানে হচ্ছে 16 বাই হচ্ছে 9। তাহলে আলটিমেটলি কি থাকে? R4 সমান হচ্ছে 16 বাই 9 ইন্টু R3। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপরে বলছে the minimum energy that must be processed by photons in order to produce the photoelectric effect with a platinum metal is given the threshold frequency of platinum is 1 point এত and H is হচ্ছে এত জুল পার সেকেন্ড। চলো বাংলা একটু বুঝিয়ে দিই প্রশ্নটাতে কি বলছে। প্রশ্নে বলছে the minimum energy that must be possessed by photons, মানে ফোটন কতটুকু মিনিমাম এনার্জি তার থাকতে হবে in order to produce the photoelectric effect, মানে ফটোতড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য ফোটনের কতটুকু শক্তি মিনিমাম থাকা লাগবে। তোমাকে গিভেন দেওয়া আছে the threshold frequency of হচ্ছে প্লাটিনাম is এত পার সেকেন্ড। মানে আসলে তোমাকে প্লাটিনামের ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাগবে, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগবে, সেইটা হচ্ছে দেওয়া আছে এইটা। সো তোমাকে আসলে নিউ এর মান দেওয়া আছে, আর তোমাকে এইচ এর মান দেওয়া আছে। সো তোমাকে আসলে এনার্জি বের করতে বলছে। সো যে মানে ফ্রিকোয়েন্সি দরকার সেটা দেওয়া আছে, আবার এইচ এর মান দেওয়া আছে, তাহলে যে এনার্জি দরকার সেটা বের করতে বলছে। যদিও প্রশ্নটা খুব ঘটা করে বলছে, বাট আসলে ফর্মুলা হচ্ছে এইটা, যে ই সমান হচ্ছে এইচ ইন্টু নিউ। সো তুমি এই দুটাকে গুণ করো, দেখবা যে হচ্ছে এই মানটা পাবা 8.58 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ইজি পিজি প্রশ্ন। পরের প্রশ্ন যাই। দ্য পেয়ার হুইচ আয়ন্স আর আইসোইলেকট্রনিক উইথ অ্যালুমিনিয়াম 3+। সো অ্যালুমিনিয়াম 3+-এ 10টা ইলেকট্রন আছে, ডি নাম্বার হচ্ছে আনসার। এখানেও 10টা, এখানেও 10টা, মানে সবার জন্য 10টা করে ইলেকট্রন এক্সিস্ট করে এখানে। এরপরে বলছে দ্য এনার্জি অফ 1 মোল ফোটনস অফ রেডিয়েশন ওয়েভলেন্থ 300 ন্যানোমিটার। এইচ এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তো তুমি আসলে কি জানো? তুমি জানো হচ্ছে ই সমান হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা, তাই না? তবে এইচ বসাবা, সি বসাবা, ল্যামডা বসাবা, সেটা একটা ফোটনের এনার্জি বের হবে, তারপর তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করবা। সো আলটিমেটলি এখানে ইনটু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সো আমি যদি একবারে করি তাহলে উত্তর কোনটা আসে? 399 এত কিলোজুল পার মোল। আমি বিশ্বাস রাখলাম আমার স্লাইডটা যে বানাই দিছে সে এই আনসারটা সঠিক বসাইছে। মানে তুমি পারবা, যদি এটা ভুলও হয় তাও তুমি আনসারটা বের করতে পারবা। যদি ভুল হয় সবাই একটু করে এই আনসারটা বলে দিও যে এই সেকেন্ডে এত সময় আনসারটা ভুল হয়েছে। পরে প্রশ্ন দেখি হচ্ছে ইফ দ্য থমসন মডেল অফ দ্য অ্যাটম ওয়াজ কারেক্ট দেন রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট উড হ্যাভ বিন। এটা আমাদের সিলেবাসের সাথে রিলেটেড না। জুল থমসন মডেল তোমাদের আসলে সিলেবাসে নেই, আমি প্রশ্নটা নাই পড়ি। যেটা আমাদের সিলেবাসের সঙ্গে নাই, সিলেবাসের সঙ্গে রিলেভেন্ট না, সেটা পড়ায়। আমি শুধু শুধু তোমাদেরকে প্যারা দিতে চাই না। তারপর বলছে এ সার্টেন অরবিটাল হ্যাজ নো অ্যাঙ্গুলার নোডস। কোনো অ্যাঙ্গুলার নোড নাই, তার মানে ভাই এল এর মান কত? এল এর মান হচ্ছে 0 অ্যান্ড 2 রেডিয়াল নোডস। দ্য অরবিটাল ইজ। সো এল এর মান 0 হইলে সেটা অবশ্যই এস হবে। এখন 2s ও হইতে পারে, 3s ও হইতে পারে। সো রেডিয়াল নোড কয়টা? রেডিয়াল নোড হচ্ছে 2টা। তাহলে আমরা বলতে পারি n মাইনাস এল মাইনাস 1 সমান হচ্ছে 2, তাই না? তাহলে n সমান কত? n মাইনাস 0 মাইনাস 1 সমান হচ্ছে 2। তাহলে n সমান দাঁড়ায় হচ্ছে কত? n সমান দাঁড়ায় হচ্ছে 3। সো উত্তর কি হবে? 3s হবে। ভালো প্রশ্ন। Which of the following forms of hydrogen emits low energy beta particles? সো আমাকে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস অফ হাইড্রোজেন এমিটস লো এনার্জি বিটা পার্টিকেলস। এটা ট্রিটিয়াম 1,3, মানে কোনটা বিটা পার্টিকেল এমিট করে? এটা ট্রিটিয়াম করে। এটা একটা ইনফরমেটিভ প্রশ্ন, তোমাকে জানতে হবে। সো নর্মালি হয় কি দেখো, হাইড্রোজেন তো খুব স্টেবল, যেটাকে আমরা প্রোট্রিয়াম বলি, তাই না? ডিউটেরিয়াম মোটামুটি স্টেবল, ট্রিটিয়াম স্টেবল না। সো এটা খুব তাড়াতাড়ি হচ্ছে খুব বিকিরণ করে বিভিন্ন রেডিয়েশন, তার মধ্যে বিটা পার্টিকেল বিকিরণ করে অনেক বেশি। সো উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে ট্রিটিয়াম। The orbital having 2 radial as well as 2 angular nodes, যেহেতু ভাই অ্যাঙ্গুলার নোড 2, তার মানে এখানে আমাদের এল এর মান হচ্ছে 2। এল এর মান যদি 2 হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ডি। ওকে, আর যেহেতু হচ্ছে দুইটা রেডিয়াল নোড, এই যে দুইটা রেডিয়াল নোড হলে তো আমরা কি জানি? এটা জানি হচ্ছে n সমান হবে হচ্ছে 3। তাহলে n সমান যদি 3 হয়, এখানে হচ্ছে ওমা
দ্য অরবিটালস হ্যাভিং টু রেডিয়াল নোড অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যাঙ্গুলার নোড। ও না, এখানে মিলবে না কারণ এখানে চেঞ্জ হয়েছে। সো আমরা জানি n মাইনাস l মাইনাস 1 সমান হচ্ছে 2। সো n মাইনাস d এর জন্য কত 2 মাইনাস 1 সমান হচ্ছে 2, তাহলে n সমান দাঁড়ায় হচ্ছে 5। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 5D। এরপরে বলছে the correct statement about probability density expect at infinite distance from the nucleus is can be 0 for 1s orbitals, okay, can be 0 for 3p orbitals, can never be 0 for 2s orbitals, it can negative for 2p orbitals. So উত্তর কি হবে? can be 0 for 3p orbitals। কারণ কি একটু বুঝাই দিই, দেখো আমাকে প্রশ্নে বলছে the correct statement about probability density মানে ইলেকট্রন পাওয়ার ডেনসিটি, probability density। সো কার ক্ষেত্রে 0 হবে? ক্যান বি 0 ফর 3p অরবিটালস। হ্যাঁ হতে পারে, কারণ কি 3p এর ক্ষেত্রে তুমি দেখো, আমরা জানি p এর ক্ষেত্রে লোবগুলো কি থাকে? একটা অ্যাক্সিস বরাবর থাকে না? ধরলাম এটা হচ্ছে px। সো x অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের ক্লাউডটা থাকে। যদি x অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের ক্লাউডটা থাকে তাহলে y এবং z অ্যাক্সিস বরাবর কোনো ইলেকট্রন পাওয়া যাবে না, মানে সেখানে প্রবাবিলিটি 0। কিন্তু s এর ক্ষেত্রে হচ্ছে প্রবাবিলিটি 1s এর ক্ষেত্রে কোনো 0 হবে না। কারণ কি 1s এমনিতেই গোলকাকার, সুতরাং তার কোথাও জায়গা নাই, ইলেকট্রন থাকে না এমন কোনো জায়গা, সবখানেই থাকে। আবার সে যেহেতু শুরুতে আছে তার একটা নোড নাই, সো এই জন্য এটা কি হইতে পারে? এটা ইট ক্যান বি 0 ফর 1s। সো ইট ক্যান বি 0 ফর 1s, না ইট ক্যান বি 0 ফর 1s হবে না, 1s এর জন্য 0 হতে পারে না। ইট ক্যান নেভার বি 0 ফর 2s, 2s এর জন্য এটা হচ্ছে 0 হবে না। এটাও ভুল, কারণ কি 2s এর ক্ষেত্রে 0 হইতে পারে। কেন? কারণ 1s এবং 2s এর মাঝখানে একটা রিজিয়ন থাকে যেখানে কি হয়, যেখানে হচ্ছে ইলেকট্রন পাওয়া যায় না। সো 2s এর ক্ষেত্রে 0 হলেও হতে পারে। সো এই স্টেটমেন্ট ভুল, এই স্টেটমেন্ট ভুল, আর নেগেটিভ তো কখনোই হয় না। সো বি নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে সঠিক। তাহলে সাম আপ করে দিই। আমাকে বলছে দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট প্রবাবিলিটি ডেনসিটি মানে প্রবাবিলিটি ডেনসিটি এক্সপেক্ট দ্য ইনফাইনাইট ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্ব চিন্তা করা যাবে না। সো 1s এর জন্য এটা কখনো 0 হয় না, কারণ 1s এ সবসময় ইলেকট্রন থাকে, এর কোনো নোড নাই। 2s এর ক্ষেত্রে 0 হলেও হতে পারে, কারণ 2s এবং 1s এর মাঝখানে ইলেকট্রন থাকে না। 2p এর ক্ষেত্রেও কি হতে পারে? 2p এর ক্ষেত্রেও 0 হতে পারে, কারণ অনেকটা অ্যাক্সিস বরাবর ইলেকট্রন থাকে না অন্য একটা অ্যাক্সিসে। The difference between the radii মানে বুঝতে পারছো ব্যাসার্ধ, third and fourth orbits of lithium 2 plus is R1. The difference between the third and fourth orbit is এত। The difference between the radii of third and fourth orbit helium is delta R2. So এখানে ডিফারেন্স না, খুব সম্ভবত হচ্ছে এটা ডিফারেন্স চাইছে না রেশিও চাইছে, দেখি ডিফারেন্স ধরেই করি। The difference between the third and fourth orbitals, okay, তাহলে একটা হচ্ছে আমাদের ডেল্টা R1, ডেল্টা R1, ডেল্টা R2 সমান একটা হচ্ছে থার্ড এবং ফোর্থ, আর হচ্ছে থার্ড এবং ফোর্থ, এবং হচ্ছে হিলিয়াম, আর একটা হচ্ছে লিথিয়াম। এখন এখানে ভাই তুমি n এর মান যা নাও না কেন, n তো এখানে কনস্ট্যান্ট, তাই না? তুমি কি জানো? তুমি জানো r সমান কি? r প্রপোর্শনাল হচ্ছে n স্কয়ার বাই হচ্ছে z। সো n এখানে কোনো পরিবর্তন আনবে না, কারণ কি এর ক্ষেত্রে n এর মান যা তৃতীয় এবং চতুর্থ, এর ক্ষেত্রে n এর মানও তাই তৃতীয় এবং চতুর্থ। তাহলে এখানে তোমার পরিবর্তনটা শুধু কি আনবে? z নিয়ে আসবে। সো z মানে হচ্ছে উপরে হচ্ছে z2 আর নিচে হচ্ছে z1। সেটা নরমাল ক্ষেত্রে, সেটা পরিবর্তনের ক্ষেত্রে একই তো কথা, তাই না? উপরে নিচে মাইনাস টেনাস কাটাকাটি চলে যাবে। তাহলে z2 মানে হচ্ছে হিলিয়াম 2, হিলিয়াম 2 মানে হচ্ছে থার্ড এন্ড ফোর্থ, ওকে। এবং এটা দেওয়া আছে হচ্ছে লিথিয়াম 2 প্লাস আর হচ্ছে হিলিয়াম। সো উপরে যাবে হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের জন্য মান কত? 2, আর নিচে যাবে লিথিয়াম, লিথিয়ামের জন্য 3। সো এটা হচ্ছে সঠিক উত্তর, 2:3। ওকে, পরের প্রশ্নে আসি। The number of subshells associated with n number of 4 and m number of -2 quantum number is, so number of subshell n সমান হচ্ছে 4, n সমান 4 হলে l সমান কত? l সমান হচ্ছে 3 2 1 0, ওকে। তাহলে সাবশেল কয়টা? নাম্বার অফ সাবশেল হচ্ছে মোট 4টা। এখন মোট সাবশেল যদি 4টা হয়, প্রশ্ন কি বলছে? দ্য নাম্বার অফ সাবশেলস অ্যাসোসিয়েটেড উইথ n সমান হচ্ছে 4
ওকে, অ্যান্ড m সমান হচ্ছে -2, কোয়ান্টাম নাম্বার ইজ, ওকে, quantum number is number of subshells associated with n number 4 and m সমান হচ্ছে -2. সো 4 এর জন্য সাবশেল পাবো হচ্ছে এই তিনটা, ওকে, এই তিনটা পাবো হচ্ছে 4 এর জন্য, কিন্তু m সমান হচ্ছে -2. সো -2 পাবো কোনটার জন্য? -2 পাবো হচ্ছে m সমান হচ্ছে -2. সো -2 তুমি এটার থেকে পাবা, এটার জন্য -2 পাওয়া যায়, l সমান -3 হইলে -3 -2, এটার জন্য -2 পাওয়া যায়, বাট এর জন্য -2 পাবা না, এর জন্য -2 পাবা না। তাহলে মোট সাবশেলের সংখ্যা যদিও 4টা হয়, বাট ওই m এর মান দিয়ে সাবশেলের সংখ্যা কমাই দিছে, সেই কমটা হবে কত? সেই কমটা হবে হচ্ছে 2টা, এই যে এই 2টা, ঠিক আছে? The region in the electromagnetic spectrum where Balmer series linears appears, এই Balmer সিরিজে দৃশ্যমান হয় না, ভিজিবল, এটা আমাদের সবার মুখস্থ। পরের প্রশ্ন, the number of subshells associated with n সমান 4 -2 is হচ্ছে 2, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। The number of orbitals associated with quantum number হচ্ছে n সমান 5 এবং ms সমান হচ্ছে +12। কয়টা অরবিটাল আছে? অরবিটাল হচ্ছে 5টা, মানে হচ্ছে সুতরাং 25টা হবে, এখানে এত কিছু দেখার দরকার নেই, কারণ অরবিটাল সবসময় হচ্ছে n স্কয়ার সংখ্যক হয়, এই হচ্ছে আমাদের n স্কয়ার। আর এখানে s এর মান দেওয়া আছে, বুঝছো, এখানে m না, s এর মান দেওয়া আছে +12। সো আগে তো অরবিটাল বের হবে, তারপরেই তো s যাবে, তাই না? সো s এর মান এখানে কোনো প্রভাব ফেলবে না। তারপরে বলছে দ্য গ্রুপ নাম্বার, দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, এটা আমরা করে ফেলছিলাম, এটা হচ্ছে উত্তর হবে 15, 5 এবং 3। এই প্রশ্নটা আগেও ছিল, সেম প্রশ্ন দুইবার টাইপ করা হয়ে গেছে, বাট সমস্যা নেই। পরের প্রশ্নে আসি, দ্য রেশিও অফ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ অফ টু স্পেকট্রাল সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রাম ইজ ফাউন্ড টু অ্যাবাউট 9 দ্য স্পেকট্রাল সিরিজ। একটা ছিল লাইম্যান, একটা প্যাশচেন, তোমাদেরকে এটা আগেও করাইছিলাম এবং প্রশ্নটা ভুল ছিল, সো এটা আমি ডিলিট করে দেই, প্রশ্নটা পরে ওখানে ঠিক করা লাগছিল। এরপরে বলছে আনসার্টেনিটি ইন পজিশন অফ এ minute particle of a mass 25 gram in space is 10 to the power minus 5 mm. What is the uncertainty in its velocity in meter per second? তাহলে প্রশ্নটা একটু দেখি। আমাকে বলছে the uncertainty in position of a minute particle of a mass, just minute particle মানে একটা ছোট পার্টিকেল, একটা ছোট পার্টিকেলের আনসার্টেনিটি অফ এ পজিশন মানে অবস্থান যে হচ্ছে ভুল, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার, মানে ডেল্টা এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5। তোমাকে বলছে হোয়াট ইজ দ্য আনসার্টেনিটি ইন ইটস ভেলোসিটি। সো তোমাকে অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে বেগের অনিশ্চয়তা। সো আমরা কি জানি? আমরা জানি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন অথবা সমান হচ্ছে এইচ বাই 4 পাই, তাই তো? সো তুমি আগে ডেল্টা পি বের করো, ডেল্টা পি সমান কি দাঁড়ায়? এইচ বাই হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে ডেল্টা এক্স। সো আমি যদি ওই জিনিসটা বের করি তাহলে কত দাঁড়ায়? দাঁড়াও, 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, 4 ইন্টু 3.1416 ইন্টু ডেল্টা এক্স 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো এখানে ডেল্টা পি সমান দাঁড়ায় হচ্ছে এইটা 5.27 10 টু দি পাওয়ার মাইনাস 30। তবে এটা কিন্তু আনসার না। এটা কেন আনসার না? এটা তো ভরবেগের অনিশ্চয়তা, বাট তোমাকে কিসের অনিশ্চয়তা বের করতে বলছে? শুধু বেগের অনিশ্চয়তা। সো আমি জাস্ট ডেল্টা ভি যদি বের করতে চাই তাহলে এটাকে তুমি ভর দিয়ে ভাগ করবা। সো ভর দিয়ে যদি ভাগ করি 25 গ্রাম, তার মানে হচ্ছে 25 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে থাকে হচ্ছে 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। সো 2.1 10 টু দি পাওয়ার মাইনাস 28, সি হচ্ছে আনসার। অনেকে ভুল করবে, কারণ ভাই তুমি যেটা ইকুয়েশন থেকে ডিরেক্টলি পাইছো সেটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, আর তোমাকে বের করতে হবে শুধু বেগের অনিশ্চয়তা, ওই জন্য হচ্ছে আমরা ওই এম দিয়ে ভাগ করে দিলাম। The hydrogen atom, if the energy of an electron of the ground state is minus 3.6, then that the second excited state is, আমরা কি জানি? আমরা জানি এনার্জি সমান হচ্ছে মাইনাস 13.6 ইন্টু হচ্ছে 1/n স্কয়ার, এই তো, এই মানটাই তো থাকে, আমরা তো এটা অলরেডি জানি ইকুয়েশন। তাহলে মাইনাস 13.6 যদি নেই, 13.6
13.6 ভাগ হচ্ছে ইন সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে 4, তাহলে এখানে 3.4 থাকে, 3.4 ইলেকট্রন ভোল্ট। ও আচ্ছা, সরি, সেকেন্ড এক্সাইটেড স্টেট, একটু বুঝাই দিই। ধরো এই হচ্ছে হাইড্রোজেনের 1 2 3 4, তাই তো? সো যখন এখান থেকে যাবে এটাকে আমরা প্রথম এক্সাইটেড স্টেট বলি, আর এটাকে আমরা সেকেন্ড এক্সাইটেড স্টেট বলি। সো সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে ইলেকট্রন যাবে কোথায় জানো? ইলেকট্রন যাবে হচ্ছে 3 নম্বরে। সো এখানে যদি আমি n সমান হচ্ছে 3 বসাই তাহলে তুমি আনসারটা পাচ্ছ। সো ভাগ হচ্ছে 9 দিয়ে ভাগ করলে 1.51 এত ইলেকট্রন ভোল্ট থাকে, আর মাইনাসও থাকবে। সো আবারও বলতেছি, সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে ইলেকট্রন যাবে 3 নম্বরে, কারণ প্রথম এক্সাইটেড স্টেটে যায় 2 নম্বরে, দ্বিতীয় এক্সাইটেড স্টেটে যাবে হচ্ছে 3 নম্বরে। সো 3 নম্বরে গেলে সেটা তৈরি করে। পরের প্রশ্নে বলছে The de Broglie wavelength of a tennis ball is এত গ্রাম moving with a velocity of 10 meter per second approximately. সো আমাকে কি বলছে? The wavelength, ল্যামডা বের করতে বলছে। ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে h/mv। সো প্রশ্নটা পরে একটু বুঝাই দিই। The de Broglie wavelength of a tennis ball, মানে আমাকে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে বলছে একটা টেনিস বলে যার ভর হচ্ছে 60 গ্রাম, বুঝছো? আর এবং তার ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভর দেওয়া আছে 60 গ্রাম, ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তোমাকে ল্যামডা বের করতে বলছে। সো ল্যামডা সমান h/mv। সো h এর মান তো আমরা ক্যালকুলেটরে বসাবো। m এর মান হচ্ছে 60 গ্রাম, মানে 60 10 টু দি পাওয়ার -3 ইন্টু v এর মান হচ্ছে 10। সো আলটিমেটলি এখানে কত দাঁড়ায় যদি বের করতে চাই, তাহলে থাকে হচ্ছে এইটা 6.626 10 টু দি পাওয়ার -34, আর এখানে হচ্ছে 60 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে 10, 1.1 10 টু দি পাওয়ার -33, জাস্ট 10 টু দি পাওয়ার -33, এই হচ্ছে আনসার। পরের প্রশ্ন, কনসিডার দ্য হাইপোথেটিক্যাল সিচুয়েশন হোয়ার দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, মানে তোমাকে একটা হাইপোথেটিক্যাল মানে তো বুঝতেই পারছো, একটা কাল্পনিক, একটা তাত্ত্বিক ব্যাপার নিয়ে কম্পেয়ার করতে বলছে। সো তুমি কম্পেয়ার করে নাও, কনসিডার করে নাও, ধরে নাও the hypothetical situation where the azimuthal quantum number is L and L takes the value 0 1 2 and n plus 1, normally আমরা জানি n minus 1, where n is the principal quantum number, then the element with atomic number is, okay ভালো কথা, 8 is the first noble gas, 6 has 2p valence subshells, 13 has a half filled valence subshells, 9 is the first alkali metal. তাহলে আমাকে বলছে consider the hypothetical situation where the quantum number the azimuthal quantum number L takes a value 0 1 2 and হচ্ছে n plus 1, where n is the principal quantum number, okay, then the element with atomic number, এখানে কি কোনো আমাদের হিসাব নিকাশ দেওয়া আছে? where azimuthal quantum number L, okay, L এটা কি L না 1 আল্লাহ মাহবুব জানে। L takes the value 0 1 2 এবং n plus 1, where n is the principal quantum number, then the element with atomic number, আচ্ছা আমরা n সমান হচ্ছে 13 ধরি, ধরো হচ্ছে 13 না, ধরো আমি একটু প্রশ্নটা নিজে একটু বোঝার চেষ্টা করি, তারপর তোমাদেরকে করে দিচ্ছি। এই প্রশ্নটা আমারও হজম করতে অনেকক্ষণ সময় লাগছে। আচ্ছা তোমাদেরকে বলে দিই প্রশ্ন কি বলছে। কনসিডার দ্য হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কনসিডার করো হোয়ার দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L ইট টেকস দ্য ভ্যালু অফ 0 থেকে n plus 1 পর্যন্ত, বুঝছো? আমরা তো 0 থেকে n minus 1 পর্যন্ত দেখে অভ্যস্ত। এরপরে বলছে হোয়ার n is the principal quantum number, then element with atomic number, এই কয়েকটা শর্ত দিচ্ছে এবং এই কয়েকটা শর্ত আমাদের চেক করতে হবে। চলো চেক করি। প্রথমে আগে একটু দেখি যে আমাদের আসলে কি কি হয়। দেখো যদি এরকম হয়, ফর সে হচ্ছে n এর মান যদি হচ্ছে 1 হয়, l এর মান কি হয় জানো? 0 1 এবং 2 হয়, বুঝছো? কারণ এই যে n plus 1 পর্যন্ত। এবং n এর মান যদি হচ্ছে 2 হয় তাহলে l এর মান হয় হচ্ছে 0 1 2 3, এর বেশি আমাদের লাগবে না কারণ সর্বোচ্চ এখানে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 13। তার মানে ভাই কি হয় দেখো তো, 1 এর পরে s হয়,
এবং 1s এর মান কত 1, আমরা আউবনিতে অ্যাপ্লাই করব। 1 এর পরে কিন্তু s এর বদলে 1 এর পরে p ও হবে, এখানে যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 1 আর 1 2, 1 এর পরে d ও হয়, যোগ করলে হয় 3, 2 এর পরে s হয়, 2 এর পরে s যোগ করলে হবে হচ্ছে 2, 2 এর পরে p হয়, যোগ করলে হয় 3, 2 এর পরে d হয়, যোগ করলে হয় হচ্ছে 4। এই তো। সো আমি যদি এখানে আউবার নিয়ম অ্যাপ্লাই করি, সবার আগে কি আসবে, সবার আগে আসবে হচ্ছে 1s, তারপরে হচ্ছে 1 এর পরে p আসবে, দেখো 1p, তারপরে আসবে হচ্ছে 2s, তারপরে আবার আসবে হচ্ছে 1d, তারপরে আবার হচ্ছে 2p, এর বেশি আমাদের লাগবে না, বুঝছো। এবার দেখি 8 ইজ দ্য ফার্স্ট নোবেল গ্যাস, অ্যাটমিক নাম্বার 8 প্রথম নোবেল গ্যাস, এই অনুযায়ী এটা মিলে কিনা। সো এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের সিরিজ। সো আমি যদি এখানে 8 নেই, 1s2, তারপরে হচ্ছে 1p হচ্ছে 6, 6 এর 2 8 হয়ে গেছে। সো 1s2 1p6, এটা প্রথম নোবেল গ্যাস, এটা প্রথম নোবেল গ্যাস। শোনো, এটাকে আমি আনসার বললেও বলতে পারি, কারণ আমরা জানি পিরিয়ডিক টেবিলের আমাদের প্রথম নোবেল গ্যাস হিলিয়াম, বাট এটা তো আসলে একটা হাইপোথেটিক্যাল গ্যাস, এবং যেহেতু এখানে অষ্টক পূরণ হয়েছে এবং এর পরে তো ইলেকট্রন আর নাই, আর ইলেকট্রন গেলেও সেটা 2s এ যাবে। সো যেহেতু হচ্ছে 1 এর পরে পুরোটা না, এটা আনসার না, প্রথম নোবেল গ্যাস এটা না, কারণ এখনো এখানে 1d পুরো ফাঁকা আছে, বুঝছো। আর প্রথম নোবেল গ্যাস আমরা হিলিয়াম জানি, সুতরাং এই আনসার না। 6 has a 2p valence subshell. সো আমাদের এখানে বিতে বলছে অ্যাটমিক নাম্বার হবে 6, অ্যাটমিক নাম্বার 6 হলে কি হয় 1s2 এবং 1p হবে হচ্ছে 4। 2p ভ্যালেন্স সাবশেল না, 2p ভ্যালেন্স সাবশেল না, এটা তো 1p ভ্যালেন্স সাবশেল, তার মানে এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই। সিতে বলছে 13 হ্যাজ এ হাফ ফিল্ড ভ্যালেন্স সাবশেল। ওকে, যদি 13 হয়, দেখো সিতে আসলে কি বলছে, 13 মানে হচ্ছে 1s2 1p6, কত হইলো 6 আর 2 8, তারপর হচ্ছে 2s2 10, এবং তারপর হবে 1d, হচ্ছে 13 has a half filled valence subshell, 13 has a half filled valence subshell, তাহলে 1s2 1p6, 1s2 1p6, 2s2, এখানে 2s2, তাহলে 6 আর 4 10, এবং হচ্ছে 1d হবে 3, 13 has a half filled valence subshell। হ্যাঁ, যখন 13 হয় তখন একটা হাফ ফিল্ড ভ্যালেন্স সাবশেল হয়। হাফ ফিল্ড না, হাফ ফিল্ড না, ডি এর উপরে তো 10টা থাকতে পারে, ডি এর উপরে 3টা আছে, সুতরাং এটাও আমাদের আনসার হবে না, 5টা হইলে হয়তো। আর ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বারে বলছে হচ্ছে 9, মানে হচ্ছে 1s2 1p6, 6 2 8, এবং এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2s1। সো 1s2 1p6 2s1, এই যে 2s1 যে লিখলা, তাহলে 2s1 মানে কি হচ্ছে, তুমি যদি হাইড্রোজেন চিন্তা করো, হাইড্রোজেনে তো শেষে হচ্ছে 1s1 থাকে, এখন 1s1 তো আসলে অ্যালকালি মেটাল না, 2s1 হচ্ছে লিথিয়ামের মতো মিলে, তাই না, দ্বিতীয় পর্যায়, এবং হচ্ছে প্রথম s একটা আছে, তাহলে আমি ডিটা হচ্ছে আনসার, 9 ইজ দ্য ফার্স্ট অ্যালকালি মেটাল। সো এটা বাইজুসের যে সমাধান আছে ওখানে ওদের ভুল আছে, ওরা হচ্ছে আনসার ধরছে কোনটাকে জানি আনসার ধরছে, মানে ওরা আসলে এই নীতিটা অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাস বসায়নি, এমনি বসাইছে 1s 1p 1d এইভাবে বসাইছে, বাট এভাবে তো বসাইলে হবে না, আমাকে তো আহ্বান নীতি ফলো করতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে গ্রুপ পর্যায় 2 এবং শেষে একটা ইলেকট্রন আছে, পর্যায় 2 একটা ইলেকট্রন আছে, মানে এটা লিথিয়ামের মতো রিজেম্বল করে, আর যেহেতু লিথিয়ামের মতো রিজেম্বল করে, তার মানে এটাকে আমরা প্রথম অ্যালকালি মেটাল বলতে পারি। দ্য আইসোইলেকট্রনিক সেট অফ আয়ন্স, আইসোইলেকট্রনিক কোনগুলা, এই যে সি নাম্বার হচ্ছে আইসোইলেকট্রনিক। তারপরে বলছে যে রিটেন এক্সাম, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো, নিউক্লিয়াসকে ঘিরে এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। আচ্ছা, ঠিক আছে। সো আমাকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। সো ইলেকট্রনের বেগ নির্ণয়ের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে একটু বলে দিই। ওই ফর্মুলাগুলো আমি ডিরাইভ করতে পারি, বুঝছো, কিন্তু আমার এই ফর্মুলাগুলো মনে রাখতে খুব কষ্ট হয়, বাট আমি যখন একবার দেখাই দেবো তোমাদের মনে রাখতে হবে তোমাদের। সো ফর্মুলা হচ্ছে এইটা, v সমান হচ্ছে v সমান 2 পাই z, তারপরে হচ্ছে 2 পাই z, v সমান হচ্ছে 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই n ইনটু h। তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু বসাও, 2 ইনটু পাই ইনটু হাইড্রোজেন যেহেতু 1, e স্কয়ার বাই হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাই না, তৃতীয় মানে হচ্ছে 3 ইনটু হচ্ছে h, এবং এগুলো সব আমাদের কোন এককে বসাইতে হবে, cgs এককে বসাইতে হবে। আমি যদি প্রত্যেকটার ভ্যালু বসাই,
তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে উপরে 2 ইন্টু 3.1416 e স্কয়ার। e স্কয়ার মানে ইউতে বসাইতে হবে। সো 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার স্কয়ার। আর এখানে হচ্ছে 3 ইন্টু h 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে এইটা। সো v সমান হচ্ছে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 10 টু দি পাওয়ার 7 এত সেন্টিমিটার পার সেকেন্ড। মানে হচ্ছে সে এত বেগে হচ্ছে ঘুরে, প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার আবর্তন করে। এখন তোমাকে বলছে যে প্রতি সেকেন্ডে সে কতবার আবর্তন করে সেটা নির্ণয় করো। সো প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে মানে হচ্ছে, দেখো এটা কিন্তু প্রতি সেকেন্ডের বেগ, আর এখানে আমাদের প্রতি সেকেন্ড বলছে। তাহলে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, প্রতি সেকেন্ডের বেগ এটা দেওয়া আছে, আর প্রতি সেকেন্ডে আমাদের কতবার আবর্তন করে সেটা বলে দেওয়া আছে, মানে দুটোর ক্ষেত্রে হচ্ছে প্রতি সেকেন্ড। সো তুমি যদি এভাবে চিন্তা করো যে হচ্ছে s সমান কি, s সমান হচ্ছে v ইন্টু টি। টি তো এখানে 1 সেকেন্ড বলছে, তার মানে হচ্ছে s সমানই এইটা, এই 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত সেন্টিমিটার। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যদি একবার আবর্তন করে তাহলে কতটুকু দূরত্ব কভার করে, 2 পাই আর না। সো 2 পাই আর এটুকু আবর্তন করে হচ্ছে সে একবারে আবর্তন করলে, বুঝছো? আর আমাদের কতবার আছে, কতটুকু দূরত্ব আছে, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটা কতবার আবর্তন করবে, 7.2 10 টু দি পাওয়ার 7 বাই হচ্ছে 2 পাই আর, এই তো। এখন কথা হচ্ছে ভাই তুমি তো আবার আর এর মান জানো না, মানে তুমি আর এর মান কই থেকে বের করবা? আর এর ফর্মুলা অ্যাপ্লাই করো। আর সমান কি ছিল? আর সমান ছিল হচ্ছে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 বোধ হয়, দাঁড়াও ভুলে গেছে। হ্যাঁ, 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু হচ্ছে n স্কোয়ার। n স্কোয়ার মানে হচ্ছে কত, তৃতীয় শক্তি স্তর না? সো এখানে 3 তার হচ্ছে স্কোয়ার। সো আর সমান এত সেন্টিমিটার আসে। তুমি এত সেন্টিমিটার যদি এখানে বসায় দাও তাহলে তুমি ফাইনাল আনসারটা পেয়ে যাচ্ছ। মানে ইজি পিজি প্রশ্ন, জাস্ট তোমাকে আসলে একটুখানি কনসেপ্ট ক্লিয়ার রেখে তারপর আগাইতে হবে। পরের প্রশ্নে কি বলছে? স্বাভাবিক অবস্থায় সোডিয়ামের 11তম ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে কত পিকোমিটার দূরত্বে অবস্থান করে ঘূর্ণায়মান থাকে নির্ণয় করো। মানে তোমাকে আসলে আর বের করতে বলছে, বুঝছো? তাহলে আর সমান কি দাঁড়ায়? আর সমান দাঁড়ায় হচ্ছে এইটা, 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু হচ্ছে n স্কোয়ার বাই জেড। সো n স্কোয়ার বাই হচ্ছে জেড। সো 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু সোডিয়ামের 11তম ইলেকট্রন, 11তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকে, আর জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 11। সত্যি কথা বলতে কি ভাই, এই সোডিয়ামের জন্য এই ফর্মুলা ইউজ করা উচিত না, কারণ এটা বোরের ফর্মুলা। বাট তারপরও আমরা ইউজ করি, মানে এটা তো আসলে কেউ আটকায় রাখে না, ইউজ করা উচিত না, বাট সবাই ইউজ করে। এইখানে যে মানটা বের হবে সেটা হচ্ছে আমাদের আনসার, এবং এটা কোন এককে বের হবে জানো? সেন্টিমিটার। তাহলে স্বাভাবিক অবস্থায় সোডিয়ামের 11তম ইলেকট্রনটির নিউক্লিয়াস হতে কত পিকোমিটার দূরত্বে অবস্থান করে? এখানে সেন্টিমিটার আসবে, সেন্টিমিটার থেকে তোমাকে পিকোমিটার বানাইতে হবে, তাই না? সো সেন্টিমিটার থেকে পিকোমিটার বানাইতে গেলে 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলেই এটা কি হয়ে যাবে? এটা পিকোমিটার হয়ে যাবে। মিটার থেকে নিতে হয় হচ্ছে, মিটার থেকে তুমি যদি নাও তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 12, আর সেন্টিমিটার থেকে তুমি যদি নাও তাহলে 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলেই হচ্ছে। হাইড্রোজেন পরমাণুর m শেলে স্থায়ী কক্ষপথে ইলেকট্রন যে দূরত্বে অবস্থান করে তা নির্ণয় করো। আচ্ছা দেখো তো, একটা হচ্ছে k শেল, একটা হচ্ছে l শেল, একটা হচ্ছে m শেল। এখানে n সমান হচ্ছে 1 2 3। সো তৃতীয় শক্তি স্তর নিয়ে ডিল করতে বলছে। তাহলে r সমান কি? r সমান হচ্ছে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু n স্কোয়ার। n স্কোয়ার মানে হচ্ছে 9। এইখানে যেটা আসবে সেটাই আমাদের আনসার, এবং এটা কি? এটা হচ্ছে সেন্টিমিটার আসবে। 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে হাইড্রোজেন পরমাণুর m শেলে, m শেলে মানে তৃতীয় শক্তি স্তর, ইলেকট্রন যে দূরত্বে অবস্থান করে সেটা আমরা কিসে বের করলাম? সেন্টিমিটারে বের করলাম। ইজি পিজি। পরের প্রশ্ন বলছে কোন একটি কণার ভরবেগের অনিশ্চয়তা এত গ্রাম পার সেকেন্ড হলে অবস্থানের অনিশ্চয়তা কত? তাহলে ডেল্টা এক্স আর ডেল্টা পি আমরা জানি হচ্ছে h বাই হচ্ছে 4 পাই, এই তো। সো ভরবেগের অনিশ্চয়তা দেওয়া আছে,
ভরবেগের অনিশ্চয়তা মানে ডেল্টা পি এর মান দেওয়া আছে। সো ডেল্টা এক্স ইন্টু 1.25 10 টু দি পাওয়ার -3, ওকে। আর এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে h বাই হচ্ছে 4 পাই। সো এখানে h এর মান 6.626 10 টু দি পাওয়ার -27, কারণ দেখো ভাই সিজিএস এ দেওয়া আছে, বাই হচ্ছে 4 পাই। সো তুমি এখানে ডেল্টা এক্স এর মান যা পাবা সেটা হচ্ছে আনসার, কিন্তু এই মানটা অবশ্যই কিসে বের হবে, সেন্টিমিটারে বের হবে। কারণ কি, তুমি সব সিজিএস এ করছো, আমি আর ক্যালকুলেশন করে তোমাদের জন্য সময় নষ্ট না করি, কারণ এই ক্যালকুলেশনগুলো তুমি নিজেই করতে পারবা। 400 ন্যানোমিটার 450 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট নীল আলো 550 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সবুজ আলোর ফোটনের মধ্যে কার শক্তি বেশি? সো তুমি কি জানো, ই সমান হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা, তাই না? তাহলে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি হবে, ল্যামডা। তাহলে যার ল্যামডা কম তার ই বেশি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে একটা হচ্ছে নীল, একটা হচ্ছে সবুজ। তাহলে যেহেতু ল্যামডা অফ ব্লু ইজ লেস দেন ল্যামডা অফ গ্রিন, তাহলে এনার্জি উল্টে যাবে, এনার্জি অফ ব্লু ইজ গ্রেটার দেন হচ্ছে এনার্জি অফ গ্রিন। ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। পরের প্রশ্ন বলছে ইলেকট্রন যদি আলোর গতিবেগে 10% গতিবেগ লাভ করে তাহলে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? একটু সেভ করে নেই। সো প্রশ্ন হচ্ছে ইলেকট্রন যদি আলোর গতির 10% বেগ লাভ করে তাহলে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কত? তাহলে আলটিমেটলি কি হবে, দেখো আমরা জানি ই সমান হচ্ছে ল্যামডা সমান কি এইচ বাই হচ্ছে এম ইন্টু ভি, তাই না? সো এইচ এর মানটা তুমি নাও হচ্ছে এইচ 6.626 10 টু দি পাওয়ার -34, সব এসআইতে নাও 9.11 10 টু দি পাওয়ার -31 কেজিতে নিলাম। আর 10% মানে হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো এখানে যেটা বের হবে সেটা আনসার কোন এককে বের হবে, মিটার এককে বের হবে। এই তো প্রশ্ন। তারপরে বলছে হুক সহ এত গ্রাম ভরের একটি ধাতব গোলককে চিকন সুতা দিয়ে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তো আমি কি করছি, হুক সহ একটা কি বলে একটা হচ্ছে ধাতব বলকে চিকন সুতা দিয়ে বৃত্তাকার পথে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কত এবং এটা কি পরিমাপযোগ্য কিনা। তরঙ্গ দৈর্ঘ্য বের করলে পরিমাপযোগ্য বের হয়েই যাবে। মানে আসলে ভাই তোমাকে বেগের মান দেওয়া আছে, বুঝছো, এবং তোমাকে সেটার ভর দেওয়া আছে। তাহলে ল্যামডা সমান কি, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই হচ্ছে এমভি। চলো দেখি বের করা যায় কিনা। বের করা বলতে বাস্তবে বের করা, বের তো এমনি করা যায় ক্যালকুলেটারে। ল্যামডা সমান এইচ 6.626 10 টু দি পাওয়ার -34, এম এর মান হচ্ছে 850.85, আর সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ড বানাই। মিটার পার সেকেন্ড হচ্ছে 1.25 10 টু দি পাওয়ার -5 এর জায়গায় 10 টু দি পাওয়ার -7 হবে, -7। তাহলে ল্যামডা সমান দাঁড়ায় হচ্ছে 6.23 ইন্টু 10 টু দি পাওয়ার -27, এত হচ্ছে মিটার। যদি রেখে সেন্টিমিটার বানাই 100 দিয়ে গুণ করো, তাহলে 6.23 10 টু দি পাওয়ার -25 এত সেন্টিমিটার। ভাই এটা কখনো নির্ণয়যোগ্য না, কারণ তুমি নর্মালি কি জানো, তুমি 400 ন্যানোমিটার 700 ন্যানোমিটার, এখানে পরিমাপযোগ্য বলতে বোঝাচ্ছে বাসাবোতে, মানে তুমি হচ্ছে বাসা বাড়িতে অথবা হচ্ছে তুমি ল্যাবে এই জিনিসগুলো হচ্ছে তুমি বের করতে পারো কিনা। সো বাসা বাড়ি বলি বা ল্যাবে বলি আমরা এরকম কোনো ফ্রিকোয়েন্সি ডিল করতে পারি না, কারণ বাসা বাড়িতে তুমি কি জানো, আমরা যেটা দেখি 400 থেকে 700 ন্যানোমিটার এটা দেখি। আবার হচ্ছে আমরা আইআর বলি হচ্ছে 700 থেকে 1 মিলিমিটার, বাট এটা এত ছোট যেটা পরিমাপ করা যাবে না, সো পরিমাপযোগ্য না। এটাই কিন্তু মেইন কথা, জানো, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর কণা তরঙ্গ দূরধর্মই আছে, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম বস্তু যেগুলোর ভর অনেক বেশি, মানে বাস্তবের যে বস্তুগুলা, এদের আসলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এত ছোট হয় যে ওদেরকে আসলে পরিমাপ করা যায় না। এজন্য হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে নর্মালি এরকম বড় বড় বস্তু নিয়ে খুব একটা ডিল করে না, ছোট ছোট বস্তু নিয়ে ডিল করে, কারণ ওদের কণাধর্ম তরঙ্গ দৈর্ঘ্য দুটোটাই ভালো মতো ভিজিবল হয়, বুঝছো। পরের প্রশ্নে বলছে দ্য টোটাল নাম্বার অফ আইসোইলেকট্রনিক স্পেসিস ফ্রম দ্য গিভেন সেট
আইসোইলেকট্রনিক দেখো এর হচ্ছে 10টা, এর হচ্ছে 12টা, এর আবার 10টা, এর হচ্ছে 13টা, এর আবার 10টা, এর আবার 9টা এবং এর হচ্ছে আবার 10টা। তাহলে আইসোইলেকট্রনিক হচ্ছে কে কে? এই যে O2 মাইনাস এইটা, Mg2 প্লাস এটা একটা, অ্যালুমিনিয়াম 3 প্লাস এটা একটা, আর F মাইনাস এই যে এখানে যারা আছে এরা সব আইসোইলেকট্রনিক। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরের শক্তি যথাক্রমে এত আর্জ এবং এত আর্জ। ইলেকট্রনটি যখন শক্তি বিকিরণ করে তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে লাফিয়ে পড়ে তখন তরঙ্গ দৈর্ঘ্য কত? ইজি পিজি। তুমি কি জানো? তুমি জানো ডেল্টা ই সমান হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা। জাস্ট ভ্যালু নেবে এখানে, ওকে? সো তুমি এখানে ডেল্টা ই যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়? 5.475 মাইনাস 2.465 ইন্টু 10⁻⁻12 সমান এইচ এর মান বসাবা, সব হচ্ছে সিজিএস, এইচ বসাবা। আমি মানগুলো একটু বসাই দিই কারণ সিজিএস এ অনেকের বসাইতে গিয়ে প্যারা খাবে। 6.626 10⁻⁻27 আর সি হচ্ছে আলোর বেগ, 3 ইন্টু 10⁻10 হবে, আর এখানে ল্যামডা। সো ল্যামডা যেটা বের হবে সেটাই আনসার, কিন্তু ল্যামডা কিসে বের হবে? ল্যামডা হচ্ছে সেন্টিমিটারে বের হবে। ওকে, আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নেই। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। বলছে কপার 2+ আয়নের শিখা পরীক্ষায় নির্গত নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য 440 ন্যানোমিটার। মানে একটা আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 440 ন্যানোমিটার। আলোক রশ্মির একটি ফোটনের শক্তি কত? সো আমরা ফোটনের শক্তি সমান কি জানি? ই সমান হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা, তাই না? তাহলে এখানে এইচ এর মান তো আমরা জানি 6.626 10⁻⁻34, আর আলো তো 3 ইন্টু 10⁸8, আর তোমার কাজ হচ্ছে এই ন্যানোমিটারকে মিটার বানানো। সো ন্যানোমিটারকে মিটার যদি বানাই 440 ইন্টু 10⁻⁻9, সো এখানে যা থাকে সেটা হচ্ছে আমাদের আনসার, এবং আনসারটা কিসে বের হবে? জুলে বের হবে, এই তো। পরের প্রশ্ন, এত কেলভিন উষ্ণতায় একটা হাইড্রোজেন পরমাণু এত সেন্টিমিটার পার সেকেন্ড গতিতে ঘুরছে। হাইড্রোজেন পরমাণু ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কত? তাহলে তোমাকে আসলে কি দেওয়া আছে? তোমাকে হচ্ছে বেগ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কত? এখন দেখো ভাই, আমরা কি জানি? ল্যামডা সমান হচ্ছে এইচ বাই হচ্ছে এম ভি, তাই না? এবং তোমাদেরকে এই ফর্মুলা মনে আছে কিনা? ই কে সমান কি? হাফ ইন্টু এম ইন্টু ভি তার স্কোয়ার, তাই না? তাহলে ভি স্কোয়ার সমান কি থাকে? ভি স্কোয়ার সমান থাকে হচ্ছে 2 ইন্টু গতিশক্তি বাই হচ্ছে এম। তাহলে ভি সমান থাকে হচ্ছে √2 ইন্টু ই কে বাই হচ্ছে এম। সো আমি যদি ওইটাকে এখানে ভ্যালু ইনপুট করি তাহলে আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে এইটা এইচ বাই √, দেখো এইখানকার এম আর ওই এম ক্যান্সেল আউট করলে তোমার আলটিমেট ইকুয়েশন কি থাকে জানো? ইকুয়েশন থাকে 2 ইন্টু এম ইন্টু ই কে। এই তো। সো তুমি ফর্মুলা পেয়ে গেছো যে এইচ বাই √2 ইন্টু এম ইন্টু ই কে। এখন তোমাকে প্রত্যেকটা ভ্যালু ইনপুট করতে হবে। সো এইচ এর মান তো আমরা বসাবো। এইচ এর মান কত? 6.626 10⁻⁻34 ডিভাইডেড বাই √। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻27। এই যে আমরা কেজিতে নিলাম, -24 হলে গ্রাম হয়, -27 হলে কেজি হয়, ইন্টু হচ্ছে ইকে। ইকের মান দেখো, এত সেন্টিমিটার পার সেকেন্ড, আমরা কি নেব? মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ এত মিটার পার সেকেন্ড। এখানে যে মানটা বের হবে সেটাই আমাদের আনসার, এবং এটা আনসারটা কিসে আসবে? আনসারটা মিটারে আসবে। ইজি পিজি প্রশ্ন। সুতরাং তোমার এখানে চ্যালেঞ্জ হচ্ছে এইখানে যে ইকে, সেই ইকের যে মানটা নেওয়া, সেই মানটা নিয়ে ফর্মুলাটা ডিরাইভ করা, মানে এটাই হচ্ছে তোমার আলটিমেট ফর্মুলা। একটা নিউট্রন কণা পরমাণু নিউক্লিয়াস থেকে বিচ্ছিন্ন হয়ে এত ইলেকট্রন ভোল্ট
গতিশক্তি অর্জন করা হয় গতিশীল নিউট্রনের তরঙ্গদৈর্ঘ্য হিসাব করো। তাহলে তোমাকে আসলে কি দেওয়া আছে? ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, গতিশক্তি, তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে। একটা কি কণা? নিউট্রন কণা, তাই না? তাহলে আমরা কি জানি? ল্যামডা সমান হচ্ছে h বাই হচ্ছে √2 ইন্টু ek ইন্টু হচ্ছে m। বাট এই একই জিনিস তোমাকে শুধু কি করতে হবে? ওই ইকে যেটা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে বানাইতে হবে, আর এম এর হচ্ছে ইয়ার ভর, কার নিউট্রনের ভর। সো এখানে m সমান হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 এত হচ্ছে কেজি। আর এখানে আমরা ইয়াটা কি বের করব? ইকেটা দিন শেষে বের করবো হচ্ছে জুলে। তুমি ভ্যালুগুলো ইনপুট করবা, ইনশাল্লাহ মান পেয়ে যাবা। এবং আমি বিশ্বাস করি এইগুলা মানে তোমরা কিন্তু ভাই অ্যাডভান্স প্রবলেম সলভ করতে আসছো। সো এই ক্যালকুলেশনগুলো যে তুমি বসাইতে পারবা আর এখানে যে ল্যামডাটা বের হবে সেই মানটা যে তুমি পারবা, এটা আমি বিশ্বাস করি। পরের প্রশ্ন আসি। রেডিয়াম আলফা কণা বিকিরণ করে যার গতিশক্তি এত জুল, আলফা কণা ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। এইচ এর মান দেওয়া আছে। তাহলে এখানেও ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে h বাই √2 ইন্টু m ইন্টু ই কে। দেখো এই হচ্ছে ফর্মুলা। সো তোমার কাজ হচ্ছে এই h এর মান তো আমরা জানি, h এর মান 6.626, ই কে এর মান আমাকে দেওয়া আছে এত জুল। তোমাকে বের করতে হবে আলফা কণার m কত। সো আলফা কণার m হচ্ছে 4 আসলে কি? amu। তুমি যদি কেজিতে নাও তাহলে 4 ইন্টু 1.67 10⁻⁻27, এই যেটা কি হইলো? এটা হচ্ছে কেজি হইলো। সো এই মানটাকে তুমি হচ্ছে এইখানে ইনপুট করবা এবং আশা করি তুমি খুব সুন্দর একটা আনসার পেয়ে যাবে ইনশাআল্লাহ। গেল এইটুকু। পরের প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে আমরা করে ফেলছি, ফোটনের শক্তি এটা করা হয়ে গেছে, সো এটা আমরা না করি, একবার হয়ে গেছে। পরের প্রশ্ন বলছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন শক্তি শোষণ করে কে শেল থেকে এন শেলে উন্নীত হয়। এইচ এর মান দেওয়া আছে। সো এন শেলের ব্যাসার্ধ কত পিকোমিটার? শক্তি শোষণ করে কে শেল থেকে এন শেলে যায়। তাহলে আমরা কি জানি? দেখো কে, এল, এম এবং হচ্ছে এন, 1 2 3 এবং হচ্ছে 4। সো কে শেল থেকে এন শেলে যায়, আমাকে বলছে এন শেলের ব্যাসার্ধ কত পিকোমিটার। সো এন শেলের ব্যাসার্ধ তুমি যদি পিকোমিটারে বের করতে চাও, আগে আমরা সেন্টিমিটারে বের করি যেহেতু হাইড্রোজেনের জন্য। সো আমরা জানি হচ্ছে আর সমান 5.3 ইন্টু 10⁻⁻9 ইন্টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড। এখন এন স্কোয়ার মানে এখানে 4 তার স্কোয়ার, জেড এর মান তো 1, তাই না? দাঁড়া ফর্মুলাটা আমি একটু চেক করে দেই। ফোনটা কই রাখছি আল্লাহ জানে। কোথায় যে রাখছি ফোনটা? আচ্ছা, ফর্মুলা ঠিক আছে। তাহলে আমাকে কে এল এম এন, এন শেলের ব্যাসার্ধ কত পিকোমিটার। সো তুমি এখানে যে মানটা পাবো, আমি মানটা তোমাদেরকে বের করে দেই। 5.3 10⁻⁻9 ইন্টু হচ্ছে 16। সো এখানে থাকবে হচ্ছে এইটা 8.48 ইন্টু 10⁻⁻8। এটা কিন্তু সেন্টিমিটার হয়, তাই না? সেন্টিমিটারকে পিকোমিটার বানাইতে গেলে 10⁻10 দিয়ে গুণ করতে হয়। সো গুণন হচ্ছে 10⁻10 করলে এখানে থাকে হচ্ছে 848 এত পিকোমিটার। এ হচ্ছে প্রথম প্রশ্নের আনসার। আর এন শেল থেকে কে শেলে ধাপান্তরিত ফলে বিকিরিত আলোর বর্ণ নির্ধারণ করো। সো বর্ণ যদি বের করতে চাই, এটা আমাদের প্রথম ম্যাথ গেল। আমরা জানি কি 1 বাই ল্যামডা সমান হচ্ছে আর এইচ ইন্টু হচ্ছে 1 বাই, দেখো 1 বাই ল্যামডা সমান আর এইচ, এন শেল থেকে কে শেলে ধাপান্তর করলো মানে 4 থেকে কোথায় নামলো? 1 এ নামলো। সো 1 বাই 1 তার স্কোয়ার মাইনাস 1 বাই 4 তার হচ্ছে স্কোয়ার। সো আমি দেখি ল্যামডা সমান আসে কত আসলে। এখানে থাকে হচ্ছে 1 মাইনাস 1 বাই হচ্ছে 16 গুণন হচ্ছে 10 96 78, 1 ভাগ হচ্ছে আনসার। সো এখানে ল্যামডা সমান থাকে হচ্ছে 9.72 ইন্টু 10⁻⁻6। ওকে, এটাকে তুমি যদি হচ্ছে ন্যানোমিটারে নিতে চাও, ন্যানোমিটার নিতে গেলে 10⁻7 দিয়ে গুণ করতে হয়। এটা কিন্তু সেন্টিমিটারে আসলো। মিটার থেকে নিতে গেলে 10⁻9 দিয়ে গুণ করতে হয়, সেন্টিমিটার থেকে 10⁻7। সো 10⁻7 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 97 থাকে, 97.2 ন্যানোমিটার।
তার মানে এটা কি কোনো বর্ণ হবে না রে ভাই, এটা ইউভি অঞ্চলে পড়ে। সো ইউভির রং তো কোনো রং হয় না, এটা খালি চোখে আমরা দেখি না, তাই না? পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট মে বি প্রেজেন্ট in all atomic orbitals with principal quantum number 3 and azimuthal quantum number 2? কি বলছে দেখো, what is the minimum number of electrons, what is the maximum number of electrons মানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা that may be present যেটা থাকতে পারে in all atomic orbitals সব atomic orbitals with the principal quantum number 3 and azimuthal quantum number হচ্ছে 2. So principal quantum number n সমান যদি 3 হয় আর l সমান যখন 2 হয় তখন কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেখানে। তাহলে দেখি, এখানে n সমান 3 আর এখানে 2 মানে হচ্ছে 3d। দেখো, সো 3d তে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? এখানে থাকতে পারে হচ্ছে 10টা ইলেকট্রন, তাই না? সো এখানে হচ্ছে 10টি, এই 10টি হচ্ছে আনসার। কারণ জানো d উপশক্তি স্তরের আন্ডারে অরবিটাল কয়টা? d উপশক্তি স্তরের আন্ডারে অরবিটাল হচ্ছে 5টা। তো অরবিটাল যদি 5টা হয় ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। ইজি পিজি। পরের প্রশ্নে বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান হ্যাভ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n সমান 3 and spin quantum number ms সমান হচ্ছে -12। স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে এত বদার্ড হয়েও না, স্পিন কোয়ান্টাম নাম্বার -12 +12 যে কোনো কিছু হতে পারে। সো n সমান যদি 3 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 2 × 3 তার স্কয়ার, তাই না? তার মানে কয়টি? তার মানে হচ্ছে এখানে 18টি। এখন অনেকে মনে করতে পারো যে ভাইয়া স্পিন কোয়ান্টাম নাম্বার -12 মানে তো একটা ইলেকট্রন বোঝাইছে না, এখানে বলছে the maximum number of electrons that can have principal quantum number. Oh, the maximum number of electrons that can have principal quantum number n সমান 3 and spin quantum number ms সমান হচ্ছে না, এখানে আমি ভুল করছি। মানে আমাকে বলছে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম নাম্বারের মান 3 এবং সহকারী কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম নাম্বারের মান -12। এখন দেখো তো এই 18টা ইলেকট্রনের মধ্যে এর অর্ধেক ইলেকট্রন কি +12 স্পিন কোয়ান্টাম নাম্বার ধারণ করে, আর অর্ধেক ইলেকট্রনের কি -12 স্পিন কোয়ান্টাম নাম্বার ধারণ করে, তাই না? সো অর্ধেক ইলেকট্রন +12 কোয়ান্টাম নাম্বার ধারণ করে আর অর্ধেক -12, তাহলে -12 এর সংখ্যা কয়টি? -12 এর সংখ্যা হচ্ছে 9টি। এই 9 হচ্ছে আনসার। মানে এখানে বলছে কতগুলো ইলেকট্রনের জন্য এই প্রধান কোয়ান্টাম নাম্বারের মান 3 আর স্পিন কোয়ান্টাম নাম্বারের জন্য -12 হয়। উত্তর কত? 9টি। পরের প্রশ্ন দেই, the atomic mass of helium and neon are 4 and 2 mu, the value of the de Broglie, এটা করে ফেলছি আমরা তখন, মানে এই মানটা আমরা সলভ করে ফেলছি আগে। পরের প্রশ্নে বলছে the number of atomic orbitals মানে পারমাণবিক অরবিটালস মানে যে অরবিটাল তুমি চিনো from the following having 5 radial node is the number of atomic orbitals from the following having 5 radial nodes। মানে আমাকে বলছে নিচের কোন অরবিটালগুলোতে 5টা রেডিয়াল নোড থাকে। সো রেডিয়াল নোডের ইকুয়েশন মনে আছে সবার? রেডিয়াল নোডের ইকুয়েশন হচ্ছে n - l - হচ্ছে 1। এটা হচ্ছে রেডিয়াল নোডের সংখ্যা। সো আমরা প্রতিটা করে বের করি। দেখো তো 7s এর ক্ষেত্রে কি হয়? 7s সমান হচ্ছে n সমান 7। সো n সমান হচ্ছে 7, s সমান কত? 0 আর -1, তার মানে এখানে 6টা রেডিয়াল নোড, তার মানে এটা না আমাদের। 7p এখানে 7 মাইনাস p এর জন্য কত? 1 -1 মানে এখানে 5টা রেডিয়াল নোড, এটা ঠিক আছে। 6s 6 - 0 - 1 মানে হচ্ছে 5টা, এটা আনসার। 8p 8 - 1 - 1 মানে 6টা, এটা রেডিয়াল 5টা না। 8d এখানে হচ্ছে 8 - 2 - 1 সমান এখানে কত? এখানে হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে রেডিয়াল নোড কাদের 5টা আছে? এই যে এটার হচ্ছে 5টা আছে, যদি আমি মার্ক করে দিই এইখানে 5টা আছে, রেডিয়াল নোড এইখানে 5টা আছে, আর রেডিয়াল নোড এইখানে হচ্ছে 5টা আছে। এরপরে বলছে the number of the given orbitals which have electron density along the axis is, তোমাদেরকে আগেও বলছিলাম এটা px অ্যাক্সিস বরাবর থাকে, এটা থাকে py তে থাকে, pz এ থাকে, dxy yz zx এ থাকে না, dz স্কয়ারে থাকে, dx স্কয়ার y স্কয়ারে থাকে, মানে এদের অ্যাক্সিস বরাবর থাকে।
পি এক্স এ থাকে এক্স অ্যাক্সিস বরাবর, পি ওয়াই তে থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর, পি জেড এ থাকে জেড অ্যাক্সিস বরাবর, এক্স স্কয়ার ওয়াই স্কয়ারে থাকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, জেড স্কয়ারে জেড অক্ষ বরাবর থাকে। তারপরে বলছে if the wavelength of the first line of Paschen series of hydrogen atom is 720 nanometer, okay, then the wavelength of the second line of this series তাহলে আমাকে প্রথমটার ওয়েভলেন্থ দেওয়া আছে, আমাকে দ্বিতীয়টার ওয়েভলেন্থ বের করতে বলছে। এখন আসলে ওইটা লাগেও না, এমনিতেই বের করা যায়। তুমি কি জানো 1/λ সমান RH। আচ্ছা, প্যাশ্চিয়ান সিরিজ মানে কোথায় এসে থামবে? 3 এ থামবে না? মাইনাস প্যাশ্চিয়ান সিরিজের দ্বিতীয় লাইন কই থেকে আসে? 5 থেকে আসে। দেখো বুঝো কিনা? যদি প্যাশ্চিয়ান সিরিজ বলি, প্যাশ্চিয়ান সিরিজের প্রথমটা আসে কই থেকে? 4 থেকে, তাই না? লাইম্যান বা আমার প্যাশ্চিয়ান। সো প্রথমটা 4 থেকে আসে, দ্বিতীয়টা কিন্তু 5 থেকে আসে। সো আমাকে এটাই বলছে দেন দ্য ওয়েভলেন্থ অফ দ্য সেকেন্ড লাইন অফ দিস সিরিজ ইজ, সো তুমি এখানে ল্যামডার মান বের হবা, যেটা বের হবে সেটা কিসে বের হবে? প্রথমে বের হবে সেন্টিমিটারে। তুমি যদি চাও সেটাকে 10⁻7 দিয়ে গুণ করে সেটাকে কি বানাইতে পারবা? ন্যানোমিটারে বানাইতে পারবা। এই হচ্ছে আমাদের আনসার। ইজি পিজি। পরে আসি, আমাকে বলছে কনসিডার অ্যান ইমাজিনারি আয়ন 48, এখানে হচ্ছে 22, 48 22 হওয়ার কথা না, যাই হোক। দ্য নিউক্লিয়াস কন্টেইন a% মোর নিউট্রনস দেন দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আয়ন, দ্য ভ্যালু অফ এ নিয়ারেস্ট ইন্টিজার। আচ্ছা, এরকম তো হওয়ার কথা না, ধরলাম যেটা উল্টা। উল্টা মানে হচ্ছে এইটা, ধরো x3-, এইখানে হচ্ছে 22 আর এইখানে হচ্ছে 48, এরকম হওয়ার কথা। উল্টা তো হওয়ার কথা না। The nucleus contains a% more neutrons than the number of electrons in the হচ্ছে ion. এখন দেখো এখানে আমাদের নিউট্রন কয়টা? নিউট্রন যদি হিসাব করি, নিউট্রন হচ্ছে 26টা। ওকে, আর ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন হচ্ছে, যেহেতু 22 ছিল আরো 3টা নিচে, মানে এখন 25টা হয়েছে। সো আমাকে বলছে the nucleus contains a% more neutrons than the number of electrons in the হচ্ছে in the ion. তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে নিউট্রনের থেকে ইলেকট্রনের পরিমাণ, ভালোমতো পড়ি। The nucleus contains a% more neutrons, মানে নিউট্রনের পরিমাণ তার মধ্যে বেশি। হ্যাঁ, নিউট্রনের পরিমাণ তো বেশি। a% the number of the nucleus contains a% more neutrons, okay, than the number of electrons in the ion, the value of a is, okay, তাহলে আমরা হচ্ছে পার্সেন্টেজ বের করব। কতগুলো বেশি? নিউট্রন বেশি তো একটা, তাই না? একটা বেশি কতগুলোর মধ্যে? The nucleus contains a% more neutrons than the number of electrons in the ion. So ইলেকট্রন থেকে নিউট্রন a% বেশি। কে বেশি? নিউট্রন বেশি। সো a বাই হচ্ছে 25, পার্সেন্টেজ করতে গেলে আমি হচ্ছে 100 করব। The nucleus contains a% more neutrons than the number of electrons in the ion. মানে ইলেকট্রন থেকে নিউট্রন বেশি। সো ইলেকট্রন থেকে নিউট্রন বেশি কয়টা? একটা। যদি পার্সেন্টেজ চিন্তা করি তাহলে 25 × 1, তার মানে এখানে কত থাকে? 4%। সো এই 4% হচ্ছে আমাদের আনসার। মজার প্রশ্ন, মানে ইলেকট্রনের সাপেক্ষে চিন্তা করছি, বুঝছো? এরপরে বলছে the wavelength of an electron and a neutron will be equal when the velocity of electron is x times the velocity of neutron, the value of x is। আচ্ছা, বাংলায় বুঝাই দিই প্রশ্নটা। কতগুলো হয়েছে দাঁড়াও একটু দেখি। তোমাদের অ্যাডভান্স প্রবলেম এই যে 100টা হইল, এটা দিয়ে 100 নাম্বার প্রশ্ন। The wavelength of an electron, okay, and a neutron become হচ্ছে equal when the velocity of electron is x times the velocity of neutron, the value of x is। সো আমাদেরকে ওয়েভলেন্থ সেম রাখতে বলছে, এবং ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে h/m * v, তাই না? সো এখানে h তো কনস্ট্যান্ট, আমাদের কি নিয়ে ডিল করতে হবে? আমাদের ডিল করতে হবে হচ্ছে ওই দুইজনের m এবং v নিয়ে। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে ল্যামডা অফ হচ্ছে ইলেকট্রন বাই ল্যামডা অফ হচ্ছে নিউট্রন সমান উল্টে যাবে m অফ নিউট্রন v অফ নিউট্রন বাই m অফ ইলেকট্রন ইন্টু v অফ ইলেকট্রন।
দেখো এটুকু বলাই যায়। এখন যেহেতু এই দুইটা সমান, তার মানে এর মানটা কত 1 সমান এখানে কত m অফ নিউট্রনের ভর কত, নিউট্রনের ভর হচ্ছে 1.0086, আমি mu তে নিচ্ছি, আর 0.00054। আর বলছে কি when the velocity of electron is x times the velocity of neutron, so ইলেকট্রনের ভেলোসিটি নিউট্রন থেকে x টাইমস বেশি, তার মানে এখানে উপরে 1 হবে, নিচে হচ্ছে x হবে। এখন আমরা এখানে x এর মান বের করব। সো x এর মান তুমি যদি বের করো, x সমান কি থাকে 1.0086 ভাগ 0.00054, x সমান থাকে হচ্ছে 1867.78। এই হচ্ছে আমাদের आंसर। ওকে, পরের প্রশ্ন আসি। if the uncertainty in the velocity and position of a minute particle, মানে খুবই ছোট পার্টিকেল, if the uncertainty অনিশ্চয়তা in the velocity and position, বেগ এবং অবস্থানের অনিশ্চয়তা যদি এত মিটার পার সেকেন্ড হয় এবং এত হয়, the mass of the particle is, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডেল্টা x এবং ডেল্টা p, এখানে h বাই হচ্ছে 4 পাই, এই তো। এখন ডেল্টা x এর মান দেওয়া আছে, ডেল্টা x এর মান দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার -7। ডেল্টা p হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, বাট এখানে তো ভরবেগের অনিশ্চয়তা দেওয়া নেই, এখানে বেগের অনিশ্চয়তা দেওয়া আছে। তাহলে বেগের অনিশ্চয়তা মানে কি ভর ইনটু, সো ভর ইনটু বেগের অনিশ্চয়তা, এখানে হচ্ছে 2.4 ইনটু 10 টু দি পাওয়ার -26, এখানে থাকে h বাই হচ্ছে 4 পাই। সো তুমি এখান থেকে m এর মান যা পাবা সেইটা হচ্ছে आंसर, এবং এটা কোন এককে পাবা, কেজি এককে পাবা। সো প্রশ্নটা বাংলায় বলছে এরকম, আমাকে বেগের অনিশ্চয়তা দেওয়া আছে, আমাকে তোমার অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, এবং আমাকে ভর বের করতে বলছে। তাহলে বেগের অনিশ্চয়তা এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, সরি বেগের অনিশ্চয়তা হচ্ছে এইটা, তাকে m দিয়ে গুণ করলে ভরবেগের অনিশ্চয়তা আসে, বুঝছো? আর এখানে হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, হিসাব নিকাশ করলে m এর মানটা পাইলাম। পরের প্রশ্নে বলছে the longest wavelength of light that can be used for the ionization of lithium ion in its ground state is এত, the value of A is এত, energy of the electron in the first shell of the hydrogen atom is এত joule, h এর মান এত, and c এর মান হচ্ছে এত। বাবার অনেক বড় প্রশ্ন। সো এই প্রশ্ন আমাকে নিজেকে একটু হজম করতে হবে, সো আমি একটু হজম করি। দেখো the longest wavelength of light, the longest wavelength of light that can be used, শোনো the longest wavelength বলতে কি বুঝাইছে জানো, the longest wavelength বলতে বুঝাইছে the minimum energy, কারণ wavelength যখন longest হয় এনার্জি তখন মিনিমাম হয়। so the longest wavelength of light that can be used, যেটা ব্যবহার করা যায় for the ionization of lithium atom, মানে লিথিয়াম অ্যাটমের আয়নাইজেশনের জন্য, in its ground state is a into 10 to the power এত মিটার। সো a into 10 to the power -8 মিটার। আমাকে বলছে যে লিথিয়ামের একটা ইলেকট্রন আমি যদি বের করতে চাই গ্রাউন্ড স্টেট থেকে, সেখানে যে পরিমাণ ওয়েভ দরকার সেই ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে এত মিটার। ওকে, সো আমাকে বলছে যে a কত। এখন দেখো আমি যদি এটা বের করতে চাই, এই এটা কত হবে, সো তুমি এখানে কিভাবে কি হিসাব নিকাশ করবে, তোমাকে গিভেন দেওয়া আছে এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য ফার্স্ট শেল অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ এত জুল। ওকে, প্রথম শেলে দেওয়া আছে এত জুল, h এর মান দেওয়া আছে এবং c এর মান দেওয়া আছে। সো তুমি কি জানো, তুমি জানো হচ্ছে ডেল্টা E সমান কি h c বাই হচ্ছে ল্যামডা, তাই না? ওকে, ডেল্টা E সমান hc বাই ল্যামডা। এখন মিনিমাম এনার্জি বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, ইলেকট্রনটাকে জাস্ট দ্বিতীয় শক্তি স্তরে নিবে, তাই না? আমাকে এখানে তো হিলিয়াম নিয়ে লিথিয়াম নিয়ে কথা বলছে। সো লিথিয়াম নিয়ে যদি কথা বলে, the longest wavelength of that can be used for the ionization of lithium ion, লিথিয়াম আয়নের এনার্জি কি হবে দেখো তো, 1s2, এখানে হচ্ছে 2s1, 2s1 এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে the longest wavelength of light that can be used for the ionization of lithium atom in its ground state is
এত। এখন ওর গ্রাউন্ড স্টেট মানে কত নম্বর জানো? ওর গ্রাউন্ড স্টেট মানে 2 নম্বর শক্তি স্তর। সো তোমাকে অ্যাট লিস্ট 2 থেকে কোথায় পাঠাইতে হবে? 2 থেকে 3-এ পাঠাইতে হবে। মানে 2 থেকে 3-এ না পাঠাইলে তো আইনে তো হবে না, তাই না? সো আমি যদি 2 থেকে 3-এ পাঠাই, 2 থেকে আসলে অসীমে পাঠাইতে হবে। The value of the a is এত। সো দেখি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই না করে এমনিতে করা যায় কিনা। এখানে আবার দেওয়া আছে হচ্ছে এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য ফার্স্ট শেল অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ এত জুল দেওয়া আছে। এখানে দেওয়া আছে হাইড্রোজেন অ্যাটম, আর এখানে দেওয়া আছে হচ্ছে চাইছে লিথিয়ামের জন্য। তারা আমি একটু দেখে নেই ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, এই ম্যাথটা নিয়ে মোটামুটি বেশ প্যারা খাইছি। ম্যাথটাতে কিছু মিসকনসেপ্ট আছে, বাট ওই যে কনভেনশনালি ধরে নিতে হয়, তা না হলে উত্তর মিলে না। তোমাদেরকে একটু বুঝাই দেব। ম্যাথটা আমি করে রাখছি এখানে। বলছে দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ লাইট দ্যাট ক্যান বি ইউজড ফর আয়োনাইজেশন অফ লিথিয়াম আয়ন। মানে লিথিয়ামকে আয়োনাইজেশন করার জন্য, মানে ইলেকট্রনকে অসীম দূরত্বে পাঠানোর জন্য যে লাইটটা দরকার, তার যে মিনিমাম ওয়েভলেন্থ, সরি তার লংগেস্ট যে ওয়েভলেন্থ, মানে সব থেকে বড় যে ওয়েভলেন্থ, মানে এটাই হচ্ছে ওই যে মিনিমাম রিকোয়ার্ড লাইট। কারণ ওয়েভলেন্থ যখন ম্যাক্সিমাম হয়, লং হয়, তখন লাইটের এনার্জিটা মিনিমাম হয়। সেটার মান দেওয়া আছে a × 10⁻⁻8। তোমাকে এর মান বের করতে বলছে, এবং তোমাকে কিছু ডেটা দেওয়া আছে। হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি দেওয়া আছে, বুঝছো? এখন কথা হচ্ছে হিলিয়ামের গ্রাউন্ড স্টেট মানে কোনটা? 2 নম্বর থেকে ইলেকট্রন বের হবে। সো আমরা জানি ইলেকট্রন যে দুইটা শক্তি স্তরের মধ্যে ট্রান্সফার করে, সেই দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য সমান ac/λ। বোর পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য। তো একটা কই যাবে? অসীমতম শক্তি স্তরে যাবে। অসীমতম শক্তি স্তরের শক্তি কত? 0। আর আমাদের লাগবে E2। E2 মানে কি? দ্বিতীয় শক্তি স্তর থেকে অসীম শক্তি স্তরে যাবে। এখন এই E2 বের করার জন্য হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি দেওয়া আছে, দেখো, এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য ফার্স্ট শেল অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। এখন হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি দিয়ে লিথিয়ামের শক্তি স্তরের শক্তি বের করা উচিত না, বাট এভাবে না করলে আসলে আনসারটা মিলে না। সো আমরা জানি E is proportional n² বাই হচ্ছে z²/n²। সো ওইটা দিয়ে এই যে লিথিয়ামের জন্য আমি z এর মান 3 আর n এর মান হচ্ছে 2। এই ইকুয়েশনটা ইউজ করাই উচিত না, কারণ হাইড্রোজেনের জন্য ইকুয়েশনকে তুমি ঠাস করে লিথিয়ামের জন্য ইউজ করবা, তাও লিথিয়াম 2+ না, ডিরেক্টলি লিথিয়াম করা উচিত না। বাট আমরা করে E2 বের করলাম, দেন হচ্ছে ল্যামডা বের করছি, এখানে 4 আসে। পরেরটা আমি করে রাখছি, গ্যালিয়াম আয়নের যোজ্যতা ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত। এখন এটা থেকে তোমাকে প্রথমে অ্যাপ্রোচ করতে হবে, গ্যালিয়াম কার নিচে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তাই না? তাহলে বোরনের 2s2 2p1, অ্যালুমিনিয়ামের 3s2 3p1, গ্যালিয়ামের 4s2 4p1, তাই তো? তাহলে গ্যালিয়াম প্লাস মানে কি? 4p1 এরটা নাই অলরেডি, তাহলে 4s2 মানে হচ্ছে s এর জন্য l এর মান কত? 0। এরপরটা বলছে একটি পরমাণুর প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, একটা পরমাণুর প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ দেওয়া আছে। এই শক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ওই যে কৌণিক ভরবেগ মানে বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য, nh/2π। এটা বের করতে কিন্তু ওই r লাগে না, বুঝছো? আর গতিবেগ চাইছে, সো mvr সমান nh/2π। তুমি তো r জানো, এখান থেকে v এর মানটা বের হবে। আচ্ছা, এরপরে আসি। এই প্রশ্নটাতে বলছে ক্যালকুলেট দ্য এনার্জি। ও, এটা আমাদের হচ্ছে ইসের সাথে রিলেটেড না, সিলেবাসের সঙ্গে রিলেটেড না, এই প্রশ্ন আমরা বাদ দিব, এটা আমি দেখে রাখছিলাম। সো আমরা পরের প্রশ্নে আসি। Electromagnetic radiation of wavelength 663 nanometer is just sufficient to ionize the atom of a metal. The ionization energy of a metal A in kilojoule per mole is what? মানে এতটুকু বাংলা যদি প্রশ্নটা করি তাহলে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে তাড়িৎচুম্বক রেডিয়েশন দরকার, যেটার ওয়েভলেন্থ দেওয়া আছে তোমাকে। সো কোনো একটা মেটালকে যদি আমি আয়োনাইজেশন করতে চাই তাহলে আমাকে এতটুকু শক্তির, এতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেন্থ দরকার, বুঝছো? এতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আমাদেরকে হচ্ছে রেডিয়েশন দরকার। এখন আমাকে বলছে যে এক আয়োনাইজেশন এনার্জি অফ মেটাল এ ইজ এত কিলোজুল পার মোল। তাহলে এই রেডিয়েশনের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা নিয়েই তো আসলে ইলেকট্রন বের হয়েছে, তাই না? সো ইলেকট্রন বের হয়েছে, একটা ইলেকট্রন বের হয়েছে। আগে আমরা একটা ইলেকট্রনের জন্য হিসাব করি, তারপরে এক মোলের জন্য হিসাব করব। সো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে E সমান হচ্ছে hc/λ, তাই তো? h এর মান দেওয়া আছে 6.626 10⁻⁻34, আর c তো আমরা জানি 3 10⁸। ল্যামডার মান দেওয়া আছে 663 × 10⁻⁻9 মিটারে নিলাম। সো তুমি এখানে ই এর একটা মান পাবা, এই এর মানটা কি পাবা? জুলে পাবা, তাই না? সো এই জুল থেকে তোমাকে নিতে হবে কিলোজুল। আচ্ছা, আমি বের করেই দিই মানটা কত আসে।
সো আমাদের উপরে থাকে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 6 উপরে আরেকটু আছে 3 10 টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে 663 10 টু দি পাওয়ার মাইনাস 9 এখানে থাকে হচ্ছে 2.99 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত জুল। এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকে হচ্ছে 2.99 10 টু দি পাওয়ার মাইনাস 22 কিলোজুল। দেখো ভাই, এটা কিন্তু একটা ইলেকট্রন বের করার জন্য, তাই না? তোমাকে হিসাব করতে বলছে কি 1 মোল ইলেকট্রনের জন্য। সো আমি যদি 1 মোল ইলেকট্রনের জন্য হিসাব নিকাশ করি তাহলে এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। সো 1 মোলের জন্য এই হিসাবটা কত আসে? ভাগ হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। এখানে আসে 4.97 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 46। সো এত হচ্ছে কিলোজুল পার হচ্ছে মোল। কিন্তু কেন জানি মানটাতে একটু ঘাবলা মনে হচ্ছে। দাঁড়াও, 2.99 10 টু দি পাওয়ার মাইনাস 22, ওকে, 6.023 10 টু দি পাওয়ার 23, সেটা তো গুণ হবে। 2.99 10 to the power minus 22 into 6.023 10 to the power 23, 180 কিলোজুল। তাহলে এখানে থাকে হচ্ছে 180 কিলোজুল। ওকে, গেল এটা। আমরা পরের প্রশ্নে যাই। আজকাল শহর উপশহর এমনকি ইলেকট্রিক ওয়েল্ডিং এর কাজ চোখে পড়ে। ওয়েল্ডিং তো বুঝো, ঝালাই করা, বুঝছো? একজন ওয়েল্ডারম্যান সুরক্ষিত কালো কাচের মধ্য দিয়ে ওয়েল্ডিং এর সময় 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বেগুনি আলো দেখতে পায়। একজন পথচারী ওই আলোর স্ফুলিঙ্গ দেখতে পায় 700 ন্যানোমিটার অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল বর্ণের। ওই দৃশ্যমান শক্তির পার্থক্য নির্ণয় করো। তার মানে হচ্ছে ওই যে ওয়েল্ডিং এর সময় একজন দেখতে পারলো 400 ন্যানোমিটার, আরেকজন দেখতে পারলো 700 ন্যানোমিটার। এখন এই দুটার পার্থক্য বের করতে বলছে। এখন দেখো, তুমি কি জানো? তুমি জানো হচ্ছে ডেল্টা ই বের করতে বলছে। তাহলে ডেল্টা ই মানে কি? ডেল্টা ই মানে হচ্ছে, ধরো হচ্ছে E2 মাইনাস হচ্ছে E1, যদি মাইনাস আসে তাও মানটা প্লাসে নিব। সো এখানে আসলে কি থাকে, HC বাই হচ্ছে ল্যামডা 1 ল্যামডা 2 মাইনাস HC বাই হচ্ছে ল্যামডা 1। সো আমি বিশ্বাস করি এখানে ভাই যে মান আছে এগুলো তোমরা সবাই বের করতে পারবা। এটা খুব ইজি প্রশ্ন ছিল। 1 গ্রাম ভরের একটি বল এত বেগে চলছে, মানে একটা বল, সেই বলের ভর হচ্ছে 1 গ্রাম। তার বেগ দেওয়া আছে। যদি বলটির বেগের অনিশ্চয়তা 5% হয়, এটা কিন্তু ভর বেগের অনিশ্চয়তা না, বেগের অনিশ্চয়তা 0.5% হয়, তাহলে অবস্থানের অনিশ্চয়তা কত হবে? তাহলে আমরা কি জানি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এখানে থাকে h বাই হচ্ছে 4 পাই, তাই তো? সো ডেল্টা এক্স ইন্টু ভর কত? 10 গ্রাম, 10 গ্রাম মানে 0.01 কেজি, ইন্টু হচ্ছে, মানে দেখো ভাই, এটা ভরবেগের অনিশ্চয়তা, তার মানে এখানে ভরও থাকবে বেগও থাকবে। সো আমাকে ভর ইন্টু বেগের অনিশ্চয়তা 0.05, এটা কি হবে? h বাই হচ্ছে 4 পাই। সো তুমি এখান থেকে কার মান পাবা? ডেল্টা এক্স এর মান পাবা। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। পরে বলছে একটি পরমাণুর ইলেকট্রনের বেগ এত অংশ হলে কোন কক্ষপথে ঘুরছে। আচ্ছা, ইলেকট্রনের বেগ এত অংশ হলে কোন কক্ষপথে ঘুরছে? সো ভি সমান, তুমি কি জানো? ভি সমান হচ্ছে একটা বিশ্রী ইকুয়েশন আছে, দাঁড়া আমি তোমাদেরকে একটু বলে দেই। মানে তোমাকে এন এর মানটা বের করতে বলছে। সো ভি এর যে ইকুয়েশন, এটা আমার কখনোই মনে থাকে না। আমি আমার জীবনে বোধহয় 100 বার মুখস্থ করছি। যতবার মুখস্থ করছি ততবার ভুলে যাই, এই জন্য এটা মনে করার চেষ্টাও করি না। ভি সমান হচ্ছে 2 পাই জেড ই স্কোয়ার বাই হচ্ছে এন ইন্টু এইচ। ওকে, সো এই মানটা দেওয়া আছে আলোর বেগের 1/275। সো বাকি সবকিছু তুমি জানো, এখানে জেড এর মান 1। সো আলটিমেটলি কি থাকে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1/273, এই তো 273 না 275, সমান থাকে 2 ইন্টু পাই ইন্টু ই স্কোয়ার বাই হচ্ছে এখানে এন ইন্টু এইচ, এবং এখানে সব কোন এককে বসাইতে হবে? সিজিএস এককে।
তুমি n এর মান পাবা কত? n এর মান পাবা হচ্ছে 2। আর এখানে 3 × 10⁸ হবে না, 3 × 10⁻10 হবে। ভুল করলে কেউ এখানেই করবে, যেটা আমি অলরেডি করে ফেলছিলাম। কারণ হচ্ছে এটা সব সিজিএস এ ডিজাইন করা, যেহেতু ডিজাইন করা সিজিএস এ, আমাকে প্রত্যেকটা মানও নিতে হবে সিজিএস এ। পরে বলছে যে এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি আলো এবং এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল আলোর শক্তির অনুপাত কত? তাহলে আমরা কি জানি? E is inversely proportional কি ল্যামডা, তাই না? তাহলে আমি বলতে পারি এখানে E1 বাই হচ্ছে E2 সমান এখানে হচ্ছে ল্যামডা 2 বাই হচ্ছে ল্যামডা 1। তাহলে উপরে হচ্ছে 760 আর নিচে হচ্ছে 380। এই হচ্ছে আমাদের আনসার। 2:1। কোন একটি কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তা এত এবং এত হলে ন্যূনতম ভর কত? তার মানে তোমাদেরকে আসলে কি আমরা কি জানি? আমরা জানি ডেল্টা এক্স। এখানে অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, বেগের অনিশ্চয়তা দেওয়া আছে, ভরবেগের অনিশ্চয়তা কিন্তু দেওয়া নাই, বুঝছো? তাহলে ডেল্টা পি এখানে আসলে কি h বাই হচ্ছে 4 পাই। এখন ডেল্টা এক্স কত? ডেল্টা এক্স হচ্ছে 1 × 10⁻⁻12 ইন্টু m ইন্টু ভর ইন্টু বেগের অনিশ্চয়তা, সেটা হচ্ছে 10⁻⁻20। এটা কার থেকে বড়? এটা h বাই 4 পাই এর থেকে বড়। তাহলে তুমি এখানে কার মান বের হবে? m এর মান বের হবে, যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এত কিসে বের হবে? কেজিতে বের হবে। তার ন্যূনতম ভর মানে ভরটা অবশ্যই এর থেকে বড় হবে, তাহলে এটাই কি যেটা বের হবে সেটাই কি ন্যূনতম ভর না? পরের প্রশ্ন বলছে কোনটির শক্তি অধিক? যার তরঙ্গদৈর্ঘ্য বলছে কি এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বেগুনি বর্ণের আলোর ফোটনের শক্তি বেগুনি বর্ণ, আর আরেকটা হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাল আলোর শক্তির মধ্যে কোনটা শক্তির অধিক? তাহলে তুমি কি জানো E is inversely proportional ল্যামডা, তাই না? তাহলে কোনটা শক্তি বেশি হবে? এই যে 410 ন্যানোমিটার যে শক্তি, এটা শক্তি অবশ্যই কি হবে? এটা শক্তি অবশ্যই বেশি হবে। নেক্সট প্রশ্ন, কতগুলো প্রশ্ন তোমাদের জন্য সলভ করছি জানো? 112টা। এটা দিয়ে হলে 113টা হবে। সূর্যের চারিদিকে পৃথিবী ও পৃথিবীর চারিদিকে চাঁদ ও পরমাণু চারিদিকে ইলেকট্রন পরিভ্রমণ করে, এই ঘটনা আমরা জানি। আমাকে m of w মানে ওয়ার্ল্ড, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর বেগ দেওয়া আছে এবং সেটা কিলোমিটার/সেকেন্ড দেওয়া আছে। m of মুন, মুনের ভর দেওয়া আছে কেজিতে, মুনের বেগ দেওয়া আছে কিলোমিটার/সেকেন্ড। m of ইলেকট্রনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের বেগ দেওয়া আছে। পৃথিবী, চাঁদ এবং এর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, এর মধ্যে কোনটি পরিমাপযোগ্য তরঙ্গদৈর্ঘ্য ব্যাখ্যা করো। সো ইকুয়েশন কি? ল্যামডা সমান হচ্ছে h বাই হচ্ছে m ইন্টু ভি। এই প্রত্যেকটা তুমি অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে দেখবা যে শুধু ইলেকট্রনেরটা বের করা যায়, বাকি মানগুলো মানে আমি যদি হচ্ছে আর্থ বলি, ল্যামডাটা অনেক ছোট আসবে, মানে অনেক ছোট, অনেক ছোট। যদি আমি মুন বলি, মুনটা ছোট আসবে বাট ওর মতো না। শোনো, মেইন কথা হচ্ছে যার ভর বেশি তার ল্যামডা ছোট হয়। কারণ কি ভর এবং ল্যামডা কি ব্যস্তানুপাতিক না? মুন এটা ছোট হবে কিন্তু এটা পরিমাপযোগ্য হবে না, কিন্তু ইলেকট্রনেরটা ল্যামডাটা আসলে পরিমাপযোগ্য হবে, বুঝছো? সো এই কাজটুকু তোমরাই করবা, এই তিনটা মান বের করবা, তারপরে দেখবা কোনটা পরিমাপযোগ্য কোনটা পরিমাপযোগ্য না। ওকে, তো এটুকুই ছিল আমাদের গুণগত রসায়নের পরমাণু থেকে শুরু করে দ্রাব্যতার আগ পর্যন্ত যত অ্যাডভান্স প্রবলেম আসা পসিবল 115টা প্রশ্ন সলভ করানো হয়েছে। 115টা না 114টা জানি, দেখছিলাম তখন। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।